অদিতির সাথে একরমের স্বামী হিসেবে থাকা আমার পক্ষে সম্ভব নয় মা। এটা তুমি আর অদিতি দুজনেই খুব ভালো মতো জানো। শুধুমাত্র নিজের দায়িত্ববোধ থেকে আমি অদিতিকে বিয়ে করে ঘরে তুলেছি। এর থেকে বেশি কিছু ওর জন্য আমি করতে পারবো না মা। কিন্তু বাবা, তোদের দুজনে তো বিয়ে হয়ে গেছে, এখন এই সম্পর্ককে মেনে নিতে অসুবিধা কোথায়? অসুবিধা আছে মা। তুমি অদিতিকে চেনো না। অদিতি কতটা আনস্মার্ট আর ভীতু একটা মেয়ে, সেটা কি তোমার অজানা? ওকে আমি কোনো ইভেন্টে আমার সাথে নিয়ে গেলে ও একটা কথাও ঠিকমতো বলতে পারে না, সবসময় ভয় আর জড়তায় চুপসিয়ে থাকে। অদিতির জন্য নিজের বন্ধু বান্ধব আর আত্মীয়ের কাছে আমাকে কতটা নিচু হতে হয় সেটা তুমি বুঝো? তাহলে তুই ওকে নিজের মতো করে তৈরি করে নিলেই তো পারিস আহনাফ। মেয়েটা ভীষণ লক্ষ্মী ভদ্র একটা মেয়ে, তোর কথা মতো চলবে সবসময়। মা, আমি সবসময় এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছি যে আমার কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। আমার কথা মতো উঠবস করা কোনো রোবট আমি চাইনি। একজন দেশের টপ বিজনেসম্যানের স্ত্রী হওয়ার কোনো যোগ্যতা কি আদৌ ওই মেয়ের আছে? আহনাফ, ভুলে যাস না অদিতির বাবার জন্যই আজ আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। যে সময় তোর বাবা আশরাফ ওয়াহিদ প্যারালাইজড হয়ে গিয়েছিলেন, সে সময় অদিতির বাবাই কিন্তু সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। আজ যেসব আত্মীয় স্বজনদের কটু কথার জন্য তুই অদিতিকে গ্রহণ করতে চাইছিস না, সে সময় এসব আত্মীয় স্বজনদের মধ্যে কেউ আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি। শুধুমাত্র এগিয়ে এসেছিল অদিতির বাবা ইলিয়াস আমিন। সেজন্য আঙ্কেলের কাছে আমি সবসময় চিরকৃতজ্ঞ থাকবো মা। কিন্তু তাই বলে অদিতিকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। অদিতির বাবার চিকিৎসার সমস্ত খরচ বহন করার দায়িত্ব আমার, সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু অদিতির আম্মু আমিনা আন্টি কেন এরকম অন্যায় আবদার করে বসলেন? ওনার স্বামী সাহায্য করেছিলেন বলে কি আমরা ওনাদের গোলাম হয়ে গেছি? হাসপাতালে এমনভাবে আমার সাথে কথা বললেন যেন ওনার ফ্যামিলির সব দায় দায়িত্ব আমার। উনি কেন আঙ্কেলকে দিয়ে সেই অবস্থায় এই প্রস্তাব দিলেন মা? আমার রাজি হওয়া ছাড়া কি আর কোনো উপায় ছিল? আঙ্কেলকে আমি ফিরিয়ে দিতে পারবো না, সেটা অদিতির আম্মু খুব ভালো করে জানতেন। উনি ঝোপ বুঝে কোপ মেরেছেন। এতক্ষণ ধরে দরজার বাইরে দাঁড়িয়ে নিজের স্বামীর মুখ থেকে বের হওয়া কথা ২০ বাক্যগুলো চুপচাপ শুনে যাচ্ছিল অদিতি। পুরো নাম ফাহমিদা জাহান অদিতি। আজ তার আর আহনাফের বিয়ের প্রায় ৩ মাস পূর্ণ হয়েছে, তবুও তাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি হয়নি। এখনও স্বামীর বাসায় আলাদা রুমে থাকতে হয় অদিতিকে। তার অবশ্য কারণও আছে। আহনাফ সামনাসামনি অদিতির সাথে রুড ব্যবহার না করলেও অদিতিকে যে আহনাফ পছন্দ করে না সেটা অদিতি বুঝে ফেলেছে এই ৩ মাসে। তাদের সম্পর্কের এই টানাপোড়েন দেখে অদিতির শাশুড়ি সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের ছেলে আহনাফকে তিনি আজ বুঝাবেন। দুর্ভাগ্যবশত অদিতি সেই সময় চা নিয়ে তার শাশুড়ি আজমেরি ওয়াহিদের রুমে প্রবেশের সময় আহনাফের বলা কথাগুলো শুনে ফেলে। কথাগুলো শুনে তীব্র অভিমান জন্ম নেয় অদিতির মনের গহীনে। অদিতি টলমলো চোখে কিছু না বলেই চুপিসারে নিজের রুমের ভেতরে এসে দরজা বন্ধ করে ডুকরে কেঁদে ওঠে। এত অপমান, এত অবহেলা, এই সবই কি লেখা ছিল তার কপালে? কেন তার মা আহনাফের কাছে তার বাবার অসুস্থতার সময় তাকে বিয়ে করার জন্য অনুরোধ করলেন? সে কি জলে পড়ে গিয়েছিল? কতটা নিচু আর তাচ্ছিল্যের নজরে দেখে তার স্বামী তাকে। আহনাফের এই দয়ার কোনো প্রয়োজন কি আদৌ ছিল? যে দয়া আর সহানুভূতি জুড়ে শুধু অসম্মান আর অপমান থাকে, তাকে কি আদৌ সহানুভূতি বলে? অদিতি আর আহনাফের বিয়ে হয়েছে আজ প্রায় ৩ মাস, তবুও অদিতির সাথে স্বামীর মতো আচরণ করতে পারেনি আহনাফ। এখনও একই বাসার ছাদের নিচে আলাদা আলাদা রুমে থাকে তারা দুজন। যেদিন থেকে অদিতির বাবার হার্ট সার্জারির জন্য তাকে হসপিটালাইজড করা হয়েছে, সেদিন থেকে অদিতির জীবন সম্পূর্ণ বদলে গেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল অদিতি, কিন্তু বাবার অসুস্থতা, চিকিৎসা খরচ প্রভৃতির বিভিন্ন কারণে এবছর পরীক্ষা দেওয়া হলো না তার। নিজের বড় ভাইয়ের স্ত্রী জুয়ের কথায় প্রভাবিত হয়ে অদিতিকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন অদিতির মা আমিনা বেগম। হাসপাতালে নিজের বন্ধুকে দেখতে আসা আশরাফ ওয়াহিদের কাছে নিজের মেয়ের জন্য অনুরোধ করে বসলেন তিনি। আহনাফের বাবা আশরাফ ওয়াহিদ সাথে সাথেই রাজি হয়ে গেলেন নিজের ছেলে আহনাফ ওয়াহিদের সাথে তার বন্ধুর মেয়ে অদিতির বিয়ের জন্য। কিন্তু রাজি হলো না আহনাফ। তবুও মুখের উপর না করতে পারল না সে, এক অব্যক্ত কুণ্ঠার কারণে। যতই হোক, আজ অদিতির বাবার জন্যই তার বাবাকে সুস্থ করতে পেরেছে সে। তখন যদি আঙ্কেল সাহায্যের হাত বাড়িয়ে না দিতেন, আজ হয়তো তার বাবা এখনও হুইল চেয়ারে বসে দিনানিপাত করতেন। নিজের কৃতজ্ঞতা বোধের কারণেই অনেকটা বাধ্য হয়েছে আহনাফ অদিতিকে বিয়ে করার জন্য। বিয়ের পর অবশ্য অনেক চেষ্টা করেছে আহনাফ অদিতির সাথে অ্যাডজাস্ট করার, কিন্তু অদিতির চাল চলন, কথা বলার ধরন, কোনো কিছুই আহনাফের মন মতো ছিল না। থাকবে বা কিভাবে? যেখানে আহনাফের বয়স প্রায় ৩০ বছরের কাছাকাছি, সেখানে অদিতির বয়স মাত্র ১৭ বছর। আহনাফ সবসময় একজন শিক্ষিত স্মার্ট মেয়েকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে চেয়েছিল, যে মেয়ে তার সাথে তাল মিলিয়ে চলতে পারবে। যেহেতু ব্যবসায়িক উদ্দেশ্যে আহনাফকে বিদেশের ক্লায়েন্টদের সাথে যোগাযোগ রাখতে হয়, বিদেশে যেতে হয়, তাই তার মতো স্মার্ট কোনো মেয়েকে আহনাফ চেয়েছিল তার কল্পনায়।
সেখানে তার কপালে জুটল তার থেকে 13 বছরের ছোট্ট একটা আনস্মার্ট ভীতু পিচ্চি মেয়ে, যাকে নিয়ে কোনো ইভেন্টে যাওয়া তো দূরের কথা, কোনো রেস্টুরেন্টে পর্যন্ত নিয়ে যেতে অস্বস্তি হয় আহনাফের। বিয়ের প্রথম অদিতিকে নিজের রুমে থাকতে দিয়েছিল আহনাফ, কিন্তু অদিতি আহনাফের প্রয়োজনীয় জিনিসপত্র এদিক সেদিক করে ফেলত। অফিসে যেতেও লেট হয়ে যেত আহনাফের। বিরক্ত হয়ে অদিতিকে ধমক দিয়ে নিজের জিনিসপত্রে হাত দিতে নিষেধ করে দিয়েছিল আহনাফ। অদিতিও আহনাফের কথা মেনে চলার চেষ্টা করেছে, কিন্তু একদিন অদিতি মাতব্বরি করে আহনাফের জন্য কফি বানিয়ে টেবিলে রেখে দিয়েছিল। অদিতি ভেবেছিল আহনাফ হয়তো খুশি হবে, কিন্তু আহনাফ ফোনে কথা বলতে বলতে টেবিলে রাখা কফির মগ খেয়াল না করে ভুলবশত ফেলে দেয়। ফলস্বরূপ আহনাফের প্রয়োজনীয় ফাইলপত্র কফিতে ভিজে একাকার হয়ে যায়। আহনাফ রাগে চিৎকার করে অদিতিকে ধমক দিয়ে বলে, তোমাকে কে বলেছিল ফাইলগুলোর সামনে কফির মগ রাখতে? তোমাকে বলেছি আমি, আমাকে কফি বানিয়ে দাও। আমার এতদিনের এত পরিশ্রম সবকিছু তোমার বোকামির জন্য ভিজে নষ্ট হয়ে গেল। কোনো কাজ না পারলে চুপচাপ বাসার এক কোনায় পড়ে থাকলেই তো পারো। এত পণ্ডিতি কে করতে বলেছে তোমায়? সেদিনের পর থেকে শাস্তিস্বরূপ আহনাফের রুমের ত্রিসীমানার পাড়া দেওয়া নিষেধ অদিতির জন্য। আহনাফের সাথে বলতে গেলে কোনো যোগাযোগই নেই অদিতির। আহনাফ সকালে উঠে নাস্তা করে বেরিয়ে যায় অফিসে, ফিরে গভীর রাতে। তারপর ডিনার করে নিজের রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়ে। অদিতির কোনো খোঁজ নেওয়ার প্রয়োজনও বোধ করে না আহনাফ। এসব কিছু লক্ষ্য করে আহনাফের মা আজমেরি ওয়াহিদ আহনাফকে অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু আহনাফ তো যেন অদিতিকে টলারেটই করতে পারে না। আর আজ শাশুড়ি রুম থেকে আহনাফের বলা কথাগুলো শুনে মন ভেঙে গুড়িয়ে গেল কিশোরী অদিতির। নিজের মায়ের সিদ্ধান্তের উপর প্রচণ্ড ক্ষোভ জন্ম নিল অদিতির মনে। অদিতি চোখের জল মুছে সিদ্ধান্ত নিল সে আর এই অসঙ্গতিপূর্ণ সম্পর্কে জোর করে পড়ে থাকবে না। আহনাফ অফিস থেকে ফিরে এলে সেও তার সমস্ত অভিমানের কথা বলে দিবে। স্বভাবতই আজও গভীর রাত করে বাড়ি ফিরছে আহনাফ। এমনটা নয় যে আহনাফ সবসময় লেট করে বাড়ি ফেরে। বিয়ের আগে আহনাফ ঠিক টাইম মতোই বাড়ি ফিরত, কিন্তু বিয়ের পর থেকে আহনাফের মধ্যে এই অনীহা চলে এসেছে। অদিতিকে এতটা অপছন্দ করার কারণ আহনাফ নিজেও জানে না। আহনাফ সবসময় ম্যাচুর আচরণ পছন্দ করে, কিন্তু অদিতির বাচ্চামের স্বভাব আহনাফের কাছে বিরক্ত লাগে। আহনাফও মাঝে মাঝে নিজেকে বোঝায় মেয়েটা তো বাচ্চাই, বয়স আর কত হবে, 17। তবুও কেন যেন আহনাফ মেনে নিতে পারে না তার স্ত্রীর অপরিপক্ক আচরণ। আজ সারাদিন অফিস আওয়ারে নিজের মায়ের বলা কথাগুলো ভেবে দেখেছে আহনাফ, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সে। অদিতিকে নিজের প্রেয়সীর নজরে কল্পনা করতে পারে না আহনাফ। সেই অনুভূতি কাজ করে না তার ভেতরে। মাঝে মাঝে নিজের রুট ব্যবহারের জন্য তার একটু অপরাধ বোধ হয় শুধু। এসব চিন্তা করতে করতে বাড়ি পৌঁছে যায় আহনাফ। আজও অদিতি অপেক্ষা করছিল তার জন্য। মেয়েটাকে দেখলে মায়াও হয় না আহনাফের। আহনাফ আনমনেই বলে, কোনো মায়াও তো নেই মেয়েটির মুখশ্রীতে, ভালো কিভাবে লাগবে? আহনাফ নিষ্প্রভ চাহনি নিয়ে এক পলক অদিতির দিকে চেয়ে আবার চোখ নামিয়ে চলে যেতে নিলে অদিতি শান্ত মন্থর কণ্ঠে বলে, আহনাফ ভাইয়া, আমার কিছু কথা বলার ছিল। অদিতির কণ্ঠস্বর শুনে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে আহনাফ। যা বলার তাড়াতাড়ি বলো। আসলে ভাইয়া, আপনি যেহেতু আমার সাথে বিয়ের এই সম্পর্কে থাকতে চাচ্ছেন না, আমিও আপনাকে জোর করব না। আপনি চাইলে আমাকে ছেড়ে দিতে পারেন। আহনাফ ভাবেনি হঠাৎ অদিতি তাকে এসব কথা বলবে। নিজেকে একটু শান্ত করে আহনাফ নিষ্প্রভ স্বরে বলল, তুমি আর আমি চাইলেও এখন আমাদের আলাদা হওয়া সম্ভব নয় অদিতি। তোমার বাবা এখনো হসপিটালে, আর এই মুহূর্তে নিজের দায়িত্ববোধ আর বাবার দেওয়া কথা রাখতে আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না। আর তুমিও যদি ডিভোর্স নিয়ে নিজের পরিবারে ফিরে যেতে চাও, তাহলে তোমার মা আর ভাবি আবার তোমাকে আমার কাছেই ফিরে আসতে জোর করবেন। লাভের লাভ কিছুই হবে না সেন্ট্রেট ছাড়া। আহনাফের যুক্তিপূর্ণ কথাগুলোর বিপরীতে পাল্টা কোনো যুক্তি উপস্থাপন করতে পারে না অদিতি। চুপচাপ চোখ মুখ কাঁচোমাচো করে দাঁড়িয়ে থাকে আহনাফের সামনে। আহনাফও অদিতির বক্তব্য শোনার অপেক্ষা করে না, হনহনিয়ে চলে যায় নিজের রুমের দিকে। অদিতি ঠায় দাঁড়িয়ে থাকে নিশ্চুপ হয়ে। আহনাফ লম্বা একটা শাওয়ার নিয়ে বিছানায় বসে পড়ে ল্যাপটপ নিয়ে। এখন কিছুটা ফুরফুরে লাগছে তার। অদিতির বলা কথাগুলো নিয়ে অতটা মাথা ঘামায় না আহনাফ। ল্যাপটপ নিয়ে নিজের কাজে মগ্ন হয় সে। তখনই আহনাফের রুমের বাইরে দাঁড়িয়ে জড়তা কাটিয়ে ডোর নক করে অদিতি। কাজের মধ্যে ব্যাঘাত ঘটায় আবার মেজাজ বিগড়ে যায় আহনাফের। দরজা খুলে অদিতির দিকে রাগের দৃষ্টিতে চেয়ে আহনাফ শুধায়, আবার রুমের সামনে এসেছো কেন? কে চাই? অদিতি ভয়ে জড়সড় হয়ে বলে, ভাইয়া, আমি আবার পড়া শুরু করতে চাই। আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো আমি অনেকক্ষণ ধরে ভেবেছি। তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আবার এইচএসসি পরীক্ষা দিব। পড়াশোনা শেষ করা পর্যন্ত আপনি একটু কষ্ট করে আমার দায়িত্ব নিন। একটা ভালো ভার্সিটিতে চান্স পেলে আমি হোস্টেলে চলে যাব ভাইয়া। তারপর আপনাকে আর আমাকে সহ্য করতে হবে না। আর পড়া কমপ্লিট হলে আমি চাকরির ব্যবস্থা করবো আহনাফ ভাইয়া। তখন তো আর আমাকে ডিভোর্স দিতে আর কোনো দায়িত্ববোধ প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে না আপনার মধ্যে। আর আমাকেও তখন মা আর ভাবি বোঝা মনে করবেন না। আহনাফ অদিতির পরিপক্ক কথাবার্তা শুনে কিছু মুহূর্তের জন্য থমকে যায়। মেয়েটার মাথায় এত বুদ্ধি এলো কোথা থেকে? আজ প্রথমবার অদিতির কথা শুনে বিরক্তি বোধ হয় না আহনাফের। আহনাফ গম্ভীর স্বরে বলে, নট আ ব্যাড আইডিয়া।
ঠিক আছে, তাহলে তুমি পড়া কমপ্লিট করার সিদ্ধান্ত যখন নিয়েছো, পড়া কমপ্লিট করতে পারো। তোমার ভর্তির সমস্ত ফিস আমি দিয়ে দেব। অদিতি খুশিতে আরও কিছু বলার আগেই আহনাফ তার মুখের উপর দরজা বন্ধ করে চলে যায়। আহনাফের এই কাণ্ডে মুহূর্তেই অদিতির খুশিতে ঝলমল করা মুখখানা মলিনতায় ছেয়ে যায়। অদিতি মুখ ভার করে চলে যায় নিজের জন্য বরাদ্দকৃত গেস্ট রুমে। নিজেকে সান্ত্বনা দিয়ে অদিতি নিজে নিজেই বলতে থাকে, আপাতত অপমান সহ্য করে কষ্ট করে পড়াশোনাটা শেষ কর অদিতি, তারপর সবার জীবন থেকে হারিয়ে যেতে পারবি তুই। তারপর আর কারো অপমান, অবহেলা আর তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করতে হবে না তোকে। ব্যাস, শুধু কয়েকটা বছর, একদিন সব কষ্ট দূর হয়ে যাবে ইনশাল্লাহ। অদিতির সাথে কথা শেষ করার পর আহনাফ আর নিজের কাজে মন বসাতে পারে না। রাগে ল্যাপটপ বন্ধ করে বিছানার এপাশ ওপাশ করতে থাকে। নিজের মনের অজান্তেই অদিতির হঠাৎ করে বলা ম্যাচুর কথাবার্তাগুলো ভাবিয়ে তুলে গম্ভীর স্বভাবী আহনাফকে। আহনাফ আনমনেই বলে, অদিতিও কি আমার সাথে থাকতে চায় না? এত তারা তার আমার কাছ থেকে ছাড়া পাওয়ার? অবশ্য তাতে আমার কি খুব শখ নাকি তার সাথে থাকার? বাধ্য হয়ে এই সম্পর্কের বোঝা টানছি আমি। আহনাফ আনমনেই এসব ভাবতে ভাবতে ঘুমানোর চেষ্টা করতে থাকে, কিন্তু আজ আর ঘুমাতে পারছে না সে। বিছানা ছেড়ে উঠে বসে পড়ে বিভিন্ন চিন্তার আনাগোনায়। অদিতি তো এতদিন ছাড়াছাড়ির কথা বলেনি, তাহলে হঠাৎ এসব কথা বলল কেন? হ্যাঁ, বলেছে, তাতে আহামরি কি হয়েছে? আমিও তো এটাই চাই। একদিক থেকে ভালোই হয়েছে, পড়াশোনা করলে যদি একটু বুদ্ধিশুদ্ধি হয়, ম্যানার্স শেখে, তাহলে তো ভালোই হবে। ওকে নিয়ে আর ক্লায়েন্টের সামনে এম্বার্সমেন্টে পড়তে হবে না আমায়। আহনাফ স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই অদিতির কথাগুলো আবার তার কর্ণকুহরে বাজতে থাকে। পড়া কমপ্লিট হলে আমি চাকরির চেষ্টা করব আহনাফ ভাইয়া, তখন তো আর আমাকে ডিভোর্স দিতে আর কোনো প্রতিবন্ধকতা আপনার থাকবে না। আহনাফ বিছানা ছেড়ে উঠে ডিভানে বসে সিগারেট বের করে সুখ টান দিতে থাকে। অদিতিকে নিয়ে আজ প্রথমবার এত চিন্তা করেছে আহনাফ। কেমন যেন অন্যরকম লাগছে সবকিছু। আহনাফ মস্তিষ্ককে অন্যদিকে বিমুখ করার জন্য মোবাইল ফোন বের করে কানে হেডফোন গুজে গান শুনতে থাকে। কি এক ঝড়, সে যে থামবে কবে? আমি সারাদিন বসে জানালায় যোগ বিয়োগ করে আর কি হবে? যদি ভাগ করে সুখে থাকা যায়, থেকে যাও না। কেন চাও না? বলে গেলে কি এসে যায়? ফিরে চাও না? কেন চাও না? না বেশি দেরি হয়ে যায়। অদিতি ভোর থেকে প্রবল উৎসাহে আহনাফের রুমের আশেপাশে ঘুরঘুর করছে। আজ আহনাফ তাকে কলেজে নিয়ে যাবে বলেছে। অদিতি তাই সকাল সকাল রেডি হয়ে বসে আছে। অদিতি অস্থির হয়ে পায়চারি করছে আহনাফের রুমের বাইরে। এক পর্যায়ে অস্থিরতা দমিয়ে রাখতে না পেরে অদিতি আহনাফের রুমের দরজা নক করা শুরু করে। আহনাফ দরজা খুলে অদিতিকে ধমক দিয়ে বলে, তোমাকে কতবার বলেছি অদিতি, অযথা আমার রুমের সামনে এসে দরজা নক করবে না। অদিতি কিছু বলতে গিয়েও থমকে দাঁড়ায়, বিভোর দৃষ্টিতে চেয়ে থাকে নিজের স্বামীর দিকে। আহনাফ কালো ব্লেজার আর সফেদ রঙের শার্ট পরে অফিসের ফর্মাল গেটআপে দাঁড়িয়ে আছে। চোখে মুখে স্বভাবসুলভ ভাব গাম্ভীর্য বিদ্যমান। তবুও কতই না সুদর্শন লাগছে তার স্বামীকে। কিন্তু এই স্বামী নামক সুদর্শন পুরুষটি তাকে ভালোবাসাতে দূর, সহ্যই করতে পারে না। এই কথা চিন্তা করতেই অদিতির অন্তঃকরণে অজানা এক যন্ত্রণার উদ্রেক হয়। তীব্র অভিমান জন্ম নেয় মনের গহীনে। অদিতি নিজেকে সামলিয়ে শান্ত কণ্ঠে বলে, লেট হয়ে যাচ্ছিল দেখে আপনার রুমের দরজা নক করলাম, দুঃখিত, আর আসবো না আপনার রুমের সামনে। অদিতি কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে আহনাফের সামনে থেকে সরে গেল। আহনাফ ভেবেছিল অদিতি হয়তো তার ধমকে ভয় পেয়ে জড়সড় হয়ে কান্না করতে থাকবে, কিন্তু এই অদিতিকে যেন আহনাফ চিনতে পারছে না। মেয়েটা ধীরে ধীরে বদলে যাচ্ছে, তার বাচ্চা সুলভ আচরণগুলো একটু একটু করে হারিয়ে যাচ্ছে। বিষয়টা মাথায় আসতে আহনাফের ভেতরে কেমন যেন অস্থিরতা বোধ কাজ করতে থাকে। আহনাফ আনমনে ভাবতে থাকে, অদিতির হঠাৎ এই বদলে যাওয়ার পেছনে কি আমি দায়ী? অদিতি কি ধীরে ধীরে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে? পড়াশোনা শেষে প্রতিষ্ঠিত হওয়ার পর দূরে কোথাও হারিয়ে যাবে? মনের অজান্তেই বুকের ভেতরটা আঁতকে ওঠে আহনাফের। নিজের অন্তরে হঠাৎ সৃষ্টি হওয়া অপরিচিত এই অনুরক্তিতে আহনাফের দম বন্ধ হয়ে আসে। আহনাফ অস্থির হয়ে হনহন করে বাড়ির বাহিরে বের হয়ে মুক্ত বাতাসে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। অদিতি গাড়ির ভেতরে বসেই নিঃশব্দে কান্না করছিল। আহনাফকে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অদিতি তাড়াহুড়ো করে নিজের চোখ মুখ মুছে স্বাভাবিক হয়ে বসে। আহনাফও নিজেকে সংযত করে গাড়িতে বসে পড়ে। ভাবলেশহীন ভঙ্গিতে ড্রাইভ করতে থাকে আহনাফ, যেন গাড়িতে সে ছাড়া আর কোনো মানুষ উপস্থিত নেই। অদিতির দিকে ভুলেও একবারের জন্য তাকায় না আহনাফ। অদিতিও চুপচাপ উদাসীন হয়ে বসে থাকে। সিটে হেলান দিয়ে বাহিরের দিকে তাকিয়ে ক্ষণিকের জন্য প্রকৃতির মাঝে বিলীন হয়ে যায় অদিতি। সারা রাস্তা কেউ কারোর সাথে কোনো কথা বলে না। গাড়ির ভেতরে পিনপতন নীরবতা বিরাজ করছে, যেন দুই মেরুর দুইজন অপরিচিত যাত্রী তাদের অজানা গন্তব্যের দিকে ছুটে যাচ্ছে। আহনাফের অদিতির ওপর প্রচণ্ড রাগ অনুভূত হতে লাগলো। যদিও এর কোনো কারণ নেই, তবুও আহনাফের ভীষণ রাগ লাগছে অদিতির নীরবতা দেখে। মেয়েটাকে ধমক না দিতে পারলে শান্তি নেই। আহনাফ নীরবতা ভেঙে ক্ষীণ আওয়াজে বলল, আমার সামনে বেশি ম্যাচিওর হওয়ার নাটক করতে হবে না তোমাকে অদিতি। নাটক মানে? কিসের নাটকের কথা বলছেন ভাইয়া? অদিতির কথা শোনার সাথে সাথে আহনাফ তৎক্ষণাৎ
গাড়ির ব্রেক কষে ভয়ানক তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে অদিতির দিকে। অদিতি কিছু না বুঝে আহনাফের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। আহনাফ গম্ভীর কণ্ঠে শুধায়, তোমার আর আমার মধ্যে বিদ্যমান অসঙ্গতিপূর্ণ সম্পর্কের নাম কি? অদিতি চোখ নামিয়ে মিনমিনে আওয়াজে বলে, বৈবাহিক সম্পর্ক। তাহলে আমাকে ভাইয়া বলে ডাক দিচ্ছ কেন? আহনাফের ধমক খেয়ে ভয়ে চুপসিয়ে যায় অদিতি। আতঙ্কে হাত পা অবশ হয়ে যায় তার। আহনাফকে বিয়ের আগে থেকে ভাইয়া বলে ডেকে অভ্যস্ত অদিতি। বিয়ের পর এত কিছু মাথায় ছিল না অদিতির। বাবার অসুস্থতা, নিজের মা আর ভাবির তার জীবন নিয়ে অহেতুক বাড়াবাড়ি, আর আহনাফের তার প্রতি রুষ্ট ব্যবহার, এসবের মাঝে দুশ্চিন্তা আর মনোকষ্টে দিন পার করা অদিতির এত কিছু মাথায় থাকবেই বা কিভাবে? অদিতি সোজা সাপটা উত্তর দিল, খেয়াল ছিল না। অদিতির উত্তর আহনাফের পছন্দ হলো না। দুই চোখে ক্ষিপ্ততা নিয়ে আহনাফ রাগান্বিত স্বরে বলল, কোন দিকে খেয়াল থাকে তোমার? একজন মানুষের সামনে কিভাবে কথা বলতে হবে সেটাই তো জানো না তুমি। বেকুবের মতো আচরণ করে বেড়াও। কতবার বলেছে এই শব্দ ব্যবহার করবে না? তোমাকে এক কথা কতবার বোঝাতে হয়? আহনাফ আরও কিছুক্ষণ অদিতিকে কথা শুনিয়ে কলেজের সামনে নিয়ে আসে। অদিতি মন খারাপ করে গাড়ি থেকে নেমে টলমলো চোখে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তবে আহনাফের একটু ভালো লাগছে এখন। খুব ম্যাচুরিটি দেখাচ্ছিল না তাকে। পিচ্ছি মেয়েদের মতো থাকবে। গম্ভীর যুক্তিপূর্ণ কথাবার্তা কেন বলবে? হ্যাঁ, আমি চাই আমার স্ত্রী স্মার্ট হোক, ম্যাচিউর হোক, তবুও অদিতির সাথে এসব বিষয়গুলো খাপছাড়া লাগে। আহনাফ মনে মনে এসব চিন্তা করে অদিতির দিকে তাকায়। অদিতির মুখ দেখে বোঝা যাচ্ছে যে কোনো সময় কেঁদে ফেলবে, তবুও নিজের আবেগকে আটকে রাখার চেষ্টা করছে সে। আহনাফের এবার একটু খারাপ লাগে অদিতির জন্য। অদিতির মাথায় হাত রাখতে গিয়েও থেমে যায় আহনাফ। কিভাবে অনুভূতি প্রকাশ করতে হয় সেটা জানা নেই আহনাফের। বিশেষ করে অদিতির সামনে আহনাফের জড়তা আরো বেড়ে যায়। আহনাফ আদুরে কণ্ঠে কিছু বলতে না পেরে উল্টো ধমক দিয়ে বলল, পুতুলের মতো দাঁড়িয়ে না থেকে জলদি চলো। তোমার কলেজের কাজ শেষ করে আমাকে অফিসে যেতে হবে। তোমার পেছনে সময় নষ্ট করার মতো অফুরন্ত সময় নেই আমার। আহনাফ অদিতিকে কলেজে ভর্তি করিয়ে ক্লাসে যাওয়ার নির্দেশ দিয়ে গাড়িতে বসে পড়ে। তবে যাওয়ার আগে আবার কি যেন ভেবে গাড়ির জানলা খুলে অদিতিকে ইশারায় সামনে এসে দাঁড়াতে বলে আহনাফ। অদিতি সামনে আসলে আহনাফ আদেশের স্বরে বলে, খবরদার কোনো ছেলের সাথে মিশবে না। এখানে পড়তে এসেছো তুমি, এ কথা ভুলে যেও না। তাই শুধু পড়ার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবে। আমি যদি শুনি কোনো ছেলের সাথে কথা বলেছ, তাহলে তোমার পড়া এখানেই বন্ধ। মাইন্ডেড। অদিতিকে কিছুক্ষণ শাসিয়ে আহনাফ কার স্টার্ট করে তার সামনে দিয়ে শাঁ শাঁ করে চলে যায়। অদিতি থম ধরে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। মনের ভেতরের বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। অদিতির ব্যাপারে সবসময় উদাসীন আচরণ করা আহনাফ আজ কেন এত অধিকার বোধ দেখালো তাকে? তাহলে কি আহনাফও তাকে হারানোর ভয় করে? অদিতির সাথে সাথেই নিজেকে সামলিয়ে মনে মনে ভরকায়, কেন আশা করছি আমি ওনার কাছ থেকে? উনি যা করছেন, যা বলছেন সবকিছু দায়িত্ববোধ থেকে বলছেন, এর বাইরে কিছু নয়। অদিতি আর সময় নষ্ট না করে ক্লাসে চলে যায়। আহনাফ অফিসে বসে গভীর ভাবনায় ডুবে আছে। কোনো কাজেই এই মুহূর্তে মনোযোগ দিতে পারছে না সে। মনটা বারবার অদিতি করছে। অদিতিকে কলেজে ভর্তি করিয়ে দিলেও মনের মধ্যে একটা দুশ্চিন্তা রয়ে গেছে আহনাফের। মেয়েটার বয়স কম, তার উপর আবার মেয়েটাকে সব সময় নিজের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে আহনাফ। যদি অদিতি বদলে যায়, অন্য কারো মোহে পড়ে যায়, তখন কি হবে? দুশ্চিন্তায় এসির মাঝেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে আহনাফের। এসির পাওয়ার বাড়িয়ে নিজের মাথা চেপে ধরে আহনাফ। কাল রাত থেকেই এক অন্যরকম অস্থিরতা কাজ করছে আহনাফের হৃদয়ে। যে মেয়েটাকে এতদিন দেখেও না দেখার ভান করত আহনাফ, আজ হঠাৎ তাকে নিয়ে নিজের ভাবনাগুলোকে বন্ধ করতে পারছে না সে। এর কারণ কি হতে পারে? অদিতি নিজে থেকে তার জীবন থেকে সরে যেতে চেয়েছে সেজন্য, নাকি তার মায়ের বলা কথাগুলো নিয়ে অতিরিক্ত চিন্তা করার জন্য? মে আই কাম ইন স্যার? হঠাৎ পরিচিত কণ্ঠস্বর শুনে ভাবনার সুতোয় টান পড়ে আহনাফের। তৎক্ষণাৎ নিজেকে সামলিয়ে স্বাভাবিক হয়ে বসে আহনাফ। নাজিমকে ইশারায় ভেতরে প্রবেশ করার অনুমতি প্রদান করে। নাজিম ভেতরে আসতে ডেস্কের উপর একটা এনভেলপ রেখে আহনাফ গম্ভীর স্বরে বলে, তোমাকে আর অফিসে আসতে হবে না নাজিম, ইউ আর ফায়ার্ড। নাজিম অনুরোধ করে বলে, স্যার আমি খুবই দুঃখিত এতদিন অ্যাবসেন্ট থাকার জন্য। আমার স্ত্রীকে নিয়ে এতদিন হসপিটালে ছোটাছুটি করতে হয়েছে স্যার। আমার স্ত্রী খুবই অসুস্থ ছিল। আহনাফ নিষ্পাপ দৃষ্টিতে চেয়ে বলল, তো আমি কি করব? রুলস ইজ রুলস। তোমার জায়গায় অন্য একজনকে হায়ার করা হয়েছে। নিজের বেতন বুঝে নিয়ে বেরিয়ে যাও। নাজিম অনেক অনুনয় বিনয় করা শুরু করলো আহনাফের কাছে, কিন্তু আহনাফ কোনো দয়া দেখালো না। একসময় তার পরিবারও তো কতটা অসহায় ছিল। কই তখন থেকেও সাহায্যের জন্য এগিয়ে আসেনি ইলিয়াস আঙ্কেল ছাড়া? তাহলে সে কেন কারো প্রতি সদয় হবে? প্রশ্নই ওঠে না। যার যার সমস্যা সে নিজে সমাধান করুক, তার কোনো ঠেকা পড়েনি।
আহনাফ রেগে গার্ড ডেকে নাজিমকে অফিস থেকে বের করে দিল। এর কিছুক্ষণ পরে আগমন ঘটল আহনাফের নতুন বিয়ে নাবিলার। নাবিলা হুড়মুড় করে অফিসে এসে আহনাফের কেবিনের বাইরে দাঁড়িয়ে হাঁপাতে থাকে। নাবিলা পারমিশন নিয়ে আহনাফের কেবিনের ভেতরে ঢুকতেই আহনাফ এক গাদা ফাইল নাবিলার দিকে এগিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলে, প্রথম দিনেই আপনি 10 মিনিট লেট করে এসেছেন মিস নাবিলা ইয়াসমিন। এই ফাইলগুলো আপনাকে শাস্তিস্বরূপ দেওয়া হলো। এগুলো চেক করে আজকের মধ্যেই সাবমিট করবেন আমার ডেস্কে। কিন্তু স্যার, এতগুলো ফাইল একদিনের মধ্যে শেষ করব কিভাবে? সেটা আমার মাথা ব্যথার বিষয় না। চাপ নিতে না পারলে কাজ করতে এসেছেন কেন? ইচ্ছা হলে রিজাইন করে চলে যেতে পারেন। এই পোস্টে ক্যান্ডিডেটের অভাব হয় না। দুঃখিত স্যার, আমি এখনই কাজ শুরু করছি। নাবিলার সাথে সাথে ফাইলগুলো হাতে নিয়ে আহনাফের কেবিন থেকে বেরিয়ে যায়। নাবিলা অনেক স্মার্ট আর কনফিডেন্ট একটা মেয়ে, সেই সাথে খুব বেশি ফ্যাশনেবল নাবিলা। এর আগে যতগুলো অফিসে কাজ করেছে নাবিলা, সেসব অফিসের বসরাই নাবিলার প্রেমে হাবুডুবু খেয়েছে, কিন্তু নাবিলা কাউকে কখনো পাত্তা দেয়নি। কিন্তু এই প্রথম সে এমন একজন গম্ভীর পুরুষের দেখা পেল যে তার দিকে ফিরে তাকানোর প্রয়োজনও বোধ করল না। ইন্টারভিউ দেওয়ার সময় আহনাফের ওপর আকর্ষিত হয়েছে নাবিলা, আর আজ আরও একবার আহনাফের ভাব গাম্ভীর্যের প্রেমে পড়ল সে। নাবিলা নিজের ডেস্কের সামনে এসে আনমনেই বলতে থাকে, ইস, রাগলেও স্যারকে কত হ্যান্ডসাম লাগে, উফ। নাবিলা তার সহকর্মীদের সঙ্গে পরিচিত হতে থাকে। মুহূর্তের মধ্যে নাবিলা তার সহকর্মীদের সঙ্গে মিশে যায়। নাবিলা খুবই মিশুক টাইপের হওয়ায় সবাই নাবিলাকে খুবই পছন্দ করে। অফিসার একজন এমপ্লয়ি প্রত্যয়ের সাথে কুশল বিনিময় শেষে নাবিলা জিজ্ঞেস করল, আচ্ছা প্রত্যয় সাহেব, আহনাফ স্যার কি বিবাহিত? প্রত্যয় সাবলীল ভঙ্গিতে বলল, না স্যার বিবাহিত নন। প্রত্যয়ের কথা শুনে পেটের ভেতরে হাজারো প্রজাপতি উঠতে শুরু করলো নাবিলার। নাবিলা খুশি মনে নিজের সিটে আহনাফের দেওয়া কাজগুলো কমপ্লিট করতে থাকে। আহনাফের অফিসের কেউই জানে না আহনাফ বিবাহিত। আহনাফ বিষয়টা গোপন রেখেছে। এর কারণ হচ্ছে অদিতির আনস্মার্ট ও ভীতু আচরণ। শুধুমাত্র আহনাফের কয়েকজন বন্ধু আর আত্মীয় ছাড়া কেউ জানে না অদিতির ব্যাপারে। যদিও একটা ইভেন্টে আহনাফ নিজের সাথে নিয়ে গিয়েছিল অদিতিকে, কিন্তু অদিতি সেখানে ভালোমতো কথা বলতে না পারায় আহনাফ বিব্রত বোধ করে নিজের ক্লায়েন্টদের সামনে অদিতিকে স্ত্রী হিসেবে পরিচয় না দিয়ে নিজের একজন ফ্রেন্ড হিসেবে পরিচয় দিয়েছিল। এরপর থেকে নিজের অফিসিয়াল কোনো পার্টি কিংবা ইভেন্টে আহনাফ অদিতিকে নিয়ে যায় না, আর কাউকে বলেও যায় না যে তার বাসায় একটা বউও আছে। অদিতি ক্লাস শেষে খুশি মনে বাসায় ফিরে আসে। আজ লাইব্রেরি থেকে কিছু নতুন বই কিনে এনেছে অদিতি। বইগুলো ভালো মতো ঘেঁটে ঘেঁটে দেখতে দেখতে বেলা গড়িয়ে কখন যে সন্ধ্যা হয়ে গেছে সেদিকে হুঁশ ছিল না অদিতির। অদিতির ধ্যান ভাঙল কলিং বেলের টিং টিং শব্দে। অদিতি আহনাফ এসেছে ভেবে খুশি হয়ে দরজা খুলতেই পরিচিত একজন মানুষকে সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায়। অস্ফুট স্বরে উচ্চারণ করে, আপনি? সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি উচ্ছ্বসিত গলায় বলে, আমাকে চিনে ফেলেছেন ভাবি? অদিতি স্বভাবসুলভ মিষ্টি হাসি দিয়ে বলে, হ্যাঁ চিনে ফেলেছি। আপনি আলভি ভাইয়া না, ওনার ফুফাতো ভাই? আলভি উচ্ছ্বসিত গলায় বলল, ঠিক ঠিক ঠিক, একদম সঠিক গেস করেছো তুমি ভাবি। উফ সরি, তুমি করে বলে ফেললাম। আসলে তুমি বয়সে আমার থেকে ছোট তো, সেজন্য। বাই দ্য ওয়ে, ইউ আর সো স্মার্ট ভাবি। অদিতি সাবলীল ভঙ্গিতে বলল, সমস্যা নেই, আপনি ভেতরে এসে বসুন। আহনাফের মা আজমেরি ওয়াহিদ আলভিকে দেখেই খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তবুও কৃত্রিম রাগ দেখিয়ে বললেন, এতদিনে তোর আসার সময় হলো, তোর সাথে কোনো কথা নেই, যা। আলভিও দুষ্টুমি করে বলল, কথা বলবে না মানে? তোমার জন্যই তো 7 সমুদ্র পাড়ি দিয়ে দেশে ফিরে আসলাম, মাই সুইট বিউটিফুল মামি। হয়েছে, থাম এবার, আর মিথ্যা প্রশংসা করতে হবে না। তাদের দুষ্টমিষ্টি কথাবার্তা শুনে অদিতি মিটমিট করে হাসছে রান্নাঘরে দাঁড়িয়ে। অদিতি মনে মনে ভাবে, ওনার আত্মীয়রা কত মিশুক আর হাসি খুশি টাইপ, তাহলে উনি এমন কেন? সবসময় মুখটা গোমরা করে রাখেন। জন্মের পর ওনার মুখে মধু না দিয়ে করলার রস দেওয়া হয়েছিল হয়তো। বাড়ি ফিরতেই অদিতিকে লিভিং রুমের ডিভানে বসে এক যুবকের সাথে হাসি মুখে কথা বলতে দেখে থমকে দাঁড়ায় আহনাফ। ধুক ধুক করে ওঠে তার হৃদযন্ত্রখানি। আলভি ডিভানের অন্য সাইডে বসায়। আহনাফ তার মুখ দেখতে পায় না। আহনাফ ভেতরটা অস্থিরতা ছটফট করে ওঠে পরক্ষণে ডিভানের আরেক পাশেই নিজের মাকে বসে থাকতে দেখে। ভেতরে ভেতরে খানিকটা স্বস্তি অনুভব করে সে। আহনাফ সামনে আসতে 3 জোড়া চোখ তার দিকে নিবদ্ধ হয়। আলভিকে দেখার সাথে সাথে আহনাফ সচকিত হয়ে শুধায়, আলভি তুই কবে দেশে ফিরলি? আলভি আহনাফকে দেখে খুশিতে করমর্দন করে উচ্ছ্বসিত গলায় বলে, আম টোটালি ফাইন ব্রো, এই তো 2 দিন হলো দেশে এসেছি ঘুরতে। আর ব্রো, ভাবি কিন্তু খুবই সুইট, ইউ আর সো লাকি ব্রো। আলভির কথা শুনে আহনাফ আর চোখে অদিতির দিকে তাকায়। এতক্ষণ ধরে প্রাণবন্ত থাকা অদিতি আহনাফকে দেখে কেমন যেন উদাসীন হয়ে গেছে। বিষয়টা দৃষ্টি এড়ায়নি আহনাফের। বুকের ভেতরটা হিংসায় কিরমির করতে লাগলো আহনাফের। আহনাফ গভীর দৃষ্টিতে অদিতির দিকে তাকিয়ে আলভির সামনে অদিতির বাহু জড়িয়ে ধরে অদিতিকে নিজের সাথে ঘেঁষে দাঁড় করালো। অদিতি কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে চেয়ে রইল আহনাফের দিকে। আজ প্রথম আহনাফ স্পর্শ করল অদিতিকে। আহনাফ গা ছাড়া ভাব নিয়ে বলল,
আমি জানি সেটা। তুই কি এখানে থাকবি নাকি? আলভি খুশিতে গদগদ হয়ে বলল, থাকার জন্যই তো এসেছি। মামার বাসায় বেড়াতে এসেছি, কমপক্ষে 1 মাস তো ঘুরবই। আলভির কথা শুনে হিংসায় অন্তরটা ফুসফুস করে উঠল আহনাফের। শয়তানটা নাকি বাসায় থাকবে। বাসায় কি এখন সে একা থাকে? তার স্ত্রী অদিতিও তো থাকে। আহনাফ দাঁতে দাঁত চেপে বলে, আমার সারাদিন কাজ থাকে অফিসে, তোর সাথে ঘোরাঘুরি করার সময় আমার নেই। আরে সমস্যা নেই ব্রো, আমি ভাবির সাথে ঘুরবো। এমনিতেও তোমার সঙ্গে ঘোরাটা বোরিং। সারাক্ষণ গম্ভীর হয়ে মুখটা গোমরা করে রাখো। আলভির কথা শুনে অদিতি ফিক করে হেসে ওঠে। তবে পরক্ষণে আহনাফের গম্ভীর মুখখানা দেখে হাসি বন্ধ করে চোখ মুখ কাঁচুমাচু করে দাঁড়ায়। আহনাফ চোয়াল শক্ত করে অগ্নিদৃষ্টি নিয়ে আলভির দিকে চেয়ে আছে। আলভির শুষ্ক ঢোক গিলে বলে, কুল ব্রো কুল, আমি তো শুধু মজা করছিলাম। আহনাফ গম্ভীর স্বরে বলে, যা ঘোরাঘুরি করার নিজের বাসায় গিয়ে কর যা। আলভি আহনাফের মায়ের দিকে চেয়ে অস্থির কণ্ঠে বলে, মামি দেখেছ, আহনাফ ব্রো আমাকে চলে যেতে বলছে। আরে আমার মামার বাড়িতে আমি বেড়াবো না? আজমেরি ওয়াহিদ তাল মিলিয়ে বললেন, ঠিকই তো বলেছে আলভি, ওর মামার বাড়িতে ও যতদিন খুশি থাকবে, ঘুরবে বেড়াবে, তোর সমস্যা কোথায়? সবাইকে নিজের মতো অন্তর্মুখী বানাতে চাস কেন? আলভি আহনাফকে আরো রাগানোর জন্য অদিতির দিকে চেয়ে বলে, আর বলো না ভাবি, তোমার হাজবেন্ডকে কিচ্ছু বলা যায় না। কিছু বললেই রাগে ছ্যাদ করে ওঠে। আহনাফ আলভির দিকে তেড়ে এসে বলে, খুব মজা নিচ্ছিস না তুই? কতবার বলেছি আমার সাথে অহেতুক মজা করবি না। তোকে এমন জায়গায় ঘুরতে পাঠাবো, ঘোরার শখ মিটে যাবে। 1 মাস হসপিটাল ট্যুরে পাঠাবো তোকে আমি। খুশি? নো ব্রো, আমি এই বিশেষ ট্যুরে আপাতত যেতে চাচ্ছি না। ভাবি, তোমার গোমরামুখ জামাইকে সামলাও প্লিজ। আজমেরি ওয়াহিদ হেসে বললেন, এই তোরা দুজন থাম এবার। সেই ছোটবেলার মতো ঝগড়া মারপিট শুরু করে দিয়েছিস। আহনাফ আলভিকে ছেড়ে দিয়ে অদিতির দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে চলে যায় হনহন করে। অদিতিও রাতের খাবার তৈরি করার জন্য রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পরে আহনাফের মা রান্নাঘরে এসে অদিতিকে রাশভারী কণ্ঠে বলে, শোনো অদিতি, বাসায় আলফি যতদিন থাকবে ততদিন তোমাকে আহনাফের রুমেই থাকতে হবে। আমি সার্ভেন্টদের বলে তোমার জিনিসপত্র গেস্ট রুম থেকে বের করে আহনাফের রুমে শিফট করতে বলেছি। আলফি যেন তোমাদের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন আঁচ করতে না পারে। অদিতি চিন্তিত স্বরে বলে, কিন্তু মা, ওনার রুমে গেলে উনি যদি আবার রাগারাগি করেন? কেন রাগারাগি করবে? আহনাফ তো দেখলই আলভি এসেছে, আর তোমার সাথে রাগারাগি করলে তুমিও রাগারাগি করবে। অদিতি, নিজেকে একটু শক্ত করো মা, নিজের অধিকার নিজেকে বুঝে নিতে হয়। আজমেরি ওয়াহিদ অদিতির মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। সবাই ডিনার শেষ করে যে যার ঘরে চলে যায়। অদিতি কাঁপা কাঁপা পায়ে আহনাফের রুমের সামনে এসে দাঁড়িয়ে থাকে। আহনাফ তো বারবার অদিতিকে মানা করেছে তার রুমের সামনে না আসতে। সেখানে অদিতি কেন গায়ে পড়ে আহনাফের রুমে যাবে? অদিতি অনেকক্ষণ ভেবে আহনাফের রুমে না ঢুকে ছাদে চলে যায়। আহনাফ ল্যাপটপ কোলে নিয়ে বিছানায় হেলান দিয়ে বসে অদিতির আসার অপেক্ষা করছিল। আজমেরি ওয়াহিদ আহনাফকে শাসিয়ে বলেছেন অদিতিকে রুমে ঢুকতে দিতে। আহনাফও আজ কোনো দ্বিমত পোষণ করেনি। কেন করেনি তা সে নিজেও জানে না। ল্যাপটপ হাতে নিয়ে আর চোখে দরজার দিকে বারবার তাকাচ্ছে আহনাফ। অদিতি তবুও না আসায় আহনাফ অপেক্ষা করতে করতে হাঁপিয়ে ওঠে। অস্থির হয়ে রুমের চারপাশে পায়চারি করতে করতে আহনাফ আনমনেই ভাবে, অদিতি আবার আলভির সাথে কথা বলছে না তো? আহনাফ তাড়াহুড়ো করে ছুটল গেস্ট রুমের দিকে। উতলা হয়ে গেস্ট রুমের ডোর নক করা শুরু করলো। আলভি ঘুম জড়ানো চোখে দরজা খুলে বলল, কি ব্যাপার ব্রো? বউ রেখে আমার রুমে কি কাজ? আমার বউ কোথায়? তোমার বউ কোথায় সেটা আমি কিভাবে জানবো? আহনাফ আর চোখে চারপাশে ভালোভাবে পর্যবেক্ষণ করে চলে গেল। এতক্ষণে আলভির ঘুমের রেশ সম্পূর্ণ কেটে গিয়েছে। আলভি ভ্রু কুচকে বলল, আমার ঘুমের 12টা বাজিয়ে ব্রো আবার কোথায় দৌড় দিল? বিয়ে করলে এই এক সমস্যা, বউয়ের চিন্তায় পাগল হয়ে যেতে হয়। ভাগ্যিস আমি এখনো সিঙ্গেল জীবন পার করছি। কথাগুলো বলে আলভি হাই তুলতে তুলতে আবার লাফ দিয়ে বিছানায় শুয়ে পড়ে। এদিকে সারা বাড়ি অদিতিকে খুঁজে না পেয়ে আহনাফের অস্থিরতা আরও বাড়তে থাকে। কোথায় গেল মেয়েটা? নিজেদের বাসায় চলে যায়নি তো? আশেপাশে তাকাতেই আহনাফের হঠাৎ মনে পড়ে ছাদের কথা। ছাদে একবারও চেষ্টা করা হয়নি। আহনাফ দৌড়ে ছুটে যায় ছাদের দিকে। সিঁড়ি কোটার সামনে অদিতিকে চুপটি করে ঘুমিয়ে থাকতে দেখে আহনাফ স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ ধরে আহনাফের অশান্ত হয়ে ওঠা মন অদিতির নিষ্পাপ মুখশ্রী দেখে শান্ত হলো। আহনাফ সাথে সাথে বুঝতে পারল অদিতির তার ভয়ে রুমে আসেনি। আজ প্রথমবার নিজের কঠোরতার ওপর প্রচণ্ড রাগ অনুভব করল আহনাফ। আহনাফ অদিতিকে ডাক দিতে গিয়েও অদিতির ঘুমন্ত মুখখানা দেখে আর ডাকতে পারল না। নিঃশব্দে অদিতিকে কোলে করে নিজের রুমে নিয়ে এসে পরম যত্নে তাকে বিছানায় শুয়ে দিল। যেই মেয়েটাকে নিজের রুমের ত্রিসীমানায় প্রবেশ করতে নিষেধ করেছিল আহনাফ, আজ সে নিজেই সেই মেয়েটিকে কোলে তুলে নিজের রুমের ভেতরে নিয়ে গেল। এসব চিন্তা মাথায় আসতে নিজের অজান্তেই হেসে ফেলল আহনাফ। আহনাফ আজ প্রথমবার গভীর দৃষ্টিতে অদিতির মুখশ্রীর দিকে তাকালো। বুকের ভেতরে কিছু একটা অনুভব হলো আজ। তবে সেই অনুভূতির গভীরতা উপলব্ধি করতে পারল না আহনাফ। অদিতি যদি একটু স্মার্ট আর সাহসী হতো তাহলে হয়তো এতদিনে অদিতিকে আহনাফ মেনে নিত। কিন্তু অদিতির মতো ভীতু আর আনস্মার্ট মেয়ে তার টাইপের না।
আহনাফ অদিতির ঘুমন্ত চোখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ নিষ্পলকভাবে। অদিতিও তো থাকতে চায় না তার সাথে। ব্যাস আর কয়েকটা বছরের অপেক্ষা, তারপর তো অদিতি চলেই যাবে। ততদিন পর্যন্ত না হয় আহনাফও মেয়েটার সাথে একটু ভালো ব্যবহার করার চেষ্টা করুক। আহনাফও অদিতির পাশে শুয়ে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। ঘুম ভাঙতে আহনাফের রুমে নিজেকে আবিষ্কার করলো অদিতি। পাশ ফিরতেই আহনাফকে গভীর নিদ্রায় আচ্ছন্ন দেখে চমকে উঠল সে। সে তো ছাদে ঘুমিয়েছিল, তার মানে আহনাফ তাকে নিজে কোলে করে রুমে নিয়ে এসেছে। বিস্ময়াভিভূত হলো অদিতি। ধীরে ধীরে আহনাফের আচরণ একটু একটু করে বদলে যাচ্ছে। কিন্তু কেন? সে চলে যাবে বলে? এর মধ্যে আহনাফেরও ঘুম ভেঙে গেল। নিজের পাশে অদিতিকে চুপটি করে ভাবনায় মগ্ন থাকতে দেখে আহনাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল অদিতির দিকে। অদিতিও তাকালো আহনাফের দিকে। আহনাফের একটা হাত এখনো অদিতির কোমরে। আহনাফ যেন অদ্ভুত এক ঘোরের মধ্যে চলে গেল ক্ষণিকের জন্য। একটু একটু করে এগিয়ে গেল অদিতির দিকে। অদিতির নরম মসৃণ গালে আলতো করে স্পর্শ করল আহনাফ। তখনই অ্যালার্মের কর্কশ শব্দে সজ্ঞান ফিরে এলো আহনাফের। আহনাফ সাথে সাথে বিছানা ছেড়ে উঠে বসল। এই মুহূর্তে প্রচণ্ড বিব্রত বোধ হচ্ছে আহনাফের। আহনাফকে আরেকটু বিব্রত করে অদিতি প্রশ্ন ছুড়ে দিল আহনাফের পানে। আমাকে কি আপনি রুমে নিয়ে এসেছিলেন? আহনাফ সাবলীল ভঙ্গিতে বলল, হ্যাঁ। কিন্তু কেন? কেন মানে কি বোঝো না? বাসায় আলভি আছে, ওর সামনে আমাদের সম্পর্কের অবনতি দেখিয়ে বেড়াতে চাও? তুমি চেনো না আলভিকে? সাথে সাথে বাইরে রটিয়ে ফেলবে সব। আহনাফের কথা শুনে অদিতির মনে আবার আধার নেমে আসলো। আহনাফ সেদিকে পাত্তা না দিয়ে ওয়াশরুমে চলে গেল। অদিতি আহনাফের যাওয়ার পানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। আহনাফ অফিসের ফর্মাল গেটআপে রেডি হয়ে ডাইনিং টেবিলের সামনে আসতে আলভিকে অদিতির সাথে হাসি মুখে কথা বলতে দেখল। বুকের ভেতরটা হিংসা জ্বলন্ত লাফায় টকবক করে উঠল। মেয়েটা তার সামনে ভয়ে জড়সড় হয়ে থাকে, অথচ আলভির সামনে কতই না হেসে হেসে কথা বলছে। আহনাফ অদিতির হাত টেনে অদিতিকে নিজের কাছে নিয়ে এসে বলল, চলো অদিতি, তোমার ক্লাসে যেতে হবে না। কিন্তু ভাবি তো নাস্তা করেনি, না খেয়ে চলে যাবে নাকি? আহনাফ মনে মনে ভরকায়। আমার বউ খেলো কি খেলো না তাতে তোর কি? আহনাফ গম্ভীর স্বরে বলল, লেট হয়ে যাচ্ছে অদিতির। আর আমার অদিতি নাস্তা করেছে কি করেনি সেটা নিয়ে তোর না ভাবলেও চলবে। আহনাফের মুখে আমার অদিতি শব্দটি শুনে অদিতি চমকে তাকায় আহনাফের দিকে। তীব্র অধিকার বোধ যেন ফুটে উঠেছে আহনাফের কথায়। আহনাফ অদিতির হাত ধরে তাকে নিয়ে হনহন করে বেরিয়ে যায়। আহনাফের কাণ্ড দেখে আলভি পুরোই হতভম্ব হয়ে যায়। জ্যামে রুটি চিবোতে চিবোতে বলে, আশ্চর্য ব্রো, এত জেলাস হচ্ছে কেন? আহনাফ রাগের মাথায় জোরে জোরে ড্রাইভ করতে থাকে। অদিতি ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আস্তে ড্রাইভ করুন প্লিজ, আমার ভয় করছে। কেন? আমার সামনে তোমার এত ভয় করে কেন? ওই আলভির সাথে তো ঠিকই হেসে হেসে কথা বলো। খবরদার, আমি অফিসে যাওয়ার পর তুমি ওই আলভির সাথে কোনো কথা বলবে না। আহনাফ রাগে কটমট করতে করতে একটি রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি পার্ক করে। এখানে থামালেন কেন? নাস্তা করার জন্য। তাহলে তো আমরা বাসায় নাস্তা করতে পারতাম। আহা অদিতি, ফালতু প্রশ্ন করো না তো। অদিতি অবাক নয়নে চেয়ে আহনাফের কাণ্ড কারখানা দেখছে। স্পষ্ট বুঝে যাচ্ছে আহনাফ জেলাসিতে এসব কাজ করছে। অদিতিকে কলেজে পৌঁছে দিয়ে সরাসরি অফিসে চলে যায় আহনাফ। আজ নাবিলা খুবই সেজে গুজে অফিসে এসেছে আহনাফকে ইমপ্রেস করার জন্য। নাবিলা আহনাফের কেবিনে এসে মিষ্টি স্বরে বলে, স্যার, আজকে আপনার মিটিং আছে রাত 9টার দিকে। আমি সমস্ত ফাইল চেক করে আপনার ডেস্কে রেখে দিয়েছি। নাবিলার বলা কথাগুলোর দিকে আহনাফের কোনো ধ্যান নেই। আহনাফ তো অদিতিকে নিয়ে চিন্তিত। অদিতির ক্লাস এতক্ষণে শেষ হয়ে গেছে হয়তো। আবার আলফির সাথে হেসে হেসে কথা বলবে অদিতি। আহনাফ তো জানে অদিতির কোনো যত্ন সে করে না। অদিতি যদি মোহে পড়ে যায় তাহলে তো সর্বনাশ। না না, এই কিছুতেই হতে দেওয়া যাবে না। আহনাফ ল্যাপটপে মুখ গুঁজেই গম্ভীর স্বরে বলে, আজকের মিটিং ক্যান্সেল করে দাও, আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। ঠিক আছে স্যার, কিন্তু আহনাফ নাবিলাকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে ইশারায় কেবিন থেকে বেরিয়ে যেতে বলে। আহনাফের আচরণ নাবিলার ইগোতে গিয়ে আঘাত করে। নাবিলার আগে অগ্নিশর্মা হয়ে বেরিয়ে যায় আহনাফের কেবিন থেকে। একটু বেশি দেমাগ আহনাফ স্যারের। এত সুন্দর করে সেজেগুজে আসলাম, ফিরেও তাকালেন না। তবে আমিও দেখি কতদিন আমাকে এভাবে ইগনোর করতে পারেন। ওনাকে যদি নিজের পেছনে না ঘোরাতে পারি তাহলে আমার নামও নাবিলা ইয়াসমিন নয়। নাবিলা যেতেই আহনাফ ফোন বের করেই অদিতিকে ভিডিও কল করে। অদিতি কলেজ থেকে এসে রেস্ট নিয়ে সবে মাত্র পড়তে বসেছিল। হঠাৎ নিজের ফোনে আহনাফের ভিডিও কল দেখে চমকে ওঠে অদিতি। আহনাফ তাকে ভিডিও কল দিচ্ছে। অদিতি কল রিসিভ করতে আহনাফ অস্থির কণ্ঠে শুথায়, কি করছিলে তুমি? আর কোথায় তুমি? কেন? আমি তো বাসায় আপনার রুমে বসে আছি, মাত্র পড়তে বসেছি আমি। অদিতির কথা শুনে আহনাফ স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর গম্ভীর কণ্ঠে শুধায়, ওই আলভি কোথায়? উনি মনে হয় বের হবেন বিকেলে। তোমাকে সাথে নিয়ে যেতে চাইলে যাবে না কিন্তু বলে দিলাম। আর ওর সাথে বেশি কথা বলবে না, বুঝেছ?
কথাগুলো বলে আহনাফ অদিতির মুখের উপর ফোন কেটে দেয়। অদিতির এইবার ভীষণ রাগ উঠে আহনাফের ওপর। স্ত্রী হিসেবে সম্মান দিবে না, আবার ঠিকই স্বামীর অধিকার দেখাতে আসবে। আবার এরকম করলে অদিতি সরাসরি জিজ্ঞেস করবে, আপনার এত জ্বলা কেন? আপনি না আমাকে স্ত্রী হিসেবে পছন্দ করেন না? তাহলে এখন এত অধিকার বোধ দেখাচ্ছেন কেন? আহনাফ নিজের কিছু পেন্ডিং কাজ শেষ করে বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখনই নাবিলা এসে বলে, স্যার আমাকে একটু লিফট দিতে পারবেন? কাউকে লিফট দেওয়ার কাজ আমি করি না। নাবিলা নিজের পায়ের দিকে ইশারা করে বলে, স্যার হিলটা ভেঙে পায়ে মোচড় লেগে গিয়েছে, প্লিজ একটু যদি লিফট দিতেন। এ অবস্থায় আমি কিভাবে গাড়ি ঠিক করব? প্রত্যয় সেই সময় বাইক নিয়ে বেরিয়ে যেতে নিয়েছিল। প্রত্যয়কে দেখে আহনাফ তাকে ডাক দিয়ে থামিয়ে বলে, প্রত্যয়, মিস নাবিলাকে ওনার বাসা পর্যন্ত ড্রপ করে দিও। ওনার পায়ে মোচড় লেগেছে, হাঁটতে পারবেন না। আহনাফ প্রত্যয়কে অর্ডার দিয়ে সাথে সাথে গাড়ি নিয়ে বেরিয়ে যায় অফিস থেকে। নাবিলার আগে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। প্রত্যয় হেসে বলে, বসুন নাবিলা, একদম দুশ্চিন্তা করবেন না, আমি সেফলি আপনাকে বাসায় পৌঁছে দেব। নাবিলা সৌজন্যতামূলক মেকি হাসি দিয়ে বাধ্য হয়ে বাইকে উঠে বসে। প্রত্যয় নাবিলাকে ভালো মতো বসতে বলে বাইক স্টার্ট করে। এদিকে আহনাফ ঝড়ের গতিতে ড্রাইভ করে বাসায় ফিরে আসে। বাসায় ফিরতে আহনাফের চোখ জোড়া অদিতিকে খুঁজতে শুরু করে। অদিতিকে রুমের ভেতরে মনোযোগ দিয়ে পড়তে দেখে আহনাফের ঠোঁটের করে মৃদুর হাসি রেখা ফুটে ওঠে। মেয়েটা তাহলে তার কথা রেখেছে। আহনাফকে এত জলদি অফিস থেকে ফিরে আসতে দেখে অদিতি খানিকটা অবাক হয়। আজ এত জলদি চলে এসেছেন যে আপনি? আহনাফ হাত ঘড়ি খুলতে খুলতে বলে, আমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল তাই। অদিতি আর কোনো প্রশ্ন না করে আবার পড়ায় মনোযোগ দেয়। ব্যাপারটা আহনাফের পছন্দ হয় না। ইদানিং তার সামনে আসলেই অদিতি কেমন যেন উদাসীন আচরণ করে। তাকে দেখলেও যথাসম্ভব উপেক্ষা করার চেষ্টা করে অদিতি। আলভি ফিরবে কখন? আলভি ভাইয়া ওনার বন্ধুর সাথে দেখা করতে যাবেন বলেছিলেন। আজ বন্ধুর সাথে আড্ডা দিবেন হয়তো। আহনাফ বিড়বিড় করে বলে, যাক ভালো হয়েছে, না ফিরলেই খুশি হব। কিছু বললেন? না কিছু না, তুমি পড়ো। আহনাফ হাত মুখ ধুয়ে রাতের খাবার খেতে বসে। অদিতি এসে খাবার সার্ভ করে চলে যেতে নিলে আহনাফ অদিতির হাত ধরে আটকিয়ে ফেলে। তুমি খেয়েছ? অদিতি চমকায়। আহনাফ আজ প্রথমবার তার খোঁজ খবর নিচ্ছে। অদিতি মৃদু স্বরে বলে, হ্যাঁ খেয়েছে। আলভি কি এমন বলে যে তুমি হেসে একেবারে কুটি কুটি হয়ে যাও? অদিতি ভ্রুজোড়া কুঞ্চিত করে বলে, আপনার তাতে কি? তুমি আমার স্ত্রী, মানেন আপনি? না মানার কি আছে, কবুল তো করেছি। অদিতি তাচ্ছিল্যের স্বরে বলে, এই তো আর কয়েকটা বছর সহ্য করুন, তারপর আমার বোঝা আপনার ঘাট থেকে নেমে যাবে। অদিতির এই রাশভারী কথাগুলো শুনে আহনাফের বুকের ভেতরটা হাঁসফাঁস করতে থাকে, নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। অদিতির দিকে চেয়ে আহনাফ গম্ভীর স্বরে বলে, খুব তাড়া তোমার আমার কাছ থেকে আলাদা হওয়ার, তাই না? হ্যাঁ তারা খুব। আমার কারো বোঝা হয়ে থাকতে ভালো লাগে না। অদিতির কথা শুনে আহনাফ থমকে যায়। গলা দিয়ে আর খাবার নামে না। অদিতিকে কিছু বলতে চেয়েও বলতে পারে না আহনাফ। আহনাফ খাবার অর্ধেক খেয়ে উঠে যায়। অদিতিও সাথে না আহনাফকে। প্রায় অনেকক্ষণ নিজের রুমে বসে অপেক্ষা করে আহনাফ অদিতির জন্য, কিন্তু অদিতি আসে না। আহনাফ রেগে রুম থেকে বের হয়ে দাঁতে দাঁত চেপে বলে, আজ যদি এই মেয়ে সিঁড়ি কোটায় ঘুমিয়ে পড়ে তাহলে ওর খবর আছে। কিন্তু না, অদিতিকে সিঁড়িতে খুঁজে পাওয়া যায় না। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে অদিতিকে রান্নাঘর থেকে সোজা গেস্ট রুমের দিকে যেতে দেখে আহনাফ অদিতির পথ আটকিয়ে দাঁড়ায়। গেস্ট রুমে যাচ্ছ কেন তুমি? আলভি ভাইয়া তো নেই, তাই আমার জন্য বরাদ্দকৃত রুমে ফিরে যাচ্ছি। বেশি বোঝো তুমি, বলেছি না পণ্ডিতি করবে না আমার সামনে। যাও রুমে যাও। এখানে পণ্ডিতের কি হলো? আলভি ভাইয়া যাতে আমাদের মধ্যকার তিক্ততা বুঝতে না পারেন সেজন্যই তো আমি আপনার রুমে ছিলাম। আজ তো আলভি ভাইয়া নেই, তাই নাটক করারও কোনো প্রয়োজনও নেই। অদিতির যুক্তিপূর্ণ কথা শুনে জব্দ হলো আহনাফ। আহনাফের নীরবতা দেখে অদিতি এক পলক আহনাফের দিকে চেয়ে ম্লান হেসে চলে গেল। আহনাফও মন খারাপ করে নিজের রুমে ফিরে এলো। বিছানায় শুয়ে কিছুক্ষণ ঘুমানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো আহনাফ, কিন্তু দুষ্টু ঘুম এসে ধরা দিল না। আহনাফের মস্তিষ্কে ক্রমাগত অদিতির বলা কথাগুলো বেজে চলেছে। আহনাফের লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে নিজের মাথা চেপে ধরে বলল, এমন অস্থির লাগছে কেন? এর আগেও তো অদিতি আমার কাছ থেকে আলাদাই থেকেছে, কই তখন আমার এত অস্থির লাগেনি? আহনাফের ভাবনাগুলো আরেকটু গভীর হওয়ার আগেই ফোনের রিংটোন বেজে ওঠে। আহনাফের সংবিত ফিরে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই সচকিত হয় আহনাফ। অদিতির মা আমিনা বেগম ফোন করেছেন, তাও আবার এত রাতে। ইলিয়াস আঙ্কেলের আবার কিছু হয়ে গেল না তো? আহনাফ সাথে সাথে কল রিসিভ করলো। ওপাশ থেকে আমিনা বেগম মলিন স্বরে বললেন, কেমন আছো আহনাফ বাবা? আমি তো ঠিক আছি, কিন্তু ইলিয়াস আঙ্কেল ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, উনি আপাতত ঠিক আছেন। আমি দুঃখিত এত রাতে ফোন দিয়ে তোমাকে ডিস্টার্ব করার জন্য। আসলে কথাটা আমি সকালেই বলতাম, কিন্তু সময় পাইনি। অদিতির বাবাকে নিয়ে হসপিটালে ছিলাম তো সেজন্য। ইটস ওকে আন্টি, আপনি কি অদিতির সাথে কথা বলবেন? দাঁড়ান আমি তাকে ডেকে দিচ্ছি। না না, কথাটা তোমার সাথে ছিল আহনাফ বাবা। মানে অদিতির আজকে জন্মদিন ছিল। মেয়েটার 18 বছর পূর্ণ হলো আজ। তোমাদের তো কেবল ধর্মমতে কবুলপুরে বিয়েটা হয়েছে, কিন্তু কোনো রেজিস্ট্রি তো
হয়নি, সেজন্যই আর কি। আহনাফ বিস্মিত হয়ে মনে মনে ভাবল, অদিতির জন্মদিন ছিল আজ, কই মেয়েটা তো তাকে কিছুই বলল না। আহনাফের নীরবতা দেখে ওপাশ থেকে আমেনা বেগম আবার বলে উঠলেন, বাবা শুনছো? আহনাফ ইতস্ততা বোধ করে বলল, জি শুনছি। দুশ্চিন্তা করবেন না আন্টি, কবুল যেহেতু করেছি অস্বীকার করব না। আহনাফ ওয়াহিদ সত্যকে অস্বীকার করার মতো মানুষ নয়। আমি অদিতিকে নিয়ে কাল আমাদের বিয়ের রেজিস্ট্রি করে আসব। কথাগুলো একদমে বলে ফোন রেখে দিল আহনাফ। অদিতির উপর ভীষণ রাগ উঠল তার। মেয়েটা ইচ্ছে করে তার জন্মদিনের ব্যাপারটা এড়িয়ে গেছে। খুব বেশি বুঝো তুমি অদিতি, আমার কাছ থেকে আলাদা হতে চাও ঠিক আছে, কিন্তু এখন এরকম বাচ্চামি করার কি কোনো মানে হয়? গর্ধব মেয়ে। সকাল সকাল অদিতিকে নিয়ে কাজী অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে আহনাফ। অদিতির মায়ের থেকেও বেশি দুশ্চিন্তা এখন আহনাফের মনে। স্বামী হিসেবে নিজের অধিকার হারাতে চায় না সে। এ ধরনের দুশ্চিন্তা আগে যদিও আহনাফের মনে ছিল না, তবে ইদানিং তাদের মধ্যে বিদ্যমান অমীমাংসিত সম্পর্ক নিয়েই বেশিরভাগ সময় দুশ্চিন্তায় কাটে আহনাফের। নিজের অজান্তে আহনাফের মনে এক প্রকার ভয় জন্ম নিয়েছে, অদিতিকে হারানোর ভয়। আহনাফ আশ্চর্যান্বিত হয় নিজের এই অদ্ভুত অনুরক্তির জন্য। অদিতি তো কখনোই তার পছন্দের মতো মেয়ে ছিল না, তবুও কেন এত দুশ্চিন্তা আজ তার মনে সে আনস্মার্ট ভীতু মেয়েটার জন্য? এই প্রশ্নের উত্তর আহনাফের জানা নেই, কিংবা আহনাফ নিজে এই প্রশ্নের উত্তর জানতে চায় না। আহনাফকে গম্ভীর হয়ে ড্রাইভ করতে দেখে অদিতি শুধায়, শুধু শুধু এই ফর্মালিটির কি আদৌ কোনো প্রয়োজন আছে? আমরা দুজনেই জানি আমাদের সম্পর্ক অসঙ্গতিপূর্ণ, তবুও এত আনুষ্ঠানিকতার কি দরকার? আমরা তো আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, তাই না? অদিতির কথাগুলো কর্ণকুহরে পৌঁছাতেই আহনাফের কান গরম হয়ে যায়। শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে অযাচিত রাগের উত্তপ্ত লেলিহান শিখা। কেন অদিতি বারবার আলাদা হওয়ার কথা উল্লেখ করে তার সামনে? আহনাফের ভালো লাগে না এখন এসব কথা। আহনাফ রাগান্বিত স্বরে বলল, তোমার পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠিত হতে আরো কয়েক বছর লেগে যাবে। ততদিন পর্যন্ত নিজের দায়িত্ববোধ থেকে এই সম্পর্কের ভার আমাকে বয়ে বেড়াতে হবে অদিতি। তোমার মা আমিনা আন্টির রিকোয়েস্টে আমি এই কাজ করছি, তাই আমার মাথা না খেয়ে এখন চুপচাপ বসে থাকো। অদিতি ভীষণ অসহায় বোধ করল। কেন আহনাফের সাথে বিয়ে দিল তাকে তার অভিভাবকরা? একটু আর্থিক কষ্ট করে তাকে কি রাখা যেত না বাসায়? অদিতির ভীষণ অভিমান জন্ম নিল তার পরিবারের উপর। অদিতি মনে মনে বলল, একবার নিজের পড়াশোনা শেষ করে স্বাবলম্বী হয়ে নেই, তারপর আমি আর কারো জীবনে বোঝা হয়ে থাকবো না। সবার জীবন থেকে হারিয়ে যাব আমি। নিজেদের বিয়ের সকল ফর্মালিটি শেষ করে আহনাফ অদিতিকে নিয়ে আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিল। আহনাফের মেজাজ এখন বেশ ফুরফুরে। অদিতিকে হারানোর ভয় একটু হলেও কমেছে। অদিতি সারা রাত জেগে পড়াশোনা করার কারণে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে। আহনাফ আর ডাক দিল না অদিতিকে। মেয়েটার ঘুমন্ত মুখখানা দেখলে আহনাফের আর ডাক দিতে ইচ্ছা হয় না তাকে। আহনাফ গভীর নিদ্রায় আচ্ছন্ন অদিতিকে কোলে করেই বাড়ির ভেতরে প্রবেশ করল। আলভি লিভিং রুমে বসেছিল। তাদের দুজনকে এই অবস্থায় দেখে আলভি দুষ্টু হাসি দিয়ে বলল, বাহ কি রোম্যান্টিক দৃশ্য। চোখ জুড়িয়ে গেল। আহনাফ চোখ রাঙিয়ে ফিসফিস করে বলল, আস্তে কথা বল, আমার অদিতির ঘুম ভেঙে যাবে। আলভি দুষ্টু হাসি দিয়ে ঠোঁটে আঙুল রেখে চুপ থাকার ইশারা করল। আহনাফ অদিতিকে নিজের রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দিল। অপলক দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ অদিতির দিকে। কি হচ্ছে এটা তার সাথে? নিজের পছন্দের সম্পূর্ণ বিপরীত একটা মানুষের প্রতি হঠাৎ করেই কিভাবে এতটা টান তৈরি হতে পারে? কেন অদিতি চুম্বকের মতো আকর্ষণ করছে তাকে? এটা কি শুরু হয়েছে? কেন শুরু হয়েছে? আহনাফ আনমনে এসব ভাবতে ভাবতে অদিতির মুখের সামনে আসা চুলগুলো আলতো করে কানের পেছনে গুজে দিয়ে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। অদিতির ঘুম ভাঙল সন্ধ্যার দিকে। নিজেকে আহনাফের ঘরে দেখে আজ আর অবাক হল না অদিতি। মৃদু হেসে বিছানা ছেড়ে উঠে আড়মোড়া ভাঙল অদিতি। হাত মুখ ধুয়ে লিভিং রুমে আসতেই আলভির সাথে সাক্ষাৎ হলো তার। আলভি উচ্ছ্বসিত গলায় বলল, অবশেষে তোমার ঘুম ভাঙল ভাবি। আর এইদিকে আমি কতক্ষণ ধরে তোমাকে প্রিয়তার ছবি দেখানোর জন্য অস্থির হয়ে আছি। অদিতি অবাক কণ্ঠে শোধালো, প্রিয়তাকে? আলভি কৃত্রিম লাজুকতা দেখিয়ে বলল, প্রিয়তাকে আমি পছন্দ করেছি ভাবি। অ্যাকচুয়ালি প্রিয়তাকে দেখতেই আমি দেশে এসেছিলাম মায়ের কথায়। কাল তাকেই দেখতে গিয়েছিলাম আমি। অদিতি রাগে কোমরে হাত দিয়ে বলে, কাজটা কিন্তু আপনি মোটেও ভালো করেননি আলভি ভাই। আমাদের বলেননি কেন? আলভি দুষ্টু হাসি দিয়ে বলল, কারণ আমি তোমাদের সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আজমেরি ওয়াহিদ সব শুনে আলভির কান মলে দিয়ে বললেন, দুষ্টু ছেলে, এজন্যে আমি ভাবি হঠাৎ করে কাজকাম ছেড়ে এই আলভি মহারাজ দেশে ফিরে এলো কেন? হ্যাঁ রে, আমাকে বললে আমিও তো দেখে আসতে পারতাম প্রিয়তাকে। আলভি নিজের কানে হাত দিয়ে আহত স্বরে বলল, ওহ মামি, আমার কান ছাড়ো প্লিজ। আজকাল মানুষকে সারপ্রাইজ দিতে চাইলেও দোষ। অদিতি উৎসাহিত কণ্ঠে শোধালো, তাহলে কবে বিয়ে করছেন আপনি আলভি ভাইয়া? আলভি মৃদু হেসে বলল, আপাতত বিদেশে ফিরে যাচ্ছি। 8 মাস পর আবার দেশে ফিরে এসে প্রিয়তাকে একেবারে বিয়ে করে নিজের সাথে নিয়ে যাব। তখনই আহনাফ বাসায় প্রবেশ করে হাতের মধ্যে কিছু একটা খাবারের প্যাকেট নিয়ে
আলভির কথাগুলো শুনে আহনাফ মনে মনে স্বস্তি অনুভব করে। আহনাফ ভাবে, যাক ভালোই হয়েছে, এখন তার অদিতির মাঝে আর কেউ আসবে না। আহনাফ ভ্রুজোড়া কুঞ্চিত করে আলভিকে উদ্দেশ্য করে বলে, ওহ তো এই ব্যাপার, কিন্তু এতে সারপ্রাইজড হওয়ার কি আছে? কেন ব্রো, তোমরা সারপ্রাইজড হও নাই? একদম না, তুমি সারপ্রাইজড না হলেও মিষ্টিভাবে কিন্তু ঠিকই সারপ্রাইজড হয়ে গেছে, তাই না ভাবি? আলভির আহ্লাদি ডাক শুনে আহনাফের ভেতরটা আবার হিংসায় জ্বলে উঠল। আহনাফ দাঁতে দাঁত চেপে বলল, ওর নাম অদিতি, আর খবরদার আমার বউকে কোনো রকম নিকনেমে ডাকবি না। কোথায় যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি ব্রো, যাও ডাকবো না ভাবিকে কোনো নিকনেমে ডাকার মানুষ আমারও হচ্ছে। অদিতি দুষ্ট হাসি দিয়ে শুধালো, তা কি নামে ডাকবেন আপনি প্রিয়তাকে? আলভি হালকা কাশি দিয়ে বলল, বেগম সাহেবা। অদিতি খিলখিল করে হেসে বলল, বাহ বাহ বাহ, এখনই কি টান? অদিতির দুষ্ট মিষ্টি প্রাণবন্ত মুখশ্রী দেখে আহনাফ বিভোর চোখে কিছুক্ষণ চেয়ে থাকলো অদিতির দিকে। অদিতিকে এতদিন খুব একটা লক্ষ্য করেনি আহনাফ, আসলে লক্ষ্য করতে চায়নি, তবে ইদানিং অদিতির প্রতিটি ছোট ছোট বিষয় নজরে পড়ছে আহনাফের। কেন পড়ছে তা সে নিজেও জানে না। আহনাফ হারে হারে টের পেল অদিতির প্রাণবন্ত রূপটা তার রকচটা স্বভাবের কারণেই ম্লান হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আলভি আহনাফের হাতে থাকা খাবারের প্যাকেট দেখে জিজ্ঞেস করে, এটা তুমি কি এনেছো ব্রো? আহনাফ অদিতির দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়েই উত্তর দিল, ফুচকা এনেছে আমার অদিতির জন্য। বিস্ময়ে অদিতির চোখ দুটো বড় বড় হয়ে গেল আহনাফের কথা শুনে। অদিতি অস্ফুট স্বরে উচ্চারণ করল, কি? অদিতির কণ্ঠস্বর শুনে ঘোর কাটল আহনাফের। আহনাফ সাথে সাথে বিব্রত বোধ করে বলল, না মানে সবার জন্য। তবে আলভি যা বুঝার ঠিকই বুঝে গেল। দুষ্ট হাসি দিয়ে আহনাফকে পচানো শুরু করলো। আহনাফ গম্ভীর মুখে অদিতির হাতে খাবারের প্যাকেট ধরিয়ে দিয়ে চলে গেল। আজ আলভি গেস্ট রুমে থাকার কারণে অদিতিকে আবার আহনাফের রুমে ফিরে আসতে হয়েছে। অদিতি গুটি গুটি পায়ে আহনাফের রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল। আহনাফ ল্যাপটপ হাতে নিয়ে ডিভানে বসেছিল। অদিতি রুমে আসার সাথে সাথেই আহনাফ ল্যাপটপ রেখে অদিতির দিকে নিজের দৃষ্টি নিবদ্ধ করে অদিতি কোনো কথা না বলে চুপিসারে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আহনাফ ডিভানে বসেই নিষ্প্রভ কণ্ঠে বলে, তোমার জন্মদিনের কথা আমাকে বলনি কেন? এমনি বলিনি, আমার জন্মদিন তো আপনার কাছে জরুরি কিছু না, আর আপনি তো বলেছেন আপনার সাথে ফালতু কথা না বলতে। অদিতির পরিপক্ক উত্তর আহনাফের পছন্দ হলো না। মেয়েটা তার সামনে আসলে ম্যাচিওর হয়ে যায়, নিজের স্বভাবসুলভ আচরণ করে না, কেমন যেন নিজের ব্যক্তিত্বের বিপরীত ধর্মী অদৃশ্য এক প্রাচীর তৈরি করে ফেলে অদিতি আহনাফের সামনে। আহনাফ গম্ভীর গলায় বলল, তুমি যেমন আছো তেমনই থাকো অদিতি, আমার সাথে খাপ খাওয়ানোর জন্য নিজেকে চেঞ্জ করার প্রয়োজন নেই। আমি আপনার সাথে নিজেকে খাপ খাওয়াতে চাই না, আমি শুধু চাই আমার আচরণে আপনি বিব্রত বোধ না করেন। আহনাফের এইবার ভীষণ রাগ অনুভূত হলো অদিতির উপর। ডিভান ছেড়ে উঠে অদিতির সামনে দাঁড়িয়ে আহনাফ চিৎকার করে বলল, সমস্যা কি তোমার অদিতি? ভালো কথা বললেও পেঁচাও কেন? অদিতির অসহ্য লাগলো আজ। নিজের ভেতরের অভিমান আর লুকিয়ে রাখতে পারল না সে। অদিতি বিছানা থেকে নেমে আহনাফের সামনে গিয়ে অশান্ত কণ্ঠে বলল, আমি যা বলি তাতেই তো আপনার সমস্যা। আমার ম্যাচের কথা বললে দোষ, না বললেও দোষ, আপনি সবসময় আমার খুঁত ধরে বেড়ান। অদিতি ছলছল চোখে কথাগুলো বলে আহনাফের রুম থেকে বেরিয়ে গেল। লিভিং রুমে এসে মুখ ভার করে ডিভানে বসে পড়ল অদিতি। আহনাফও রাগে অগ্নিশর্মা হয়ে ল্যাপটপ নিয়ে বিছানায় বসে পড়ল। তবে একটু পর মাথা ঠান্ডা হওয়ার সাথে সাথে আহনাফের মনে খারাপ লাগা শুরু হলো। শুধু শুধু অদিতিকে কেন ধমক দেয় সে? মেয়েটা তো সে যেমন আচরণ করতে বলেছে তেমনই আচরণ করছে। আহনাফের এবার নিজের উপরে রাগ উঠল। আহনাফ রুম থেকে বেরিয়ে অদিতিকে খুঁজতে শুরু করলো। তখনই আহনাফের চোখ পড়ল লিভিং রুমের দিকে। অদিতি ডিভানে বসে মুখ ফুলিয়ে টিভি দেখছে। আহনাফ অদিতির সামনে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল, রুমে চলো অদিতি। অদিতি রিমোট হাতে নিয়ে টিভি চ্যানেল চেঞ্জ করতে করতে বলল, আপনি নিশ্চিন্তে আপনার রুমে ঘুমিয়ে পড়ুন। আলভি ভাইয়া যদি কিছু জিজ্ঞেস করে তাহলে আমি বলে দিব আমার ঘুম আসছে না, তাই টিভি দেখছি। মিথ্যে বলতে হবে না তোমাকে অদিতি, রুমে চলো বলছি। রাগিও না আমায়। রাগার মতো তো কিছু বলিনি, আপনি নিজেই বারবার আমাকে খোঁজাচ্ছেন। আহনাফ জানে না কিভাবে কারো অভিমান ভাঙাতে হয়। অন্য সময় হলে অদিতি কি করলো না করলো আহনাফ সেটা পাত্তাও দিত না, কিন্তু এখন তার অদিতিকে উপেক্ষা করতে পারে না। আহনাফ এক অজানা অনুরক্তির কারণে। আহনাফ কোনো কথা না বলে আচমকা অদিতিকে কোলে তুলে নিল। আরে কি করছেন আপনি? আমি বলেছি না যাব না? তুমি আজকাল খুবই অশিষ্ট হয়ে গেছো অদিতি, কোনো কথা শুনতে চাও না, আমার সাথে বেশি বাড়াবাড়ি করবে না। আহনাফ অদিতিকে কোলে করে রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দেয়। অদিতি রাগে বিছানার একপাশে হেলান দিয়ে চুপটি করে বসে থাকে। আহনাফ ড্রয়ার থেকে একটা গিফট বক্স বের করে অদিতির হাতে ধরিয়ে দেয়। গিফট বক্সটি দেখেই অদিতির চোখ দুটো কৌতূহলে জ্বলজ্বল করে ওঠে। পরক্ষণে আহনাফের দিকে তাকিয়ে নিজেকে সামলিয়ে অদিতি নিজের মধ্যে আবার উদাসীন ভাব নিয়ে আসে। আহনাফ অবাক কণ্ঠে শুধায়, কি হলো, খুলে দেখবে না? এটা তোমার জন্য। কেন এনেছেন? জন্মদিনের প্রেজেন্টেশন হিসেবে এনেছি, কিন্তু আমার জন্মদিন তো কালকেই চলে গেছে, কালকে জানতে পারলে কালকেই আনতাম। অদিতি জিজ্ঞাসু দৃষ্টিতে আহনাফের দিকে চেয়ে থাকে। অদিতির চোখের ভাষা বুঝতে পেরে আহনাফ ইতস্ততা বোধ করে বলে,
এত প্রশ্ন না করে খুলে দেখো। অদিতি বক্সটা খুলে দেখলো ভেতরে একটি হার্ট শেপের ডায়মন্ডের লকেট। লকেটটার মধ্যে এ লেখা। অদিতি অবাক বিস্ময়ে আহনাফের দিকে চেয়ে রইল। যেই আহনাফ তাকে বিয়ের পর থেকে সহ্য করতে পারত না, আজ সেই আহনাফ তাকে জন্মদিনের উপহার দিচ্ছে। অদিতি লকেটটি হাতে নিয়ে বলল, আপনি কেন আমাকে এইসব উপহার দিচ্ছেন? আমরা তো কয়েক বছর পর আলাদাই হয়ে যাব। আহনাফ ভাবেনি অদিতি এই মুহূর্তে এসেও আলাদা হওয়ার কথা বলবে। প্রচণ্ড রাগ উঠল আহনাফের অদিতির উপর। আহনাফ কোনো উত্তর না দিয়ে বিছানা থেকে নেমে বালিশ হাতে নিয়ে ডিভানে শুয়ে পড়ল। অদিতি নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল আহনাফের দিকে। মনে মনে বলল, এখন কেন রাগ লাগছে আপনার? একসময় আপনি নিজেই তো আলাদা হতে চেয়েছেন। অদিতি লকেটের বক্সটি ড্রয়ারে রেখে দিয়ে শুয়ে পড়ল। অদিতি আর ডাকল না আহনাফকে, মানানোর চেষ্টাও করল না। আহনাফ অনেক চেয়েছিল অদিতি তাকে ডাকুক, মানানোর চেষ্টা করুক। অদিতির এই বিমুখতা মন পোড়ালো আহনাফের। অদিতি এমন করছে কেন? আবার কি আগের মতো হওয়া যায় না? এই ম্যাচিওর অদিতিকে ভালো লাগছে না আহনাফের। মেয়েটা আগে যেমন ছিল তেমনই ভালো ছিল। দেখতে দেখতে আলভির চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। আলভি এরই মধ্যে প্রিয়তার সাথে দেখা করিয়েছে অদিতির। প্রিয়তার ভাই প্রত্যয় আহনাফেরই অফিসে কাজ করে, কিন্তু বিষয়টি অদিতি জানে না। আলভি ব্যাগপত্র গুছিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। আহনাফ মুড অফ করে ডিভানে বসে আছে। আলভি চলে যাচ্ছে মানে আবার অদিতি তার রুম ছেড়ে গেস্ট রুমে থাকতে চলে যাবে। অদিতিকে কিভাবে নিজের রুমে রাখা যায় সেটা নিয়ে আপাতত ভাবনায় মশগুল আহনাফ। এখনও অদিতির ওপর অধিকার বোধ দেখানোর মতো কোনো সম্পর্ক তৈরি হয়নি তাদের দুজনের মধ্যে। একটা অদৃশ্য জড়তার দূরত্ব রয়েই গেছে। অদিতিও চেষ্টা করেনি সেই দূরত্ব ঘুচানোর। আলভি আহনাফকে জড়িয়ে ধরে বলে, ব্রো আমি চলে যাচ্ছি বলে তুমি মুড অফ করে রেখেছো তাই না? চিন্তা করো না, 8 মাস পরে আমি এমনিতেও ফিরে আসবো। আহনাফ ভ্রু কুচকে মনে মনে ভাবে, তোর জন্য কেন আমি মুড অফ করে বসে থাকবো গর্ধব? আমি তো অদিতির কথা ভেবে মুড অফ করে বসে আছি। আহনাফ আলভিকে দূরে সরিয়ে গম্ভীর গলায় বলল, সরে দাঁড়া আলভি, ঢং করিস না তো, খুব বিরক্ত লাগে কিন্তু আমার এসব। আর আমার সামনে ফালতু পেঁচাল পারবি না। আলভি ভ্রু কুচকে বলল, আহনাফ ব্রো, তুমি যে কখনোই মিষ্টি কথা বলবে না সেটা তো আমি জানি। আলভি এবার অদিতির দিকে চেয়ে দুরন্ত হাসি দিয়ে বলল, মিষ্টি ভাবি, ভাইয়াকে মিষ্টি মিষ্টি কথা কিভাবে বলতে হয় সেটা শিখিয়ে দিও। আর তোমার পরীক্ষার জন্য শুভকামনা রইল। ওর নাম অদিতি, মিষ্টি না। তোকে না করেছি না আমার স্ত্রীকে কোনো নিকনেম দিবি না? উপস, ভুলে গিয়েছিলাম আমি, সো সরি ব্রো। আলভি আরও কিছুক্ষণ কথা বলে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আলভির সাথে এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছিল আহনাফ। রাত 11টার দিকে আলভির ফ্লাইট। আলভিকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে আসতে আসতে প্রায় 11টা বেজে যায় আহনাফের। রুমের ভেতরে প্রবেশ করতেই বুকের ভেতরটা শূন্যতায় খাঁখা করে ওঠে আহনাফের। অদিতি নেই কোথাও, চলে গিয়েছে আবার গেস্ট রুমে। আহনাফের ভীষণ অভিমান হলো আজ। সে কি বলেছে আলভি যাওয়ার পর অদিতি আর তার রুমে থাকতে পারবে না? তীব্র অভিমানে হায় হতাশ করতে থাকে আহনাফ। আহনাফ অভিমানে হাঁসফাঁস করে বলতে থাকে, চলে গিয়েছো তো যাও, যা ইচ্ছা তাই করো, আমিও আর খোঁজ নিব না তোমার। আহনাফ রাগে অভিমানে কটমট করে ল্যাপটপ হাতে নিয়ে ডিভানে বসে পড়ে। তখনই হঠাৎ আহনাফের কর্ণকুহরে অদিতির কান্না জড়িত কণ্ঠস্বর ভেসে আসে। আহনাফের হৃদয়টা অদ্ভুত যন্ত্রণায় ধক করে ওঠে। আহনাফ হুড়মুড় করে গেস্ট রুমের সামনে এসে থমকে দাঁড়ায়। অদিতি মেঝেতে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আহনাফের বুকের ভেতরটা অস্থিরতা ছটফট করে ওঠে। তার অদিতি কান্না করছে, কষ্ট পাচ্ছে। অন্তঃকরণে সূক্ষ্ম এক অনুভূতি সৃষ্টি হয় আহনাফের। আহনাফ নিজের আবেগ আর ধরে রাখতে পারে না। দৌড়ে ছুটে এসে অদিতিকে নিজের বুকের মধ্যখানে নিয়ে এসে মাথায় হাত বুলিয়ে অস্থির কণ্ঠে আহনাফ শুধায়, কি হয়েছে অদিতি? তো তুমি কান্না করছো কেন? কি হয়েছে আমাকে বলো। আমি আছি না, ভয় পাচ্ছ তুমি একা থাকতে? চলো রুমে চলো, একা থাকতে হবে না তোমার। অদিতি আহনাফের বুক থেকে মুখ তুলে অশ্রুসিক্ত টলমল চোখে কান্না জড়িত কণ্ঠে বলে, বাবা মারা গেছেন, ভাইয়া হসপিটাল থেকে ফোন করে তাড়াতাড়ি যেতে বলেছেন। বাবা আর অদিতি আম্মু বলে ডাক দিবেন নামায়, আর বাবার কণ্ঠস্বর শুনতে পাবো না আমি। কথাগুলো বলতে বলতে ডুকরে কেঁদে উঠল অদিতি। আহনাফ ক্ষণিকের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। কি বলে অদিতিকে সান্ত্বনা দিবে জানা নেই আহনাফের। আহনাফ আগলে নিল তার অদিতিকে নিজের প্রশস্ত বাহুডোরে। অদিতির চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া তপ্ত নোনা জলগুলো তীরের মতো বিঁধল আহনাফের হৃদয়ে। আহনাফ আজ উপলব্ধি করতে পারল তার মন তার পছন্দের বিপরীত স্রোতে প্রবাহিত হয়ে সর্বনাশ করে ফেলেছে। সেই আনস্মার্ট ভীতু টাইপের মেয়ে অদিতিকে ভালোবেসে ফেলেছে। অদিতির বাবা মারা যাওয়ার পর প্রায় 1 বছর পার হয়ে গিয়েছে। এই 1 বছরে অদিতির প্রাণবন্ত মুখশ্রী কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। চোখ দুটো প্রায় সময় বিমর্ষ হয়ে থাকে তার। মনে হয় রাত জেগে কান্নাকাটি করে। আহনাফ সেদিনের পর থেকে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে অদিতিকে সে আর ছাড়বে না, সারা জীবন আগলে রাখবে। তবুও অদিতির সাথে আহনাফের সম্পর্ক স্বাভাবিক হয়নি এবং আরও বিগড়ে গেছে বিভিন্ন কারণে। এখনও আলাদা রুমে থাকে তারা। এর মধ্যে অদিতির এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। বাবা মারা যাওয়ার পর দুশ্চিন্তা ও মানসিক কষ্টের মাঝেই পরীক্ষার প্রিপারেশন নিতে হয়েছিল অদিতিকে। আহনাফ অবশ্য যতটুকু সম্ভব অদিতির যত্ন করার সর্বোচ্চ চেষ্টা করেছে। অদিতি খুব ভালো করে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উত্তীর্ণ
হতে পেরেছে। অন্যদিকে আলভি আর প্রিয়তার বিয়ের ডেট ডিলে হয়ে গিয়েছে আলভির ব্যস্ততার কারণে। অদিতি প্রায়ই প্রিয়তার সাথে দেখা করতে চায়। প্রিয়তার সাথে অদিতির এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। তবে অদিতি এখন আর খুব বেশি প্রয়োজন না হলে আহনাফের রুমের সামনে ঘেঁষে না। উল্টো আহনাফি বিভিন্ন ছুতোয় অদিতির সাথে কথা বলার জন্য গেস্ট রুমে চলে যায়। অদিতির সাথে এক মনোমালিন্যের দ্বন্দ্ব চলছে তার। এর কারণটা অবশ্য আহনাফ নিজেই। অদিতিকে ভালোবাসলেও সেই ভালোবাসাকে স্বীকার করার মানসিকতা এখনো তৈরি হয়নি আহনাফের। অদিতিকে আহনাফ ছাড়তে পারবে না কখনোই। অদিতিকে এখন তার লাগবেই, কিন্তু আপাতত নিজের অনুভূতিকে সুপ্তই রাখতে চায় সে। নিজের প্রেস্টিজকে সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে আহনাফ। আর আহনাফ জানে অদিতিকে সবার সামনে নিজের স্ত্রী হিসেবে ইন্ট্রোডিউস করার সাথে সাথেই শুরু হয়ে যাবে তাকে আর অদিতিকে ঘিরে একের পর এক রমরমা নিউজ। অদিতিকে এখনও কোনো প্রশ্ন করা হলে সে সঠিকভাবে তার উত্তর দিতে পারে না। জড়তা আর ভয়ে আমতা আমতা করতে থাকে। এগুলো দেখলে সবাই কানাঘুষা শুরু করে দিবে অদিতিকে নিয়ে। বলবে দেশের নামকরা বিজনেসম্যান আহনাফ ওয়াহিদ বিয়ে করেছে একটা আনস্মার্ট আনকালচার্ড মেয়েকে। আহনাফ এসব শুনতে রাজি নয়। তাই বাহিরের দুনিয়ার সামনে আপাতত অদিতিকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারবে না আহনাফ। একজন টপ বিজনেসম্যান হিসেবে আহনাফের একটা প্রেস্টিজের ব্যাপার আছে। অদিতি পড়াশোনা করুক, স্মার্ট হোক, কমিউনিকেশন স্কিল শিখুক আগে, তারপরেই সে অদিতিকে সবার সামনে নিজের স্ত্রী হিসেবে পরিচয় করাবে, তার আগে নয়। আহনাফ স্পষ্ট ভাষায় বলেছিল অদিতিকে, ঘরের ভেতরে আমি তোমাকে সম্পূর্ণ স্ত্রীর মর্যাদা আর অধিকার দিব অদিতি, কিন্তু নিজেদের বিয়ের অ্যানাউন্সমেন্ট বাইরের সবার সামনে এখন আমি করতে পারবো না। তোমাকে আমি অস্বীকার করব না কখনো, কিন্তু সবার সামনে স্বীকার করে নিতে সময় লাগবে আমার। সেদিন অদিতির আত্মসম্মানে তীব্র আঘাত লেগেছিল। মন ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। অদিতি ছলছল চোখে আহনাফের দিকে চেয়ে বলেছিল, আপনার এই অল্প স্বল্প স্বীকৃতির কোনো প্রয়োজন আমার নেই। আমি চলে যাব এই অসঙ্গতিপূর্ণ সম্পর্ক ছেড়ে। আহনাফ অদিতিকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, এমন কেন বলছো তুমি? আমি তো ঠকাচ্ছি না তোমায়। আমি তো তোমারই থাকবো। শুধুমাত্র তোমাকে আমি এখন কারোর সামনে স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারবো না। আমার অফিসিয়াল কোনো পার্টি কিংবা ইভেন্টে স্ত্রী হিসেবে নিয়ে যেতে পারবো না। অদিতি রাগে অভিমানে কান্না করতে করতে আহনাফকে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে গেস্ট রুমে গিয়ে দরজা লক করে দিয়েছিল। আহনাফ অনেক মানানোর চেষ্টা করেছিল অদিতিকে, কিন্তু অদিতি তার কোনো কথা শোনেনি। এরপর থেকে আহনাফের সাথে তার দূরত্ব আরও বেড়েছে। অদিতি এখন উপেক্ষা করে আহনাফকে। যার কাছে নিজের স্ত্রীকে ভালোবাসার থেকে তার প্রেস্টিজ বেশি গুরুত্বপূর্ণ, সেই পুরুষের কাছে নিজেকে বিলিয়ে দেবে না অদিতি। এই বিষয়টি নিয়ে মূলত দ্বন্দ্ব চলছে আহনাফ আর অদিতির মধ্যে। অদিতি অভিমানে অনেকবার চলে যেতে চেয়েছে আহনাফের বাড়ি থেকে, কিন্তু আহনাফ অদিতিকে খুঁজে আবার ফেরত নিয়ে এসেছে। আহনাফের ভেতরেও এক ধরনের অপরাধ বোধ কাজ করে সবসময়। অদিতির প্রতি তার সুপ্ত ভালোবাসার অনুভূতিকে উপেক্ষা করতে পারে না সে। অদিতিকে সেজন্য বাসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করে আহনাফ। অদিতির জন্য নামি দামি গিফট, শাড়ি, জুয়েলারি কিনে আনে আহনাফ, কিন্তু অদিতির রাগে অভিমানে সেগুলো কখনো ছুঁয়েও দেখেনি। অদিতিকে নিজের রুমেও ফিরে আসার জন্য বারবার অনুরোধ করেছিল আহনাফ, কিন্তু অদিতি আসেনি। অনেক সময় সে নিজে গেস্ট রুমে অদিতির নৈকট্য পাওয়ার জন্য ছুটে গিয়েছে। আহনাফ এই 1 বছরে অনেকবার অদিতিকে স্ত্রী হিসেবে ভালোবেসে নিজের কাছে টেনে নিতে চেয়েছে, কিন্তু অদিতি আত্মাভিমানে আহনাফকে নিজের কাছে ঘেঁষতে দেয়নি। অদিতির সাথে যখনই ইন্টিমেট হতে চেয়েছে আহনাফ, তখনই অদিতি কাঁটা কাঁটা প্রশ্নের তীর ছুড়ে দিয়েছে আহনাফের দিকে। যে মেয়েকে সবার সামনে স্ত্রী হিসেবে পরিচয় দিতে বিব্রত বোধ হয় আপনার, বাসায় ফিরে সেই মেয়ের কাছে শান্তি পাওয়ার জন্য ছুটে আসেন কেন? আমি না আনস্মার্ট, আনকালচার্ড, ভীতু টাইপের মেয়ে? তাহলে এখন আবার আমাকে চাই কেন আপনার? অদিতির কাটা কাটা প্রশ্নগুলো আহনাফের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে বারবার। আহনাফ অপরাধীর ন্যায় বলেছে, আমি তো তোমাকে সবার সামনে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেব অদিতি। আমি তো বলিনি আমি তোমাকে আর কখনোই স্ত্রী হিসেবে পরিচয় করাবো না, কিন্তু সবার সামনে তোমাকে পরিচয় দেওয়ার সাথে সাথে তোমাকে অনেক ধরনের প্রশ্ন করা হবে। কোনো ইভেন্ট কিংবা পার্টিতে তোমাকে আমার স্ত্রী হিসেবে নিয়ে যেতে হলে তোমাকে সেখানে কনফিডেন্টলি কথা বলতে হবে, যেগুলো তুমি এখনও শেখোনি। আমার ব্যক্তিগতভাবে এখন এসব বিষয় নিয়ে কোনো সমস্যা না থাকলেও আমি চাই না আমার স্ত্রীকে মানুষ আনস্মার্ট, আনকালচার্ড ভাবুক। অদিতি তাচ্ছিল্যের স্বরে বলল, তাহলে যেদিন আমি স্মার্ট আর সাহসী হব, যেদিন আমার কমিউনিকেশন স্কিল ভালো হবে, সেদিনই আমার কাছে স্বামীর অধিকার দাবি করতে আসবেন, তার আগে নয়। আহনাফ অসহায় দৃষ্টিতে চেয়ে রইল অদিতির দিকে। বুকের ভেতরটা যন্ত্রণায় কেঁপে কেঁপে উঠল। আহনাফ মনির মুখে গেস্ট রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই অদিতি গম্ভীর স্বরে বলল, একদিন আপনি নিজে থেকে আপনার জড়তা, অস্বস্তি আর প্রেস্টিজ সবকিছু ভুলে পুরো দুনিয়ার সামনে চিৎকার করে আমাকে নিজের স্ত্রী হিসেবে স্বীকার করবেন আহনাফ ওয়াহিদ, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যাবে। তখন আপনি অদিতিকে আর কোথাও খুঁজে পাবেন না, দেখে নিয়েন।
আহনাফ অস্থির হয়ে অদিতির দুই গালে আলতো করে স্পর্শ করে বলল, এভাবে বলো না অদিতি, তোমাকে আমি কোথাও হারিয়ে যেতে দিব না। তুমি সবসময় আহনাফের থাকবে। আমি তো বলেছি তোমাকে সবার সামনে স্ত্রী হিসেবে পরিচয় করাবো আমি, কিন্তু এই মুহূর্তে না। একটু আমার দিকটা বোঝার চেষ্টা করো প্লিজ। তোমার সব চাহিদা আমি পূরণ করব, তুমি যা চাইবে তাই এনে দেব আমি। তোমাকে আমার স্ত্রী হওয়ার সমস্ত অধিকার আমি দেব অদিতি। সব অধিকার দেবেন, অথচ দুনিয়ার মানুষের সামনে স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারবেন না। আমার ভালো লাগা খারাপ লাগার কোনো মূল্য নেই আপনার কাছে। আপনার কাছে তো শুধু আপনার প্রেস্টিজ বড়। তাহলে আমাকে ছেড়ে এমন কোনো মেয়েকে বিয়ে করুন যাকে সবার সামনে গর্ব করে পরিচয় করিয়ে দিতে পারবেন। তোমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতে পারবো না আমি অদিতি। আমি তোমাকে। আহনাফ কথা সম্পূর্ণ না করে থেমে গেল এক অব্যক্ত জড়তার কারণে। অদিতিও আহনাফের মুখ থেকে ভালোবাসার শব্দটি শোনার আগ্রহ দেখালো না। তার এরকম ঠুনকো ভালোবাসার কোনো প্রয়োজন নেই। অদিতি গম্ভীর গলায় বলল, আমার কাছে আর আসবেন না আপনি। এখন থেকে আর আপনাকে স্বামী হিসেবে মানি না আমি। আমার রুম থেকে বেরিয়ে যান। গেস্ট রুমের দরজার দিকে মলিন চোখে চেয়ে আহনাফ আগের ঘটনাগুলো মনে করছিল। এখন আর অদিতি আহনাফের কোনো ব্যাপারে মাথা ঘামায় না। আহনাফ যাতে যখন তখন গেস্ট রুমে প্রবেশ করতে না পারে সেজন্য দরজা লক করে রাখে অদিতি। আজও অদিতি দরজা আটকিয়ে রেখেছে যাতে আহনাফ তার কাছে আসতে না পারে। আহনাফ গেস্ট রুমের দরজা নক করে অনেকক্ষণ অদিতিকে রিকোয়েস্ট করেছে দরজা খুলে দেওয়ার জন্য, কিন্তু অদিতি দরজা খুলেনি। আহনাফও দরজার সামনে বসে বলল, তুমি দরজা না খুলে আমি সারা রাত এখানেই বসে থাকবো। আজমেরি ওয়াহিদ নিজের ছেলে আর ছেলের বউয়ের এসব কাণ্ড কারখানা দেখে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। এই 1 বছরে বাড়িতে এইসব ঘটনাই ঘটে চলেছে। তাদের মধ্যকার মনোমালিন্য যে কবে শেষ হবে। আজমেরি ওয়াহিদ এক চাপা দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন নিজের রুমে। আহনাফ সারা রাত গেস্ট রুমে দরজার বাইরে বসে রয়েছিল এক পলক অদিতিকে দেখার জন্য। অপেক্ষা করতে করতে এক পর্যায়ে সেখানে ঘুমিয়ে পড়েছে আহনাফ। সকালে ঘুম ভাঙার পর অনেকক্ষণ অদিতিকে ডেকেছে সে। অদিতি সাড়া না দেওয়ায় আহনাফ বাধ্য হয়ে নিজের ঘরে চলে যায়। আহনাফ উদাসীন হয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। যাওয়ার আগে গেস্ট রুমের দিকে অনেকক্ষণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকেছে সে। অদিতির বিমুখতায় হৃদয়ে পুড়ছে আহনাফের, সাথে নিজের ওপর প্রচণ্ড রাগও উঠছে তার। কেন সে গ্রহণ করতে পারছে না সবার সামনে অদিতিকে? হোক না সে আনস্মার্ট কিংবা ভীতু, কিন্তু এই অদিতিকেই তো হৃদয়ে জায়গা দিয়ে ফেলেছে সে। কবে কাটবে তার এই জড়তা, এই অস্বস্তি? অদিতি ভাবলেশীর হয়ে বিছানায় হেলান দিয়ে বসে আছে। ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাচ্ছে অদিতি। নিজের আশেপাশের প্রত্যেকটি মানুষের ওপর এক আকাশ পরিমাণ অভিমান এসে ভর করেছে অদিতির মনে। আহনাফের যত্নগুলো আদিখ্যাতা ছাড়া আর কিছুই মনে হয় না অদিতির কাছে। বাবার বাসায়ও ফিরে যেতে পারে না সে, মা আর ভাবির জন্য। কত করে অদিতি বলেছে আহনাফের সাথে সে থাকতে চায় না। আহনাফ তাকে নিয়ে বিব্রত বোধ করে সবার সামনে, কিন্তু তার মা আর ভাবি একটা কথাই বলে অদিতিকে, ধৈর্য ধর, সহ্য করে নে। আর কত সহ্য করবে সে? কেন সহ্য করবে? একদিন সাহস করে চলেও গিয়েছিল অদিতি। যাওয়ার কোনো জায়গা না থাকায় সারা রাস্তা এদিক সেদিক ঘুরে বেরিয়েছে, কিন্তু আহনাফ আবার খুঁজে বাসায় নিয়ে এসেছে তাকে। অদিতি সিদ্ধান্ত নিয়েছে আহনাফ তাকে ডিভোর্স না দিলেও সে ঠিকই আহনাফকে ডিভোর্স দিয়ে দেবে। বিভিন্ন জায়গায় পার্ট টাইম জব খোঁজার জন্য চেষ্টা করেছে অদিতি, কিন্তু ভাগ্য সায় দিচ্ছে না। আহনাফের তার জন্য কিনে আনা দামি দামি শাড়ি গহনাগুলোর দিকে তাচ্ছিল্যের নজরে চেয়ে থাকে অদিতি। এত দামি দামি জিনিসপত্র পেয়ে কি লাভ যদি স্বীকৃতি না পায়? আহনাফ মাত্র মিটিং শেষে নিজের কেবিনে এসে বসেছে। অদিতিকে ইতিমধ্যেই 3 থেকে 4 বার কল করেছে আহনাফ, কিন্তু অদিতি তার কোনো কল রিসিভ করেনি। হৃদয় শূন্যতায় খা খা করছে আহনাফের। আর পারছে না সে নিজেও এভাবে থাকতে। অদিতির ফ্যাকাশে মুখটা দেখলে আহনাফের দম বন্ধ হয়ে আসে। আহনাফ স্বগতোক্তি করে বলতে থাকে, আর পারবো না আমি তোমাকে এভাবে অবহেলা করতে। যে যাই বলুক সবার সামনে এইবার আমি নিজের স্ত্রী হিসেবে তোমাকে স্বীকার করে নিব অদিতি। নিজের সমস্ত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আর কর্মক্ষেত্রের কারো জায়গা থেকে আমি আর বিব্রত বোধ করে তোমাকে লুকিয়ে রাখবো না। তোমাকে সবার সামনে স্বীকৃতি দেব আমি। সবার সামনে চিৎকার করে বলবো, তুমি আমার অদিতি, আহনাফের অদিতি, আহনাফের বিয়ে করা স্ত্রী। তখনই নাবিলা আহনাফের কেবিনে প্রবেশ করে। আহনাফের মলিন মুখশ্রীর দিকে চেয়ে মৃদু হাসি দেয় নাবিলা। এই 1 বছরে বিভিন্নভাবে আহনাফকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করছে নাবিলা, কিন্তু আহনাফ কখনোই ফিরে তাকায়নি তার দিকে। ধীরে ধীরে নাবিলার আহনাফের প্রতি মোহ কেটে গেছে। প্রত্যয়ের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গাঢ় হয়েছে। প্রত্যয়ের কাছে থেকেই নাবিলা জেনেছে আহনাফের বিয়ের কথা। প্রিয়তা অদিতির বান্ধবী হওয়ায় প্রিয়তার কাছে সকল বিষয় শেয়ার করে অদিতি। প্রিয়তার মাধ্যমে প্রত্যয় জেনেছে আহনাফের বিয়ের ব্যাপারে, আর তার মাধ্যমে জেনেছে নাবিলা। তবে সারা অফিসের অন্যান্য স্টাফদের কাছে বিষয়টা না রটানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যয় আর নাবিলাও অধীর আগ্রহে অপেক্ষা করছে আহনাফ কি করে সেটা দেখার জন্য। নাবিলা নিজের কৌতূহল আর দমিয়ে রাখতে না পেরে বলেই ফেলে, স্যার বিয়ে যখন করেছেন অ্যানাউন্সমেন্টটা একবার করেই ফেলেন। নাবিলার কথা শুনে আহনাফ অবাক দৃষ্টিতে চেয়ে থাকে তার দিকে। নাবিলা মৃদু হেসে বলে, প্রত্যয়ের কাছ থেকে আমি এসব কিছু জেনেছি।
প্রত্যয়ের বোন নাকি আপনার স্ত্রী মানে ম্যাডামের বান্ধবী, তবে আমরা কিন্তু আর কাউকে আপনার বিষয়ে কিছু বলিনি স্যার। আহনাফ এবার ইতস্ততা বোধ করে বলল, আপনার ম্যাডামের সাথে আমার মান অভিমান চলছে। আমার বেগম খুবই রেগে আছেন। নাবিলা ভ্রুজোড়া কুঞ্চিত করে বলে, রেগে থাকার মতো কাজ করলে রাখবে না? আহনাফ ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, মিস নাবিলা, আপনার কাছে আমার অনুরোধ, এখন অফিসে কিছু রটাবেন না। আমি চাই আমার মুখেই সবাই আমার স্ত্রীর ব্যাপারে জানুক। কালকেই একটা প্রেস কনফারেন্স ডেকে আমি সবার সামনে আমার স্ত্রী অদিতিকে পরিচয় করিয়ে দিব। নাবিলা মুচকি এসে বলে, ওকে স্যার। আহনাফ মনে মনে ভাবে, আমার বেগম সাহেবা, আপনার অভিমান এবার ভাঙবার পালা। আজকে বাসায় গিয়ে তোমার সব রাগ অভিমান দূর করবে তোমার স্বামী। কিন্তু আহনাফ কি আর জানে বাসায় তার জন্য এক ভয়াবহ ঝড় অপেক্ষা করছে? আহনাফ আজ অদিতির জন্য লাল টুকটুকে শাড়ি, লাল রঙের কাঁচের চুড়ি আর লাল গোলাপ ফুলের তোড়া কিনেছে। আজ যেভাবে হোক অদিতির সাথে আহনাফ তার সম্পর্ক ঠিক করবে। অদিতির অভিমান ভেঙে তাকে নিজের করে নেবে। গোলাপের তোড়া হাতে নিয়ে আহনাফ মৃদু হেসে বলে, আজ তোমাকে সম্পূর্ণ আমার করে দিব অদিতি। অনেক দূরে দূরে থেকেছো তুমি আমার কাছ থেকে, আর না। অদিতির জন্য কেনাকাটা করে আহনাফ খুশি মনে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরতে আহনাফ নিজের রুমে না গিয়ে সরাসরি চলে যায় গেস্ট রুমের দিকে। গেস্ট রুমের দরজার সামনে এসে আহনাফ উৎসাহিত কণ্ঠে বলে, প্লিজ দরজা খুলো বউ পাখি আমার, দেখো তোমার জন্য আমি কত কিছু এনেছি। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক আর আমি ভুল। তোমাকে আর অবহেলা করব না আমি অদিতি। তোমাকে নিয়ে আর কারোর সামনে বিব্রত বোধ করব না। তুমি যেমন আছো, যেভাবে আছো ঠিক সেভাবেই থাকো অদিতি। আমার কোনো আপত্তি নেই। তোমার আর আমার সম্পর্ক আর গোপন রাখবো না আমি। পুরো দুনিয়া জানবে অদিতি আহনাফের স্ত্রী। অদিতির কোনো সাড়া না পেয়ে আহনাফ এইবার গেস্ট রুমের দরজার দিকে হাত বাড়ায়। দরজা খোলাই ছিল। আহনাফ সাথে সাথেই রুমে প্রবেশ করে, কিন্তু রুমের কোথাও অদিতিকে খুঁজে পায় না আহনাফ। আহনাফ হাতে থাকা উপহারগুলো বিছানায় রেখে অদিতিকে ডাকতে থাকে, অদিতি তুমি কি ওয়াশরুমে? কথা বলছো না কেন? আহনাফ ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। অদিতি নেই সেখানে। আহনাফ এবার চিন্তিত মুখে গেস্টরুম থেকে যেই না বেরোতে যাবে, অমনি তার নজর পড়ে ড্রেসিং টেবিলের উপরে রাখা একটি ছোট্ট চিরকুটের দিকে। আহনাফ সাথে সাথে চিরকুটটি হাতে নিয়ে পড়া শুরু করে। আহনাফ সাহেব, এই চিরকুটটি যদি আপনার হাতে পৌঁছায়, ধরে নিয়েন আপনার অদিতি আর নেই। আমি চলে যাচ্ছি সবাইকে ছেড়ে। অদিতিকে নিয়ে আর আপনাকে বিব্রত বোধ করতে হবে না কারোর সামনে। আপনারা সবাই অদিতিকে বোঝা মনে করেছেন। প্রথমে আমার পরিবার বোঝা ভেবে আমাকে আপনার সাথে বিয়ে দিয়ে দিল। বিয়ের পর অদিতি হলো স্বামীর অস্বস্তির কারণ। আমি কত করে মাকে আর ভাবিকে বললাম আমাকে ফিরিয়ে নিয়ে যেতে, তারা আমাকে আপনার এই অবহেলায় সহ্য করতে বলল। আর কত আমি সহ্য করব আহনাফ সাহেব? আমি যদি কোনোদিন আপনার মনের মতো স্মার্ট না হতে পারি, তাহলে কি আপনি কোনোদিন আমাকে স্ত্রী হিসেবে স্বীকার করবেন না? আপনাকে আর আমার দায়িত্ব নিতে হবে না আহনাফ সাহেব। অদিতি নামক বোঝা আর কাউকে বিরক্ত করবে না। আমার তো যাওয়ার আর কোনো জায়গা নেই, তাই আমি এমন এক জগতে হারিয়ে যাব যেখান থেকে আর কোনোদিন আমাকে খুঁজে বের করা আপনার পক্ষে সম্ভব হবে না। অদিতি আপনার জীবন থেকে আজ চিরতরে হারিয়ে যাবে আহনাফ সাহেব। অদিতি শেষ করে দেবে নিজেকে। আপনি আজ থেকে দায়িত্ববোধের শিকল থেকে সম্পূর্ণ মুক্ত। অদিতি আজ আপনাকে মুক্ত করে দিল। ভালো থাকবেন। ইতি আপনার অদিতি। অদিতির রেখে যাওয়া চিরকুটটি পরে আহনাফের আত্মার পানি শুকিয়ে গেল। আতঙ্কে বুকের ভেতরে ধরফর শুরু হলো। আহনাফ চিৎকার করে বলল, না 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 অদিতি, না, তুমি এই কাজ করতে পারো না। এটা তুমি কি করলে বোকামে? না না, কিছু হবে না, তোমার কিছুই হতে দেব না আমি। তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। আহনাফ গেস্টরুম থেকে বেরিয়ে দৌড়ে নিজের মায়ের রুমে চলে যায়। মা, আমার অদিতি কোথায়? কোথায় গিয়েছে ও? কি সব আবল তাবল কথা লিখেছে দেখো। কোথায় সে? আজমেরি ওয়াহিদ শান্ত কণ্ঠে শুধালেন, আহনাফ এত অস্থির হচ্ছিস কেন? কি হয়েছে? অদিতি তো বিকেলে কোথায় যেন বেরিয়ে গেল। আহনাফ অস্থিরতায় চিৎকার করে বলল, বেরিয়ে গেছে মানে? কোথায় বেরিয়েছে? তুমি কিভাবে ওকে একা যেতে দিলে? আমাকে বলনি কেন? আহনাফ অশান্ত হয়ে সজোরে নিজের চুল খামচে ধরে অস্থির কণ্ঠে বলল, এখন কোথায় খুঁজবো ওকে আমি? ফোনটাও তো গেস্ট রুমে ফেলে রেখে গিয়েছে। আহনাফ বাবা, তুই একটু শান্ত হ। কি হয়েছে অদিতির? আমি তো কিছুই বুঝতে পারছি না। আহনাফ চিরকুটটি তার মায়ের হাতে ধরিয়ে দিয়ে এক প্রকার দৌড় দিয়ে বেরিয়ে যায় বাসা থেকে। জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে আহনাফ। বুকের ভেতরে যেন উথাল পাথাল শুরু হয়েছে আহনাফের। মাত্রাতিরিক্ত উদ্বেগে চোখ দুটো ঝাপসা হয়ে আসছে আহনাফের। ড্রাইভ করতে করতে আহনাফ অস্থির কণ্ঠে বলতে থাকে, প্লিজ কোনো পাগলামি করো না অদিতি। আর কোনোদিন তোমায় আমি অবহেলা করব না। তোমার কিছু হলে শেষ হয়ে যাব আমি। নিজেকে আর কোনোদিন আমি ক্ষমা করতে পারবো না। তুমি আমার জীবন হয়ে গেছো অদিতি। এত বড় শাস্তি আমাকে দিও না অদিতি, প্লিজ। আহনাফ পাগলের মতো এদিক সেদিক অদিতিকে খুঁজে বেড়াতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না আহনাফ তার অদিতিকে। অস্থিরতায় দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয় আহনাফের। এদিকে অদিতি রেখে যাওয়া চিরকুটটির কথা শুনে কেঁদে কেটে নাজেহাল অবস্থা অদিতির মা আমিনা বেগমের। আহনাফ অদিতিদের বাসায় যেতেই আহনাফের শার্টের কলার চেপে আমিনা বেগম আহাজারি করে বলতে লাগলেন, আমার মেয়েটার সাথে তুমি নিশ্চয়ই খারাপ আচরণ করেছ, না হলে আমার মেয়েটা এমন সিদ্ধান্ত কেন নিল? কত অনুরোধ করে আমার কাছে ফিরে আসতে চাইলো মেয়েটা, আমি আসতে দিলাম না। সব দোষ আমার ফুলের মতো মেয়েটা। ওকে আমার সেদিনই ফিরিয়ে আনা উচিত ছিল। আহনাফ অসহায় দৃষ্টিতে চেয়ে বলল, কিচ্ছু হবে না আমার অদিতির।
ওকে আমি আবার ফিরিয়ে নিয়ে আসবো আমার কাছে। আপনার মেয়ের কিচ্ছু হবে না আন্টি, আমি কথা দিলাম অদিতিকে আমি একেবারে সুস্থ স্বাভাবিক অবস্থায় খুঁজে বের করব। সে রাতে আহনাফ প্রেস কনফারেন্স ডেকে লাইভে এসে নিজের বিয়ের কথা স্বীকার করে বলল, আমি অন্যায় করেছি অদিতি, আমাকে ক্ষমা করে দাও। তুমি এখানে আছো, ফিরে আসো আমার কাছে প্লিজ। রাগের মাথায় কোনো পাগলামি করো না বউ আমার, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। সাথে সাথে মিডিয়া জগতে আহনাফ আর অদিতিকে নিয়ে তোলপাড় শুরু হয়ে গেল। নিউজ চ্যানেলগুলোতে দেশের টপ বিজনেসম্যান আহনাফ ওয়াহিদের স্ত্রী অদিতির মিসিং হওয়ার খবর ছড়িয়ে পড়ল সাথে সাথে। আহনাফ তাড়াতাড়ি প্রেস কনফারেন্স শেষ করে আবার বেরিয়ে পড়ল অদিতির খোঁজে, কিন্তু না, অদিতির কোনো হদিস খুঁজে পাওয়া গেল না। এমনকি প্রিয়তার বাসায়ও যায়নি অদিতি। তবু আহনাফ ঢাকার ব্যস্ত রাস্তায় খুঁজে চলেছে তার অদিতিকে। আহনাফ জানে না কোথায় খুঁজবে অদিতিকে, তবে আহনাফের হৃদয়ে তাকে বলেছে যে কোনো জায়গায় সে যেখানে থাক অদিতি ফিরে আসবে তার কাছে। রাতের অন্ধকার আস্তে আস্তে কেটে যেতে থাকে। পূর্ব আকাশে প্রথম আলোর রেখা দেখা দেয়, আর চারপাশে মৃদু শীতল বাতাস বইতে থাকে। পৃথিবী যেন ধীরে ধীরে জেগে ওঠে। প্রকৃতির সমস্ত কণ্ঠে নতুন দিনের আগমন সাড়া দেয়। সারা রাত অদিতিকে পাগলের মতো খুঁজে নিস্তব্ধ নিস্তেজ হয়ে বাসায় ফিরে আসে আহনাফ। আহনাফের নাজেহাল অবস্থা দেখে আহনাফের বাবা আর মা ব্যাকুল হয়ে ছুটে আসেন তার দিকে। অদিতির কোনো খোঁজ পাওয়া গেছে? আহনাফ নিস্তেজ কণ্ঠে বলে, না মা, কোথাও খুঁজে পাইনি আমার অদিতিকে। তখনই আলভি আহনাফদের বাড়িতে প্রবেশ করে। আলভি দেশে ফিরে এসেছে আজ প্রায় কয়েকদিন হলো। 1 মাস পরেই প্রিয়তার সাথে এঙ্গেজমেন্ট হবে আলভির। আলভিকে দেখে আহনাফ অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, তুইও তো অদিতিকে খুঁজতে বেরিয়েছিলি, কোথাও পেয়েছিস ওকে? না ব্রো, সারা শহরে তন্ন তন্ন করে খুঁজেছি আমি, কিন্তু মিষ্টি ভাবির কোনো হদিস খুঁজে পাইনি। এতক্ষণে ভাবি সত্যি সত্যি আবার নিজের কোনো ক্ষতি। আলভি কথা শেষ করতে পারে না, তার আগে আহনাফ আলভির নাক বরাবর পাঞ্চ মেরে তার মুখ বন্ধ করে দেয়। একদম বাজে কথা বলবি না আলভি, আমার অদিতির কিচ্ছু হবে না। আলভি নিজের নাক চেপে ধরে ক্ষিপ্ত স্বরে বলল, এতই যখন টান তো অবহেলা করেছো কেন তুমি? তুমি কি ভাবো কিছুই আমি জানি না? সবকিছু শুনেছি আমি, তোমার জন্যই ভাবি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে। আহনাফ আর সহ্য করতে না পেরে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রাগে অস্থিরতায় একের পর এক জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। যেখানে তার অদিতি নেই সেখানে অন্য কোনো জিনিসেরও দরকার নেই। আজমেরি ওয়াহিদ অনেকক্ষণ আহনাফের রুমের বাইরে দাঁড়িয়ে তাকে শান্ত করার চেষ্টা করেন। আহনাফ রাগে চিৎকার করে বলে, আমাকে একা থাকতে দাও মা প্লিজ। ভাঙচুর করতে করতে এক পর্যায়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মেঝেতে ধপ করে বসে পড়ে আহনাফ। আহনাফের মনে হচ্ছে তার হৃৎপিণ্ডটা কেউ শক্ত করে খামচে ধরেছে। অদিতির রেখে যাওয়া চিরকুট হাতে নিয়ে বুকের বাঁ পাশ শক্ত করে চেপে ধরে সে। তখনই আহনাফের কাছে একটা ফোনে কল আসে। আহনাফ সাথে সাথে উতলা হয়ে কল রিসিভ করে। ওপাশ থেকে আহনাফের লোকেরা তাকে বলে, স্যার, নীল রঙের থ্রিপিস পরা একটি মেয়ের কার অ্যাক্সিডেন্ট হয়েছে কাল রাতে, আপনার স্ত্রীর বয়সী হবে, একটু হসপিটালে এসে চেক করে যান তো। কথাটি শুনে আহনাফের হাত থেকে ধপ করে মোবাইল ফোন পড়ে যায়। হৃদস্পন্দন গতি হারায়, চোখ থেকে গড়িয়ে পড়ে নোনা জল। আহনাফ মেঝে থেকে উঠে হুড়মুড় করে লিভিং রুমে এসে অস্থির কণ্ঠে পুরো ঘটনা বললে আলভি অবাক হয়ে চোখ ছানাবড়া করে তাকায়। এটা হতেই পারে না ব্রো, ওইটা অন্য কোনো মেয়ে হবে, আই এম ড্যাম শিওর। দাঁড়াও, আমি আসছি তোমার সাথে। আলভি আজমেরি ওয়াহিদকে শান্ত থাকার ইশারা করে আহনাফের সাথে বেরিয়ে যায়। সারা রাস্তা আহনাফ অস্থিরতায় হাই হতাশ করতে থাকে। তবে হাসপাতালে পৌঁছানোর পর আহনাফের খানিকটা স্বস্তি হয়। মেয়েটা অদিতি না, অদিতির বয়সে অন্য কেউ। দুঃখিত স্যার, আমরা চিনতে পারিনি। আলভি রেগে বলে, আশ্চর্য, চিনতে পারবেন না কেন? ছবি ভালো মতো দেখেননি নাকি? কিন্তু এই ঘটনার পর আহনাফের আতঙ্ক আরও বেড়ে যায়। আহনাফ অস্থির হয়ে হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে বসতে বসতে বলে, তুই বাসায় চলে যা আলভি, আমি অদিতিকে আবার খুঁজতে বের হব। আলভি কিছুক্ষণ আহনাফের যাওয়ার পানে চেয়ে থাকে। আলভি ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে কাকে যেন মেসেজ পাঠায়। তারপর কিছু খাবার কিনে এনে একটি ভাড়া করা ফ্ল্যাটে চলে আসে। আলভি আসতেই প্রিয়তা হাসি মুখে আলভির দিকে এগিয়ে যায়। প্রিয়তাকে দেখে আলভি দুষ্টু হাসি দিয়ে বলে, আহনাফ ব্রোয়ের নাজেহাল অবস্থা হয়ে গেছে। প্রিয়তা ভ্রুকুচকে বলে, ঠিকই আছে, অবহেলা করার আগে মনে ছিল না, বুঝুক এবার। তবুও আমার না আহনাফ ব্রোয়ের জন্য মায়া লাগছে, বেচারা ভাই আমার। আরে তুমি তো দেখছি আল্লাদে একেবারে গদগদ হয়ে গিয়েছ। তা গদগদ হবে না? যতই হোক বড় ভাই আমার। আর ভাবি কোথায়? মিষ্টি ভাবি, তাড়াতাড়ি নিচে এসো। আলভির ডাক শুনে অদিতি সিঁড়ি বেয়ে তাড়াহুড়ো করে নিচে নেমে এসে শুধায়, উনি এখন কি করছেন, কেমন আছেন? প্রিয়তা অদিতিকে হালকা ধাক্কা মেরে বলে, তোমার উনিকে আরেকটু নাকানি চুবানি খাওয়ানোর বাকি আছে বুঝলে। আলভি ডিভানে গা এলিয়ে দিয়ে বলল, ভাবি, ভাইয়ার চেহারাটা যদি একবার দেখতে, পুরো দেবদাস হয়ে গেছে একদিনে। তবে যেই দিন ভাইয়া জানবে তাকে শিক্ষা দেওয়ার জন্যই আমরাই তোমাকে লুকিয়ে রেখেছি, তখন ভাইয়া আমার অবস্থা নাজেহাল করে দিবে। প্রিয়তা কাট কাট কণ্ঠে বলল, ঠিকই আছে, এত কিউট একটা ওয়াইফ থাকতে তাকে নিয়ে নাকি বিব্রত বোধ করে তোমার বড় ব্রো। আহনাফ ভাইয়ের এই শিক্ষা সারা জীবন মনে থাকবে। তখনই আলভির ফোনে আজমেরি ওয়াহিদের ফোন আসে।
আলভি কল রিসিভ করতে ওপাশ থেকে আজমেরি ওয়াহিদ উৎকণ্ঠা নিয়ে বলেন, আলভি, অদিতি ঠিক আছে না? হ্যাঁ মামি, ভাবি একদম ঠিক আছে। ওইটা অন্য কোনো মেয়ে ছিল, তারা চিনতে ভুল করেছে। আজমেরি ওয়াহিদ স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। ছেলেটার মুখটা দেখেছিস কেমন হয়ে গিয়েছে? ওর সামনে আর মিথ্যা নাটক করতে পারছি না আমি। আলভি, এবার বলে দে সত্যিটা। এখন না মামি, ব্রো আরেকটু উতলা হোক তারপর। তুই শুধরাবি না দুষ্টু ছেলে। এবার অদিতিকে একটু ফোনটা দে, আমি কথা বলতে চাই ওর সাথে। আলভি অদিতির দিকে চেয়ে দুষ্টু হাসি দিয়ে ফোন এগিয়ে দেয়। আহনাফ আর অদিতির মধ্যকার মনোমালিন্য প্রায় 1 বছর ধরে চলছিল। আজমেরি ওয়াহিদ অনেকবার আহনাফকে বলেছে অদিতিকে এভাবে লুকিয়ে না রাখতে, কিন্তু আহনাফ জড়তার কারণে অদিতিকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারেনি। এমনকি আহনাফের বাসায় একদিন বিদেশ থেকে ক্লায়েন্টরা আসলে অদিতি ভুলবশত তাদের চোখের সামনে পড়ে যায়। আহনাফের কাছে তারা মেয়েটির পরিচয় জানতে চাইলে আহনাফ ইতস্ততা বোধ করে বলেছিল, আমাদের বাসার পেইং গেস্ট। সেই দিনই অদিতি রাগে অভিমানে চলে গিয়েছিল। কিন্তু আহনাফ অদিতিকে খুঁজে আবার বাসায় ফিরিয়ে নিয়ে এসেছে। হাঁটু গেড়ে বসে অদিতির কাছে মাফও চেয়েছে, কিন্তু অদিতি ক্ষমা করতে পারেনি আহনাফকে। এরপর থেকে অদিতির সাথে আহনাফের সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছে। আহনাফের এই আচরণে আজমেরি ওয়াহিদ আর আহনাফের বাবা আশরাফ ওয়াহিদও রেগেছিলেন আহনাফের ওপর। অদিতিও এরপর থেকে আহনাফকে উপেক্ষা করা শুরু করেছে। প্রিয়তার কাছে অদিতি প্রায়ই এসব বিষয়ে শেয়ার করত। এর মধ্যে আলভিও দেশে ফিরে আসে। আলভি দেশে ফিরে আসলে প্রিয়তার কাছ থেকে এসব ঘটনা শুনে খুবই শকড হয়। যদিও 1 বছর আগে আলভি বুঝেছিল অদিতি আর আহনাফের মধ্যকার সম্পর্ক ভালো নয়, কিন্তু সে বিষয়টা বুঝেও না বোঝার ভান করেছে। তবে প্রিয়তার কাছ থেকে এসব ঘটনা শুনে আলভিরও আহনাফের ওপর প্রচণ্ড রাগ অনুভূত হয়। অদিতির প্রতি আলভির সবসময় একটা মায়া কাজ করে, তাই আলভি আর প্রিয়তা মিলে এই প্ল্যান বানায় আহনাফকে সাহায্য করার জন্য। আজমেরি ওয়াহিদ প্রথমে এসবে রাজি না হলেও এক পর্যায়ে অদিতির মুখের দিকে চেয়ে রাজি হয়ে যান, তবে বেশি বাড়াবাড়ি করতে নিষেধ করেন তিনি। আলভি উৎসাহিত হয়ে আজমেরি ওয়াহিদকে জড়িয়ে ধরে বলেছিল, নো টেনশন মামি, ব্রোকে একটু শখ না দিলে ব্রো সোজা হবে না। আই এম সো এক্সাইটেড ব্রোয়ের এক্সপ্রেশন দেখার জন্য। আলভি আজমেরি ওয়াহিদের কাছ থেকে পারমিশন নিয়ে অদিতিকে একটি ভাড়া করা ডুপ্লেক্স ফ্ল্যাটে নিয়ে আসে আহনাফের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য। প্রিয়তাও অদিতির সাথে সেখানেই থাকবে। আর সেই ড্রামাটিক চিরকুটটিও আলভি লিখিয়েছে প্রিয়তাকে দিয়ে, যাতে আহনাফের অবস্থা আরও নাজেহাল হয়। অদিতিও তাদের এসব কাজে আর মানা করেনি। আহনাফের ওপর প্রচণ্ড অভিমান অদিতির। অনেক কষ্ট দিয়েছে আহনাফ অদিতিকে। সবসময় নিজের প্রেস্টিজকে গুরুত্ব দিয়েছে সে। অদিতি নিজের শাশুড়ির সাথে কথা শেষ করে ডুবে চলে যায়। প্রিয়তার মোবাইল ফোন থেকে কাল প্রেস কনফারেন্স আহনাফের করা স্বীকারোক্তির ভিডিওগুলো দেখতে থাকে। অভিমানে চোখ দুটো ছলছল করে ওঠে তার। এখন কেন উনি অদিতি করছেন? এতদিন না এই অদিতিকে পরিচয় দিতে ওনার অস্বস্তি হয়েছিল? অদিতি সহজে ধরা দিবে না আহনাফের কাছে। আহনাফেরও হৃদয় পুরুক, সেও ক্ষতবিক্ষত হোক। অদিতি ফোন বন্ধ করে প্রিয়তার হাতে ধরিয়ে দেয়। তুমি যে আমার সাথে থাকবে, তোমার বাসায় কৈফিয়ত দিতে হবে না। আরে চিল অদিতি, বাসায় আমি ম্যানেজ করে নিয়েছি। এমনিতেও প্রত্যয় ভাইয়া জানলে সাথে সাথে আহনাফ ভাইয়ার কাছে খবর পৌঁছে যেত। আহনাফ ভাইয়া তো আমাদের বাসায় গিয়েও তোমার খোঁজ করেছে, সেটা জানো? আহনাফের কথা শুনে অদিতি নিশ্চুপ হয়ে যায়। অদিতি আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ ঘর গুছাতে থাকে। এদিকে পুরো শহরের আনাচে কানাচে অদিতিকে খুঁজে বেড়াচ্ছে আহনাফ, কিন্তু আজও একরাশ হতাশা ছাড়া আহনাফ কিছুই খুঁজে পায় না। আহনাফ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আবার বাসায় ফিরে আসে। আজমেরি ওয়াহিদের এইবার প্রচণ্ড খারাপ লাগে আহনাফের জন্য। কিছু বলতে গিয়েও আলভির ইশারায় থেমে যান তিনি। আহনাফ আর নিজের রুমে যায় না, সরাসরি গেস্ট রুমে গিয়ে দরজা আটকিয়ে দেয়। দম বন্ধ হয়ে এক ভয়ঙ্কর যন্ত্রণা হচ্ছে আহনাফের হৃদয়ে। সবসময় পরিপাটি থাকা আহনাফের চুলগুলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে। চোখে মুখে দুশ্চিন্তা আর আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। আহনাফ আলমারি থেকে অদিতির রেখে যাওয়া শাড়িগুলো বের করে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে মেঝেতে বসে পড়ে। বুকের ভেতরে শূন্যতার গভীর চাপ সৃষ্টি হয়। অদিতিকে হারানোর ভয়ে হৃদয় টুকরো টুকরো হয়ে যাচ্ছে আহনাফের। আর দমিয়ে রাখতে পারে না আহনাফ নিজের অনুভূতিকে। চিৎকার করে কাঁদতে শুরু করে আহনাফ। কোথায় চলে গেলে তুমি অদিতি? এখন আমি কিভাবে বাঁচব? আমি তো বলেছিলাম তোমাকে আমি স্বীকার করব সবার সামনে। এটা তুমি কি করলে জান বাচ্চা আমার? এত অভিমান ছিল তোমার আমার উপর, একবার শুধু বলতে তুমি আমাকে। তুমি আর সহ্য করতে পারছো না, শুধু একবার বলতে, আমি তোমার সব কথা মেনে নিতাম। ফিরে আসো আমার কাছে অদিতি, তোমাকে আর কোনোদিন কষ্ট দেব না আমি। প্লিজ ফিরে আসো তোমার স্বামীর কাছে। ভালোবাসি অদিতি, ভীষণ ভালোবাসি তোমাকে। প্রায় 1 সপ্তাহ ধরে অদিতিকে পাগলের মতো খুঁজছে আহনাফ, কিন্তু অদিতির কোনো সন্ধান পাওয়া যায়নি। এই কয়েকদিন অফিসেও যায়নি আহনাফ। পুরো নিস্তব্ধ হয়ে গিয়েছে আহনাফ। অদিতি তার জীবনে আর নেই, এই কথা ভাবতেই গা শিউরে উঠছে তার। প্রায় মদ খেয়ে টালমাটাল হয়ে বাড়ি ফিরে আহনাফ। গেস্টরুমে এসে ঘন্টার পর ঘন্টা অদিতির শাড়ি হাতে নিয়ে বসে থাকে। ছেলের এই অবস্থা দেখে আজমেরি ওয়াহিদ আর সত্য চাপা রাখতে পারছেন না। তবুও অদিতি আর আলভিকে দেওয়া কথা তো তার রাখতেই হবে, তাই অনেক কষ্টে নিজেকে সামলিয়ে নিশ্চুপ থাকতে হচ্ছে তাকে।
এদিকে অদিতিও যে খুব ভালো আছে তা নয়। প্রায় প্রতিদিনই নিজের শাশুড়ির কাছ থেকে আহনাফের বেহাল দশার খবর শুনে বুকে তীব্র যন্ত্রণা হয় তার। কিন্তু পরক্ষণে আহনাফের করা অবহেলার কথা মনে করে নিজেকে শক্ত করে অদিতি। আহনাফ আর অদিতি দুজনেই বিরহের অনলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। আলভি অবশ্য বেশ মজায় নিচ্ছে এই এক সপ্তাহ ধরে। এটা সেটা বিভিন্ন কথা বলে আহনাফের ভয় আর আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে। অদিতির ভাই ইমতিয়াজও অদিতিকে খুঁজছে অনেকদিন ধরে। অদিতির মা আমিনা বেগম অদিতির শোকে বিছানায় পড়ে গিয়েছেন। যারা যারা একসময় অবহেলা করেছে অদিতিকে, আজ তাদের সবারই এক প্রকার নাজেহাল অবস্থা। আহনাফ প্রতিদিনের মতো আজও গাড়ি নিয়ে বেরিয়েছে অদিতিকে খুঁজতে। বিভিন্ন দোকান রেস্টুরেন্টে অদিতির ছবি দেখিয়ে অস্থির কণ্ঠে বলেছে এই মেয়েটাকে যদি দেখে থাকেন তাহলে সাথে সাথে তার নাম্বারে যোগাযোগ করতে। এর মধ্যে পুলিশ স্টেশনেও অদিতির মিসিং রিপোর্ট করেছে আহনাফ। অদিতিকে খুঁজে বের করার যত ধরনের চেষ্টা করা দরকার সব করেছে আহনাফ। আহনাফের মন বলছে অদিতি একদম ঠিক আছে, সুস্থ আছে, তার খুব কাছেই আছে। অদিতি আজ বোরকা পরে মুখ ঢেকে বের হয়েছে কিছু কেনাকাটা করার জন্য। অদিতিকে সবাই খুঁজছে এটা সে জানে, তাই কোথাও বেরোনোর সময় মুখ ঢেকে বের হয় অদিতি। অদিতি কসমেটিক্স শপে এসে কেনাকাটা করতে থাকে, তখনই সেখানে উপস্থিত হয় আহনাফ। আহনাফ দোকানদারকে অদিতির ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এই মেয়েটিকে কি আপনি কোথাও দেখেছেন মামা? প্রতিদিন কত কাস্টমাররাই তো আসে, সবার চেহারা কি মনে থাকে বাবা? আহনাফ হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলে। আহনাফের উপস্থিতি টের পেয়ে অদিতির হাত পা অবশ হয়ে যায়, বুকের ভেতরটা অস্থিরতায় কেঁপে ওঠে। আহনাফ মলিন স্বরে বলে এই মেয়েটা হচ্ছে আমার স্ত্রী, রাগ করে আমার কাছ থেকে চলে গিয়েছে। এক সপ্তাহ ধরে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি তাকে আমি। সে কি, কেন চলে গিয়েছে? আমারই দোষে হারিয়েছি ওকে আমি, তবে একবার ওকে ফিরে পেলে আর কখনোই আমি ওকে অবহেলা করব না। এজন্যই থাকতে মূল্য দিতে হয় বাবা। আচ্ছা, আমি যদি মেয়েটার দেখা পাই তোমাকে জানাবো। দোকানদার এইবার অদিতির দিকে চেয়ে শুধায় মামুনি কি লাগবে তোমার বলো? অদিতি কিছু না বলে চুপ করে থাকে। আহনাফ তার কণ্ঠস্বর শুনলে চিনে ফেলবে নিশ্চিত। আহনাফ অন্যান্য দোকানগুলোতে অদিতির ছবি দেখিয়ে খোঁজ করতে থাকে। অদিতি আহনাফের কাণ্ড দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। তখনই প্রিয়তা এসে অদিতির হাত ধরে তাকে টেনে সেখান থেকে নিয়ে যায়। আরে অদিতি, তুমি কি পাগল নাকি? ভাইয়া যদি তোমাকে চিনে ফেলতো তখন কি হতো? ওনার এমন অবস্থা কেন হয়েছে? কে বলবে উনি দেশের টপ বিজনেসম্যান আহনাফ ওয়াহিদ। চোখ মুখের একদম 12টা বাজিয়ে ফেলেছেন। অদিতির কথা শুনে ড্রাইভিং সিটে বসে থাকা আলভি হো হো করে হেসে ওঠে। এক সপ্তাহ ধরে আহনাফ ব্রো বউ ছাড়া, আর তার এই অবস্থা হওয়াটাই তো স্বাভাবিক। আপনার খেয়াল রাখা উচিত ছিল ওনার। উনি তো মনে হয় খাওয়া দাওয়া ঠিকমতো করছেন না। আরে ভাবি, এত টেনশন করো না তো, কিচ্ছু হবে না। আলভি অদিতিকে ফ্ল্যাটে পৌঁছে দিয়ে প্রিয়তাকে নিয়ে তার এঙ্গেজমেন্টের শপিং করতে চলে যায়। অদিতি একলা বসে বসে আহনাফের বলা কথাগুলো স্মরণ করতে থাকে। বড্ড বেশি মায়া হচ্ছে অদিতির আহনাফের জন্য, কিন্তু অভিমানের কারণে অদিতি ফিরে যেতে পারছে না। অদিতি আহনাফের ছবি হাতে নিয়ে অভিমানী কণ্ঠে বলে আগে নিজের ভালোবাসা প্রমাণ করুন, তারপর আমাকে খুঁজে পাবেন। আকাশে মেঘ, শহরের আলোগুলো হালকা হয়ে আসছে। রাতের নীরবতা ভেঙে যাচ্ছে শহরের সুর। যদিও আহনাফের মন যেন কোনো সুর খুঁজে পাচ্ছে না। আজও ব্যর্থ হয়েছে আহনাফ, খুঁজে পায়নি তার অদিতিকে। মেঘাচ্ছন্ন আকাশের পানে চেয়ে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে আহনাফ। বুকের মধ্যে এক অদ্ভুত শূন্যতা বিরাজ করছে আহনাফের। দুশ্চিন্তা, আতঙ্ক আর অস্থিরতায় ছটফট করছে আহনাফের হৃদয়। ক্লান্তি তার প্রতিটি শরীরে অঙ্গ প্রত্যঙ্গে। কোথায় হারিয়ে গেলে তুমি অদিতি? আমি শেষ হয়ে যাচ্ছি একটু একটু করে। আমাকে মরণসম যন্ত্রণার মধ্যে ফেলে কোথায় পালালে তুমি? আমাকে তার চেয়ে মেরে ফেলতে। আমার সাথে থেকে কি আমাকে শাস্তি দেওয়া যেত না বউ পাখি? আহনাফ আর সহ্য করতে না পেরে চলে যায় বারে। অদিতির বিরহ সহ্য করতে না পেরে ড্রিঙ্ক করতে থাকে আহনাফ। আহনাফের চোখের সামনে অদিতির সাথে কাটানো মুহূর্তগুলো ভেসে ওঠে। অদিতির প্রতি নিজের ভালোবাসা উপলব্ধি করার পর আহনাফ অনেকবার অদিতির কাছাকাছি আসার চেষ্টা করেছে, কিন্তু অদিতি অভিমানে তাকে নিজের কাছে ঘেঁষতে দেয়নি। তবে আহনাফের কেয়ার দেখে অদিতি এক পর্যায়ে আহনাফের রুমে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। আহনাফের খুশির সেই দিন কোনো সীমা ছিল না, কিন্তু এর কিছুদিন পরেই যখন আহনাফ জড়তার কারণে অদিতিকে তার ক্লায়েন্টদের সামনে বাসার পেইং গেস্ট হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল, তখনই সবকিছু আবার এলোমেলো হয়ে যায়। অদিতি রাগে অভিমানে আহনাফের বাড়ি ছেড়ে চলে যায়। সেই দিনও আহনাফ অস্থির হয়ে অদিতিকে খুঁজে নিজের কাছে ফিরিয়ে নিয়ে এসেছিল এক প্রকার জোর করে। অদিতি রাগে আহনাফের রুম থেকে বেরিয়ে গেস্ট রুমে চলে গিয়েছিল। আহনাফকে অনেক কথা শুনিয়েছে সেদিন অদিতি। তারপর গেস্ট রুমে গিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিল সে। অদিতির ঘৃণা মিশ্রিত কথাগুলো সহ্য করতে না পেরে আহনাফ সেদিন নিঃশব্দে গেস্টরুমে এসে অদিতির পাশে শুয়ে অদিতিকে জড়িয়ে ধরেছিল। আহনাফের উপস্থিতি টের পেয়ে অদিতি তেতিয়ে উঠে বলেছিল, চলে যান আমার সামনে থেকে। এখন কেন এসেছেন আমার কাছে? আমি না পেইং গেস্ট আপনাদের বাসার? লজ্জা করে না বাসার থাকা পেইং গেস্টকে জড়িয়ে ধরতে?
তুমি আমার স্ত্রী অদিতি, তাহলে ওদের সামনে স্বীকার করলেন না কেন? আহনাফ অদিতির এই প্রশ্নের কোনো জবাব দিতে পারল না। অপরাধীর ন্যায় চেয়ে রইল। অদিতি বিছানা থেকে নেমে আহনাফের বুকে ধাক্কা দিয়ে অভিমানী কণ্ঠে বলল, আপনি একটা কাপুরুষ, আপনি আমার স্বামী হওয়ার যোগ্য না। আমি ডিভোর্স দিয়ে চলে যাব আপনাকে ছেড়ে। এরপর এমন একজনের সাথে সংসার করব যে আমাকে স্ত্রী হিসেবে পরিচয় দিতে কখনো বিব্রত বোধ করবে না। অদিতির কথা শুনে রাগে কান গরম হয়ে যায় আহনাফের। আহনাফ অদিতির গাল চেপে ধরে ক্ষিপ্ত স্বরে বলে, কত বড় সাহস তোমার! তুমি আমার সামনে দাঁড়িয়ে অন্য কারোর সাথে সংসার করার কথা বলো? আমি নরম স্বরে কথা বলছি দেখে খুব সাহস বেড়ে গেছে তোমার, তাই না? আজকের পর থেকে আর কারোর সাথে সংসার করার চিন্তাও মাথায় আসবে না তোমার। অদিতি ভয়ে শুষ্ক ঢোক গিলে পেছাতে শুরু করে। আহনাফ এক টানে অদিতির হাত ধরে তাকে নিজের কাছে নিয়ে আসে। ছেড়ে দিন আমাকে, ভালো হবে না কিন্তু। অদিতি নিজের কথা সম্পূর্ণ করতে পারে না, তার আগে আহনাফ রাগে অদিতির অধর ছোড়া চেপে ধরে। অদিতি আহনাফের কাছ থেকে ছোটাছুটির চেষ্টা করতে থাকে। আহনাফ অদিতিকে ছেড়ে তাকে বিছানায় ফেলে দিয়ে অদিতির গলায় মুখ ডুবায়, কিন্তু পরক্ষণেই অদিতির কান্না জড়িত কণ্ঠস্বর শুনে সম্বিত ফিরে আহনাফের। অদ্ভুত এক মায়া কাজ করে অন্তরে। আহনাফ মনে মনে ভাবে, অদিতির রাগ করা তো স্বাভাবিক, ওর অভিমান না ভেঙে আমি উল্টো ওর উপরই রাগ দেখাচ্ছি। শেট! আহনাফ সাথে সাথে উঠে যায় অদিতির ওপর থেকে। অদিতির শাড়ির আঁচল গায়ে জড়িয়ে দিয়ে অদিতির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আহনাফ। আহত স্বরে বলে, আই এম সো সরি অদিতি, তুমি এখন ওসব কথা বলায় আমার হুঁশ ছিল না, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। অদিতি ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় আহনাফের কাছ থেকে। চিৎকার করে বলে, আমি ঘৃণা করি আপনাকে, আপনি চলে যান আমার চোখের সামনে থেকে। বর্তমানে আহনাফ ড্রিঙ্ক করছে আর অদিতির বলা এসব কথাগুলো স্মরণ করছে। গলাকাটা মুরগির মতো ছটফট করছে হৃদয়টা। নিজের উপর আহনাফের ভীষণ ক্ষোভ জন্ম নিয়েছে। কি এমন ক্ষতি হয়ে যেত অদিতিকে সেই সময় স্ত্রী হিসেবে স্বীকার করে নিলে? অদিতি তো শুধু তার স্বামীর কাছ থেকে স্ত্রী হওয়ার সম্মানটুকু চেয়েছিল। অদিতি যদি সত্যি সত্যি নিজের কোনো ক্ষতি করে ফেলে এখন? এ কথা চিন্তা করতেই হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয় আহনাফের। নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে উঠতে থাকে। হাতে থাকা ওয়াইনের গ্লাস ভেঙে গুড়িয়ে ফেলে আহনাফ। বারে উপস্থিত সবাই অবাক দৃষ্টিতে চেয়ে থাকে আহনাফের দিকে, তবে কেউ কিচ্ছু বলার সাহস পায় না আহনাফকে। মোটামুটি সবাই চেনে আহনাফ ওয়াহিদকে। তার রাগ সম্পর্কেও সবার ধারণা আছে, তাই অহেতুক ঝামেলা এড়িয়ে যাওয়ার জন্য চুপ থাকাকে শ্রেয় মনে করে সবাই। আহনাফ ওয়ালেট থেকে টাকা বের করে টেবিলে ছুঁড়ে বেরিয়ে যায় বার থেকে। ঝড়ের গতিতে ড্রাইভ করছে আহনাফ। এই মুহূর্তে আহনাফের কোনো হুঁশ নেই। মাত্রাতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে আহনাফের আশপাশের সবকিছু ঝাপসা লাগছে। সমস্ত মস্তিষ্ক জুড়ে অদিতির চিন্তা ঘুরপাক খাচ্ছে। অপরাধ বোধে শেষ হয়ে যাচ্ছে সে। বাসায় গিয়ে আবার অদিতির বিরহে পড়তে হবে তাকে। আপাতত জীবনের কোনো মানে খুঁজে পাচ্ছে না আহনাফ। বারবার অদিতির রেখে যাওয়া চিরকুটের কথা মনে পড়ছে তার। অদিতির কোনো ক্ষতি হলে আহনাফও শেষ করে দিবে নিজেকে। প্রায় অনেক রাত হয়ে গিয়েছে। আহনাফ এখনো বাড়ি ফিরছে না দেখে আজমেরি ওয়াহিদ দুশ্চিন্তায় ব্যাকুল হয়ে আছেন। আলভি ডিভানে বসে দায়সারা কণ্ঠে বলে, জাস্ট চিল মামি, প্রায় প্রতিদিনই তো তোমার ছেলে লেট করে বাড়ি ফিরে। নিজের প্রিয়তমা স্ত্রীকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে হয়তো। আজমেরি ওয়াহিদ উৎকণ্ঠিত স্বরে বললেন, অনেক বেশি হয়ে গেছে আলভি। ছেলেটা আজ বাসায় ফিরে এলে ওকে আমি সবকিছু বলে দিব। এভাবে আর চলতে দেওয়া যাবে না। আলভি চিপসের প্যাকেট হাতে নিয়ে চিপস খেতে খেতে বলে, আচ্ছা ঠিক আছে, বলে দিও। এমনিতেও যেটা আমরা চেয়েছি সেটা তো হয়ে গিয়েছে। আহনাফ ব্রো প্রেস কনফারেন্স ডেকে অদিতি ভাবিকে স্বীকার করে নিয়েছে। এখন বলে দিলেও কোনো অসুবিধা নেই। কিন্তু ব্রো সব জানার পর আমাকে আস্ত রাখবে তো? আজমেরি ওয়াহিদ দুষ্টুমি করে বললেন, তোর তো খবর আছে আলভি। আলভি আতঙ্কিত হবার ভান ধরে। আজমেরি ওয়াহিদ আলভির কান মুলে দিয়ে বলে, অনেক হয়েছে দুষ্টুমি, এবার একটু খোঁজ নিয়ে দেখো তো ছেলেটা কই বসে আছে। আলভি উঠে ডিভানে পরে থাকা জ্যাকেট গায়ে দিয়ে বলে, তোমার গুণধর ছেলেকে এক্ষুনি খুঁজে নিয়ে আসছি আমি, নো টেনশন ডু ফুর্তি। তখনই আলভির নাম্বারে একটি আননোন নাম্বার থেকে কল আসে। আলভি একটু অবাক হয়ে কল রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আপনি আহনাফ ওয়াহিদের কি হন? আমি ওনার মামাতো ভাই। কেন, কি হয়েছে? ইজ এভরিথিং ওকে? আপনার ভাইয়ের কার অ্যাক্সিডেন্ট হয়েছে। ড্রিঙ্কস করে ড্রাইভ করছিলেন উনি। ওনাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, তাড়াতাড়ি আসুন। আলভি আতঙ্কিত হয়ে ফোন রেখে আজমেরি ওয়াহিদের দিকে চেয়ে অস্থির কণ্ঠে বলে, মামি, আহনাফ ব্রোয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি চলো। প্রায় 2 ঘন্টা পর জ্ঞান ফিরে আহনাফের। আহনাফের মাথায় ব্যান্ডেজ করা হয়েছে, বাম হাতের হাড় ভেঙে গেছে। মাত্রাতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে মাথাটা এখনো ভার ভার লাগছে আহনাফের। আহনাফের জ্ঞান ফেরার কথা শোনার সাথে সাথেই আহনাফের বাবা মা অস্থির হয়ে ছুটে আসেন আহনাফের কাছে। আজমেরি ওয়াহিদ ছেলেকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দেন। আহনাফ মৃদুস্বরে বলে,
আমি এখন ঠিক আছি মা, তুমি দুশ্চিন্তা করো না। আলভি হসপিটালের দরজার সামনে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে। আহনাফ উঠে বসার চেষ্টা করে বলতে থাকে, আলভি, অদিতির কোনো খোঁজ পেলি? আলভির সাথে সাথে এগিয়ে এসে আহনাফকে বেডে হেলান দিয়ে বসতে সাহায্য করে। তারপর চোখ মুখ নিচু করে তাকিয়ে থাকে মেঝের টাইলসের দিকে। আজমেরি ওয়াহিদ এইবার নিজেকে খানিকটা শান্ত করে চোখ মুছে বললেন, আমাদের ক্ষমা করে দাও বাবা আহনাফ, অদিতির ব্যাপারটা নিয়ে এত বেশি বাড়াবাড়ি আমার করতে দেওয়া উচিত হয়নি। অদিতির কথা শুনে অস্থিরতায় আহনাফের বুকের ভেতরটা অজানা আতঙ্কে আবার ধরফর করতে থাকে। আহনাফ উতলা হয়ে জিজ্ঞেস করে, মানে কি বলতে চাচ্ছ তুমি মা? 1 মিনিট, অদিতির কোনো খোঁজ পেয়েছো তোমরা? অদিতি ঠিক আছে না? বেঁচে আছে না? কোথায় সে? আহনাফ ব্রো, প্লিজ কুল ডাউন, আমি সব বলছি তোমাকে। এই কথা বলে আলভি আহনাফের থেকে কয়েক কদম পিছিয়ে দাঁড়ায়। আহনাফ হতভম্ব হয়ে চেয়ে আছে আলভির দিকে। আলভি মিনমিনে আওয়াজে বলে, আসলে ব্রো, তুমি মিষ্টি ভাবিকে কারোর সামনে স্বীকার করতে চাচ্ছিলে না দেখে তোমাকে শায়েস্তা করার জন্য আমি আর প্রিয়তা মিলে ভাবিকে এতদিন লুকিয়ে রেখেছিলাম, যাতে তুমি ভাবির মূল্য বুঝতে পারো। আলভির কথা কর্ণকুহরে পৌঁছাতে আহনাফ যেন কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। বিস্ময়ে হতবিহ্বল হয়ে চেয়ে রইল আলভির দিকে। সমস্ত ঘটনাবলী বুঝতে পেরে আহনাফের মস্তিষ্ক জ্বলন্ত লাফায় টকবক করে উঠল। আলভির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আহনাফ চেঁচিয়ে উঠল, আলভির বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার সাথে এতদিন ধরে এই বদমাইশি করার? অকস্মাৎ আহনাফের গর্জনে ভয় কেঁপে উঠল আলভি। আলভি পালানোর জন্য দৌড় দিতে যাবে, তার আগেই আহনাফ তার হাতে থাকা ক্যানোলা খুলে বেড থেকে নেমে খপ করে আলভির ঘাট চেপে ধরল। ব্রো প্লিজ, আমাকে ক্ষমা করে দাও, আই এম সো সরি ব্রো। আহনাফ রাগে কাঁপতে কাঁপতে আলভিকে কয়েকটা গালি দিয়ে এলোপাতারি মারা শুরু করলো। রাস্কেল, তোকে আমি ফুটন্ত গরম পানিতে চুবাবো শালা, কত বড় সাহস তোর! তুই আমার অদিতিকে আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিস, তোকে তো আমি... আহনাফ বাবা, মাথা ঠান্ডা কর, আলভি একাদশী না, তোর বাবা আর আমিও সবটা জানতাম। আজমেরি ওয়াহিদের কথা শুনে আহনাফ বাকরুদ্ধ হয়ে চেয়ে থাকে তার বাবা মায়ের দিকে। আলভি যেন হাঁপ ছেড়ে বাঁচে। তোমরা কেন করলে আমার সাথে এরকম? দুশ্চিন্তায় আমার কতটা খারাপ অবস্থা হয়ে গিয়েছিল সেটা জেনেও তোমরা এতদিন চুপ করেছিলে। আহনাফের বাবা আশরাফ ওয়াহিদ গম্ভীর স্বরে বললেন, এই কাজ না করলে তুমি নিজের করা অন্যায়গুলো কখনোই উপলব্ধি করতে পারতে না। আহনাফ রাগে চিৎকার করে বলে, আমি সেই দিন অফিস থেকে ফেরার সময় সিদ্ধান্ত নিয়েছিলাম অদিতিকে আমি সবার সামনে স্বীকার করে নিব, কিন্তু তোমরা সবকিছু এলোমেলো করে দিলে বাবা। আহনাফ এবার এক হাত দিয়ে আলভির কলার চেপে ধরে ক্ষিপ্ত স্বরে বলে, আমার বউকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখার স্পর্ধা করার সাহস কি করে হয় তোর? কত বড় কলিজা তোর! কোথায় আমার অদিতি? কোথায় রেখেছিস ওকে? আজমেরি ওয়াহিদ উৎকণ্ঠিত স্বরে বললেন, তোর দুশ্চিন্তায় আমরা অদিতিকে তোর অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানানোর কথা ভুলে গেছি। আলভি, যা, তাড়াতাড়ি অদিতিকে নিয়ে আয়। এক পাও আগাবি না রাস্কেল, আমার বউকে আমি গিয়ে নিয়ে আসবো। তোমাদের কাউকে আর আমার কথা ভাবতে হবে না। আহনাফ তাড়াহুড়ো করে কাপড় পাল্টে অদিতিকে আনার জন্য বেরিয়ে যায়। আজমেরি ওয়াহিদ আহনাফকে অবস্থায় আটকানোর অনেক চেষ্টা করেন, কিন্তু আহনাফ কারো কথায় কোনো পাত্তা না দিয়ে বেরিয়ে যায়। আলভিও আহনাফের পেছে পেছে অপরাধীর ন্যায় চলতে থাকে। আলভি ভয়ে ভয়ে ড্রাইভ করছে আর আহনাফের দিকে আর চোখে তাকাচ্ছে। এই মুহূর্তে মুখ দিয়ে কোনো রকম কথা বের করার সাহস আলভি পাচ্ছে না। আহনাফ রাগে দাঁতে দাঁত বসে আছে। কিভাবে পারল অদিতি তাকে এতটা কষ্ট দিতে? সবকিছুর হিসাব নেবে আজ আহনাফ অদিতির কাছ থেকে। আহনাফ আনমনে বলতে থাকে, একবার কাছে পেয়ে নেই তোমাকে অদিতি, তারপর আমার কাছ থেকে প্রতিদিন পালিয়ে থাকার মজা বুঝাবো। আলভি আর আহনাফ সরাসরি ফ্ল্যাটে পৌঁছে যায়। আহনাফ অস্থির হয়ে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে অদিতিকে ডাকতে থাকে, অদিতি কোথায় তুমি? আর লুকিয়ে লাভ নেই, আমি সব জেনে গেছি, বেরিয়ে এসো। অনেকক্ষণ অদিতিকে ডাকার পরও অদিতির কোনো সারা শব্দ না পেয়ে আলভি আর আহনাফ এবার পুরো ফ্ল্যাটের আনাচে কানাচে অদিতিকে খুঁজতে থাকে। অদিতিকে খুঁজে না পেয়ে আহনাফ রাগে অগ্নিশর্মা হয়ে আলভির কলার চেপে চিৎকার করে বলে, আলভির বাচ্চা, আমার অদিতি কোথায়? কোথায় রেখেছিস ওকে? আলভি এইবার নিজেও চিন্তিত স্বরে বলে, ব্রো, আমি নিজেও জানি না, দাঁড়াও আমি প্রিয়তাকে ফোন করে জিজ্ঞেস করছি। আলভির সাথে সাথে প্রিয়তাকে ফোন করে জিজ্ঞেস করে, প্রিয়তা, অদিতি ভাবি কোথায়? প্রিয়তা ওপাশ থেকে অবাক কণ্ঠে শোধায়, কেন, অদিতি আবার কোথায় থাকবে? ফ্ল্যাটেই আছে হয়তো। প্রিয়তা, ভাবিকে আমি আর ব্রো পুরো ফ্ল্যাটে খুঁজেছি, ভাবি কোথাও নেই। আর তোমাকে আমি বলেছিলাম না ভাবির সাথে থাকতে? কি বলছো তুমি আলভি? আমি তো আজ রাতে বাসায় এসেছি, মা বারবার কল করেছিল দেখে। অদিতিকেও আমি সাবধান করে গেছি একা কোথাও বের না হতে। আলভি আর প্রিয়তার কথোপকথন শুনে আহনাফের মনে আবার দুশ্চিন্তায় সে ভর করতে থাকে। এই তো কিছুক্ষণ আগে অদিতির সন্ধান পাওয়ার সাথে সাথেই শান্ত হয়ে উঠেছিল আহনাফের গুমড়ে মরা অশান্ত মন, অথচ আবার হুট করে উধাও হয়ে গিয়ে আহনাফকে আবারও দুশ্চিন্তায় পাগল করে দিল অদিতি। আহনাফ রাগে আলভির হাত থেকে ফোন ছুঁড়ে মেঝেতে ফেলে দিয়ে চেঁচিয়ে বলে, রাস্কেল, অদিতি তোর দায়িত্বে ছিল, এই খেয়াল রেখেছিস তুই এতদিন? আমার অদিতির গায়ে একটা আঁচড়ে যদি লাগে আমি তোকে মাটিতে জ্যান্ত পুঁতে ফেলবো। আহনাফ কথাগুলো বলে হুড়মুড় করে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। গাড়িতে সজোরে লাথি মেরে চিৎকার করে ওঠে আহনাফ। হৃদয়ের আবার সেই অশান্তি আর আতঙ্ক শুরু হয়েছে তার।
মাথাটাও ব্যথায় ফেটে যাচ্ছে আহনাফের। আহনাফ সজোরে মাথা চেপে ধরে অস্থির কণ্ঠে বলতে থাকে, আবার কোথায় চলে গেলে তুমি জান বাচ্চা? আমাকে পাগল না করতে পারলে তোমার শান্তি হবে না? আলভি আহনাফের সামনে এগিয়ে আসতেই আহনাফ অস্থির কণ্ঠে শুধালো, অদিতিকে কোনো ফোন কিনে দিসনি যোগাযোগ করার জন্য? না ব্রো, অদিতি ভাবি তো তার ফোন তোমার বাসাতেই ফেলে রেখে এসেছিল। আমারও আর যোগাযোগ করার জন্য ভাবিকে কোনো ফোন কিনে দেওয়ার কথা মনে ছিল না। গর্ধব কোথাকার! এখন কিভাবে খুঁজবো আমি আমার অদিতিকে? আলভি অসহায় মুখ করে মাথা নিচে করে দাঁড়িয়ে আছে। আহনাফ আর আলভি ফ্ল্যাটের আশেপাশে অদিতির খোঁজ করার চেষ্টা করছে। তখনই আহনাফের ফোনে আননোন নাম্বার থেকে কল আসে। আহনাফ কল রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে উদ্ভট কণ্ঠে একজন বলে ওঠে, আপনি কি আহনাফ ওয়াহিদ? হ্যাঁ, আমি আহনাফ। শুনুন মিস্টার আহনাফ ওয়াহিদ, আপনার স্ত্রী অদিতি আমাদের কাছে আছে। নিজের স্ত্রীকে যদি ফিরে পেতে চান তাহলে আমাদের আস্তানায় আপনাকে লাখখানেক টাকা নিয়ে আসতে হবে। বেশি চালাকি করে পুলিশ ডাকার চেষ্টা করলে কিন্তু নিজের স্ত্রীকে আর জীবিত ফিরে পাবেন না। কথাগুলো শুনে আহনাফ উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো, হু দ্য হেল আর ইউ? আর আমার স্ত্রী কোথায় আছে? আমি ওর সাথে কথা বলবো। আগন্তুক লোকগুলো আহনাফের মোবাইলে অদিতির একটি ভিডিও সেন্ড করলো। অদিতির হাত পা বেঁধে তাকে একটা চেয়ারের সাথে আটকে রাখা হয়েছে। অদিতির চোখ থেকে অশ্রুজল গড়িয়ে পড়ছে। ভিডিও ফুটেজটি দেখার সাথে সাথে অস্থিরতা কেঁপে ওঠে আহনাফের হৃদয়। আহনাফ সাথে সাথে কিছুক্ষণ আগে আসা আননোন নাম্বারে কল করে অস্থির কণ্ঠে বলে, আমার স্ত্রীর কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। তোমাদের যত টাকা লাগে আমি দেব, কিন্তু আমার স্ত্রীর গায়ে যেন একটা আচরণ না লাগে। ওপাশ থেকে লোকগুলো উদ্ভট হাসি দিয়ে বলল, ঠিক আছে স্যার, কালকে সকালের মধ্যে টাকা নিয়ে আমাদের আস্তানায় চলে আসেন। আর বেশি চালাকি করার চেষ্টা করবেন না। লোকগুলো ফোন রেখে দেওয়ার সাথে সাথেই আহনাফ আলভির দিকে চেয়ে বলে, অদিতিকে কিডন্যাপ করা হয়েছে। আলভি অবাক কণ্ঠে বলল, কি বলছো তুমি ব্রো? এখন কি করবো আমরা? অদিতিকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না আলভি। তাহলে কি করবো ব্রো? আহনাফ আলভির দিকে চেয়ে কুটিল হাসি দিল। অদিতি ভয়ে জড়সড় হয়ে বসে আছে অজানা কিছু লোকেদের সামনে। ভয়ে আত্মার পানি শুকিয়ে গেছে অদিতির। কাল রাতে প্রিয়তা অদিতিকে ভালো মতো দরজা লক করে ফ্ল্যাটের ভেতরে থাকতে বলে নিজের মায়ের সাথে দেখা করতে চলে গিয়েছিল। এর কিছুক্ষণ পরেই নিউজ চ্যানেলে আহনাফের কার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে অদিতি থমকে দাঁড়ায়। নিজেকে আর ধরে রাখতে না পেরে অদিতি কান্না করতে করতে তখনই হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই সময় অদিতিকে চিনে ফেলে কিছু আগন্তুকরা। দেশের টপ বিজনেসম্যান আহনাফ ওয়াহিদের স্ত্রীকে কিডন্যাপ করতে পারলে তারা অনেক টাকা মুক্তিপণ দাবি করতে পারবে। তাই তারা অদিতিকে সেই রাতেই জোর করে ধরে নিয়ে যায়। বর্তমানে অদিতি ভয় আর আতঙ্কে জড়সড় হয়ে বসে আছে। আহনাফ ঠিক আছে কিনা সেটাও অদিতি জানে না ভালো মতো। চোখ দিয়ে অনবরত অশ্রুজল গড়িয়ে পড়ছে অদিতির। কিন্তু অদিতির এই দুশ্চিন্তা বেশিক্ষণ স্থায়ী হয় না। তার আগেই আহনাফ টাকার ব্যাগ হাতে নিয়ে কিডন্যাপারদের আস্তানায় প্রবেশ করে। আগন্তুক লোক দুটো উদ্ভট হেসে বলে, আরে আরে, দেশের শীর্ষ বিজনেসম্যান আমাদের এক ডাকেই দেখে চলে এসেছে। আমার স্ত্রী কোথায়? আছে, ওই টিনের ঘরটাতেই আছে, কিন্তু আগে টাকার ব্যাগ আমাদের হাতে দিন। আহনাফ টাকার ব্যাগ হাতে দিতেই কিডন্যাপাররা কথা ঘুরিয়ে ফেলে। অদিতির কাছে যেতে না দিয়ে আহনাফকে উল্টো মারার জন্য প্রস্তুত হয়। আহনাফ ডেভিল হাসি দিয়ে বলে, আহনাফ ওয়াহিদকে এত কাঁচা খেলোয়াড় ভাবছো তোমরা? কিডন্যাপারগুলো উদ্ভট হেসে ছুরি দিয়ে যেই না আহনাফকে আঘাত করতে যাবে তার আগেই আলভি পুলিশ নিয়ে সেখানে হাজির হয়। পুলিশকে দেখে ভয়ে পালানোর চেষ্টা করতে থাকে কিডন্যাপাররা। আলভিকে এই দিকটা সামলানোর ইশারা করে আহনাফ দৌড়ে গিয়ে টিনের ঘরের তালা ভেঙে পরিত্যক্ত ঘরটিতে ঢুকে পড়ে। অদিতি ভয়ে চোখ মুখ বন্ধ করে রেখেছিল। এতদিন পর অদিতিকে সচক্ষে দেখতে পেয়ে জানে জান ফিরে আসে আহনাফের। আহনাফ অস্ফুট স্বরে উচ্চারণ করে, অদিতি। আহনাফের কণ্ঠস্বর শোনার সাথে সাথে অদিতি চোখ তুলে তাকায়। অদিতির চোখে মুখে খুশির ঝিলিক ফুটে ওঠে। আহনাফ এক প্রকার ছুটে আসে অদিতির পানে। অদিতির হাতের বাঁধন খুলে দিতেই অদিতি কান্না করতে করতে আহনাফের বুকে ঝাপটে পড়ে। কিচ্ছু হবে না জান বাচ্চা আমার, এই তো আমি এসে পড়েছি তোমার কাছে, এখন আর কোনো ভয় নেই। অদিতিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেলে আহনাফ। কপালে গাঢ় চুমু এঁকে দিতে থাকে। খুশিতে কেমন যেন পাগল পাগল লাগছে আহনাফের। অন্যদিকে আলভিকে ধন্যবাদ জানিয়ে কিডন্যাপারগুলোকে পুলিশ ধরে নিয়ে যায়। আহনাফ অদিতিকে নিয়ে পরিত্যক্ত ঘর থেকে বেরিয়ে আসে। আলভি অদিতির দিকে এগিয়ে এসে অস্থির কণ্ঠে শোধায়, ভাবি তুমি ঠিক আছো তো? আর তোমাকে ওরা কিভাবে তুলে নিয়ে গেল? টিভিতে ওনার অ্যাক্সিডেন্টের খবর শুনে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। হসপিটালে যাওয়ার পথে এই লোকগুলো কিভাবে যেন আমাকে চিনে ফেলল, তারপর জোর করে তুলে নিয়ে আসলো এখান থেকে। আহনাফ গম্ভীর গলায় বলল, তোমাকে এখন সবাই চিনবে অদিতি। প্রেস কনফারেন্সে আমি তোমার ছবি দেখিয়ে আমাদের বিয়ের কথা স্বীকার করেছি। অদিতি কিছু না বলে আহনাফের দিকে পিটপিট করে চেয়ে রইল। আলভি ভয়ে শুষ্ক ঢোক গিলে গাড়িতে গিয়ে বসে পড়ল। আহনাফ অদিতির কোমর জড়িয়ে তাকে নিজের কাছে নিয়ে এসে গম্ভীর গলায় বলল, কিভাবে পারলে তুমি আমাকে এতটা কষ্ট দিতে? তোমাকে এর জন্য শাস্তি পেতে হবে বউ পাখি। আপাতত বাসায় চলো। আহনাফ অদিতির হাত ধরে তাকে গাড়িতে বসিয়ে বাসায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল।
অদিতি চোখ মুখ কাঁচুমাচু করে দাঁড়িয়ে আছে আহনাফের সামনে। আহনাফ নিজের মুখশ্রীতে ইচ্ছে করেই কৃত্রিম রাগ আর গম্ভীরতা বজায় রেখেছে। ড্রয়ার থেকে একটি চিরকুট বের করে অদিতির হাতে ধরিয়ে দিয়ে আহনাফ রাগান্বিত স্বরে বলল, আমার সাথে করা এই ছলনার ব্যাখ্যা দাও। অদিতি রিনরিনে আওয়াজে বলল, আমি এই চিরকুট লিখিনি, এসব কিছু আলভি ভাইয়ার কাজ। ওই রাস্কালের নামটাও মুখে আনবে না। কত বড় সাহস ওই আলভির বাচ্চার! আমার বউকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে এতদিন, আর তুমিও আলভির এসব ফালতু কাজে সামিল হয়েছ। তুমি কি জানো আমার এই কয়েকদিনে কত যন্ত্রণা হয়েছিল? আমি মরে গেলেই ভালো হতো, তাই না? অদিতির সাথে সাথে আহনাফের মুখ চেপে ধরল। অসহায় কণ্ঠে বলল, এসব কথা বলবেন না প্লিজ, আমার ভীষণ কষ্ট হয়। তাহলে ভাবো আমার কি অবস্থা হয়েছিল এতদিন। পাগলের মতো তোমাকে খুঁজে বেরিয়েছি আমি। এত অভিমান ছিল তোমার আমার উপর। আমি কি এতটাই খারাপ বউ পাখি? তুমি কিভাবে আমাকে ছাড়া এতদিন থাকতে পারলে? আমার কথা একবারের জন্য কি মনে পড়েনি তোমার? অদিতি চোখ টলমল করে আহনাফের দিকে চেয়ে অভিমানী কণ্ঠে বলল, সব দোষ কি শুধু আমার? আপনার কোনো দোষ নেই। আমি চলে না গেলে আপনি কোনোদিন নিজের জড়তা কাটিয়ে উঠতে পারতেন? আমাকে স্ত্রী হিসেবে স্বীকার করতে পারতেন সবার সামনে? তোমাকে বললেও তো তুমি বিশ্বাস করবে না অদিতি। আহনাফ বিছানা থেকে নেমে আলমারিতে রাখা অদিতির জন্য কিনে আনা উপহারগুলো দেখিয়ে বলল, এই যে দেখো, তোমার অভিমান ভাঙানোর জন্য আমি সেই দিন তোমার পছন্দের শাড়ি, লাল রঙের কাঁচের চুড়ি আর লাল গোলাপ নিয়ে এসেছিলাম। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে স্বীকার করে নিতাম অদিতি, অনেক আগে। কিন্তু তুমি কি করলে? আমাকে রেখে চলে গেলে। হৃদয়হীন মানবিক থাকার। আমি হৃদয়হীন হলে আপনি কি? আমি তোমার প্রেমিক পুরুষ। আহনাফের কথা শুনে লজ্জায় রক্তিম আভা ফুটে উঠল অদিতির মুখশ্রীতে। অদিতি আহনাফের সামনে থেকে সরে যেতে নিলে আহনাফ অদিতির হাত টেনে নিজের কাছে নিয়ে আসে। মোহযুক্ত কণ্ঠে অদিতির কানে ফিসফিস করে শুধায়, কোথায় যাচ্ছ বউ পাখি? অদিতি কেঁপে উঠে আমতা আমতা করে বলে, গেস্ট রুমে চলে যাচ্ছি। আহনাফ অদিতিকে টেনে নিজের বুকের মধ্যে আগলে নেয়। আদুরে গলায় বলে, কোথাও যেতে দিব না আমি আমার অদিতিকে। তুমি আমার রুমে, আমার বিছানায়, আমার বুকে থাকবে, বুঝলে? অদিতি মুখ ফুলিয়ে বলে, থাকবো না আমি। আপনি বকা দেন আমাকে, আপনার কোনো জিনিসপত্রে হাত দিতে নিষেধ করেন, আলমারিতে আমাকে কাপড় রাখতে নিষেধ করেন। আর কখনো বকা দিব না আমার বউ পাখিকে। আমার সব কিছু তো তোমারই জান। তুমি আমার পুরো আলমারি নিয়ে নাও। এই রুমের প্রতিটি জিনিসপত্রে শুধু তোমার অধিকার, আমার স্ত্রী অদিতির অধিকার। অধিকার দিলেন তাহলে? অনেক আগেই দিয়েছি, তুমি আসোনি আমার কাছে, রাগ করে দূরে দূরে থেকেছ। আর আপনার হৃদয়ে জায়গা দিতে পেরেছেন আমায়? অদিতিকে আরো কাছে টেনে নিজের সাথে জড়িয়ে ধরে আহনাফ আদুরে কণ্ঠে বলল, হৃদয়ে জায়গা দিতে না পারলে তোমার জন্য আমার এই বেহাল দশা হতো না। পাগলের মতো তোমাকে খুঁজে বেড়াতাম না। তুমি কি এখনো বুঝো না অদিতি? নাকি বুঝো না বুঝার ভান করে থাকো? অদিতি আহনাফের গালের সাথে গাল মিশিয়ে আহনাফের বুকের সাথে লেপ্টে থাকে। আহনাফ পরম আবেশে চোখ বুজে ফেলে। আমি তোমাকে ভালোবাসি অদিতি, ভীষণ ভালোবাসি বউ পাখি আমার। অদিতি আহনাফের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ম্লান কণ্ঠে বলল, কিন্তু আমি এখনো আগের মতো আছি আহনাফ সাহেব। এখনো আমার কমিউনিকেশন স্কিল ভালো হয়নি। কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে এখন আমি নার্ভাস হয়ে যাই, সঠিকভাবে উত্তর দিতে পারি না। আমার এই আচরণে আপনি কাল আবার বিব্রত বোধ করবেন আমার সামনে। তখন আপনার এই ভালোবাসায় আবার ভাটা পড়ে যাবে। আহনাফ অস্থির হয়ে আবার অদিতিকে নিজের বুকের মধ্যে টেনে নেয়। অদিতির মাথায় হাত বুলিয়ে দেয়, বলে, না অদিতি, এমনটা আর কোনোদিন আমার মনে হবে না বউ পাখি। আমি আছি না, আমি সব সামনে নিব। এখন কারো কথা আমার কিচ্ছু যায় আসে না অদিতি। আমি তোমাকে গ্রহণ করেছি, ভালোবেসেছি, এটাই সত্যি। আর কখনো আমি আমার ভালোবাসাকে অবহেলা করব না। অদিতি আগের ঘটনাগুলো মনে করে আহনাফের বুকের মধ্যে মুখ লুকিয়ে কান্না জড়িত গলায় বলে, কেউ যদি জানতে চায় আমি আপনার কি হই, তখন কি আবার আমাকে পেইং গেস্ট হিসেবে পরিচয় করাবেন? আহনাফ অদিতির মুখ তুলে অদিতির দুই গালে আলতো করে ছোট ছোট চুমু এঁকে দিয়ে বলে, বলবো তুমি আমার অদিতি, আমার স্ত্রী, আমার জীবন, আমার ভালোবাসা, আমার সবকিছু। তোমার প্রায়োরিটি সবচেয়ে আগে থাকবে আহনাফ ওয়াহিদের জীবনে। তোমাকে আর কখনো অসম্মানিত হতে দেব না আমি, কথা দিলাম। এতদিন দায়িত্ববোধের কারণে আমি এই সম্পর্কের বন্ধনে আবদ্ধ ছিলাম, তবে এখন আমি ভালোবেসে তোমার সকল দায়িত্ব নিলাম অদিতি। এই দায়িত্ববোধ এখন আমার বোঝা না, আমার শান্তি, আমার স্বস্তি। আমি তোমাকে পড়ালেখা করাবো, প্রতিষ্ঠিত হতে সাহায্য করব, কিন্তু আমি তোমার হাত ছাড়তে পারবো না অদিতি। আমি আর কখনো তোমার থেকে আলাদা হতে চাই না। আমি আমার অদিতির সাথে সারা জীবন কাটাতে চাই। আমাকে ক্ষমা করে দাও বউ পাখি, আমার সাথে থেকে যাও সারা জীবনের জন্য প্লিজ। অদিতির চোখের কার্নিশ বেয়ে তপ্ত নোনা জল গড়িয়ে পড়ল। সেই গম্ভীর রকচটা আহনাফ ওয়াহিদ যে বিয়ের পর থেকে তাকে সহ্যই করতে পারত না, আজ সেই স্বামী নামক রকচটা পুরুষটি তার জন্য উত্তলা হয়ে আছে। তাকে হারানোর ভয় করছে। অদিতি তো এতটা ভালোবাসা পাওয়ার আশা করতে পারেনি কখনো। অদিতি অশ্রুসিক্ত নয়নে আহনাফের বুকে ঝাপটে পড়ে। আহনাফও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তার বউ পাখিকে।
অনেক হয়েছে, আর কান্নাকাটি করতে দেব না তোমায়। দেখি কান্না বন্ধ করো। অদিতির চোখের জল মুছে দিয়ে আহনাফ অদিতিকে কোলে নিয়ে বিছানায় বসে পড়ল। অপলক দৃষ্টিতে চেয়ে রইল তার অদিতির দিকে। আহনাফ আর নিয়ন্ত্রণ করতে পারল না নিজেকে। আঁকড়ে ধরল অদিতির অধৈর্যরা। তার কোমল স্পর্শে যেন সময় থেমে গেল। পৃথিবী এক নিমিষে নিঃশব্দ হয়ে গেল। অদিতির বুকের ভেতর তীব্র এক শিহরণ ছড়িয়ে পড়ল, যেন হারিয়ে যাওয়া কোনো অনুভূতি চিরকাল পরে ফিরে এসেছে। এক মিষ্টি অস্থিরতা এসে ভর করল অদিতির হৃদয় জুড়ে। এতদিন পর মনের মানুষের নৈকট্য পেয়ে দুজনের মাঝেই ঢেউ খেলে যাচ্ছে। এক সুপ্ত অনুভূতির জোয়ারে ভেসে যাচ্ছে দুজন। এই একান্তে তারা যেন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে হারিয়ে যাচ্ছিল একে অপরের মাঝে। কিন্তু তাদের এই সুন্দর মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হল না। বাহির থেকে দরজার কড়া নেড়ে ডেকে উঠলেন আজমেরি ওয়াহিদ। অদিতি, তাড়াতাড়ি নিচে এসো, তোমার ভাই এসেছে দেখা করতে। আহনাফের তীব্র অনুভূতিতে ভাটা পড়ল। চোখ মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। দিল আমাদের সুন্দর মুহূর্তটা নষ্ট করে। আর আসার সময় পেল না তোমার ভাই। অদিতি তাড়াহুড়ো করে আহনাফের কাছ থেকে ছাড়িয়ে নিল নিজেকে। লজ্জায় গাল দুটো রক্তিম আভা ধারণ করল। এক প্রকার দৌড় দিয়ে অদিতি পালিয়ে গেল আহনাফের কাছ থেকে। লিভিং রুমে বসে আছে অদিতির বড় ভাই ইমতিয়াজ। অদিতিকে নিয়ে যদিও তার বিন্দুমাত্র দুশ্চিন্তা নেই, তবুও মায়ের অসুস্থতার কারণে অদিতিকে বাসায় নিয়ে যাওয়ার জন্য আসতে হয়েছে তাকে। অদিতি তার ভাইয়ের সামনে আসতেই ইমতিয়াজ গম্ভীর গলায় বলল, কোথায় ছিলে এতদিন তুই? তোর জন্য দুশ্চিন্তায় মা কতটা অসুস্থ হয়ে পড়েছে জানিস? অদিতি অবাক নয়নে চেয়ে থাকে তার বড় ভাইয়ের দিকে। একটা বারও তার ভাই জিজ্ঞেস করলো সে কেমন আছে, কেন চলে গিয়েছে। ইমতিয়াজ আরও ধমক দিত অদিতিকে, কিন্তু আহনাফ সামনে এসে পড়ায় আর কিছুই করতে পারল না। আহনাফের দিকে চেয়ে ইমতিয়াজ গম্ভীর গলায় বলল, অদিতিকে বাসায় নিয়ে যাচ্ছে আমি কিছুদিনের জন্য। মায়ের শরীর বেশি ভালো না, অদিতিকে দেখতে চাচ্ছেন বারবার। এই কথা শোনার সাথে সাথে মন খারাপ হয়ে গেল আহনাফের। মাত্রই তো ফিরে পেল সে তার বউ পাখিকে। এখন নাকি তার বউ পাখি চলে যাবে তার বাবার বাড়িতে, আবার বিরহের অনলে পড়তে হবে তাকে। অদিতি আহনাফের দিকে এক পলক চেয়ে তাড়াতাড়ি চলে গেল ব্যাগপত্র গুছানোর জন্য। আহনাফ অদিতির পিছে পিছে রুমে এসে জড়িয়ে ধরল অদিতিকে। তুমি কোথাও যাবে না জান পাখি, অনেক অপেক্ষা করার পর তোমাকে কাছে পেয়েছি আমি। তোমাকে ছাড়া এখন আর থাকতে পারবো না আমি। অদিতি শান্ত কণ্ঠে বলল, মা তো আমারই দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন। কয়েকদিনেরই তো ব্যাপার, মা সুস্থ হলে আমি আবার আপনার কাছে চলে আসব। তাহলে আমিও যাব তোমার সাথে। অদিতিকে সচক্ষে দেখার সাথে সাথেই কান্না জুড়ে দিলেন অদিতির মা আমিনা বেগম। কোথায় চলে গিয়েছিলি তুই মা? এভাবে কেউ পাগলামি করে? আমরা সবাই তোকে নিয়ে কতটা দুশ্চিন্তায় ছিলাম সেই খেয়াল আছে তোর? তুই যদি আহনাফের সাথে আর থাকতে না চাস, থাকতে হবে না তোকে, তবুও নিজের কোনো ক্ষতি করিস না। আমিনা বেগমের কথা শুনে মাথায় বাজ পড়ল আহনাফের। আহনাফ অস্থির কণ্ঠে বলল, আন্টি আপনি সব কি বলছেন? অদিতি আমার সাথেই থাকবে। অদিতি মিটমিট হাসি দিয়ে আহনাফের দিকে চেয়ে আছে। আহনাফের এরকম অবস্থা দেখে বেশ ভালোই লাগছে তার। এখন বুঝুক কেমন লাগে। আমিনা বেগম মলিন স্বরে বললেন, অদিতি মা, তুই যেটা চাস সেটাই হবে, আর মনের বিরুদ্ধে তোকে কোনো সিদ্ধান্ত নিতে হবে না। আহনাফ হতভম্ব হয়ে চেয়ে থাকে আমিনা বেগমের দিকে। মনে মনে বলে, অদিতির মা দেখছি উঠে পড়ে লেগেছেন আমার অদিতিকে আমার থেকে আলাদা করার জন্য। অদিতি দুষ্টু হাসি দিয়ে আহনাফের দিকে চেয়ে থাকে। অদিতির এই হাসি দেখে রাগে গা জ্বলে ওঠে আহনাফের। চুপচাপ এক কোণায় দাঁড়িয়ে রাগে কটমট করতে থাকে আহনাফ। অদিতি শান্ত কণ্ঠে বলে, না মা, আমি ওনার সাথে থাকতে চাই। আমাদের মধ্যে বিদ্যমান মনোমালিন্য দূর হয়ে গিয়েছে। অদিতির কথা শোনার সাথে সাথেই আহনাফের সমস্ত রাগ উধাও হয়ে যায়। ঠোঁটের কোণে মৃদু হাসি রেখা ফুটে ওঠে। বিভোর দৃষ্টিতে চেয়ে থাকে আহনাফ অদিতির দিকে। অদিতি তার মায়ের দেখাশোনার জন্য তার কাছেই থেকে যায় কিছুদিনের জন্য। অদিতিদের বাসায় রুমের স্বল্পতার কারণে আহনাফকে বাধ্য হয়ে অদিতিকে একা রেখে চলে যেতে হয়। মন খারাপ করে বাসায় ফিরে আসে আহনাফ। শূন্যতায় হাই হুতাশ করতে থাকে সে। এর মধ্যে প্রায় ৩-৪ বার কল করেছে আহনাফ অদিতিকে। আহনাফ আনমনে ভাবতে থাকে, কিভাবে একটা বছরের বেশি সময় আমি তোমাকে নিজের থেকে আলাদা করে রাখতে পারলাম অদিতি? তুমি আমার বাসায় ছিলে, আমার কাছে ছিলে, অথচ তোমাকে আপন না করে কিভাবে দূরে সরিয়ে রাখতে পারলাম? অথচ দেখো, এখন আমি নিজেই বিরহের অনলে পড়ে ছারখার হয়ে যাচ্ছি। তোমাকে আপন করে পাবার নেশা শরীরের নিউরনে নিউরনে ছড়িয়ে পড়েছে বউ পাখি। তাড়াতাড়ি ফিরে আসো প্লিজ। আমিনা বেগমের শিয়রের পাশে বসে আছে অদিতি। বারবার আহনাফের চিন্তা মস্তিষ্কে উঁকি দিচ্ছে অদিতির। নিজের গলায় পরা লকেটটা হাতে নিয়ে দেখতে থাকে অদিতি। বিয়ের পর আহনাফের কাছ থেকে পাওয়া প্রথম উপহার হচ্ছে এই লকেটটি। অদিতি মিষ্টি হাসি দিয়ে লকেটটির দিকে চেয়ে থাকে। তখন জেদ করে লকেটটি আহনাফের সামনে ধরে না দেখলেও আহনাফ দৃষ্টির আড়াল হলে সারা দিন আহনাফের এনে দেওয়া এই লকেটটি পরে ঘুরে বেরিয়েছে অদিতি। আহনাফ অফিস থেকে বাসায় ফিরলে আবার লকেটটি খুলে ড্রয়ারে রেখে দিয়েছে। এভাবে মান অভিমান করতে করতে কতদিন পার হয়ে গেছে দেখতে দেখতে। ভাবতেই কেমন অদ্ভুত লাগে অদিতির।
আহনাফ মন খারাপ করে প্রতিদিন অফিসে যায়, আবার মন খারাপ করে বাসায় ফিরে আসে। অদিতিকে ছাড়া শূন্যতায় খাখা করে হৃদয়। আহনাফ অবাক হয়ে ভাবে, যেই অদিতিকে নিয়ে একসময় তার কোনো মাথা ব্যথাই ছিল না, আজ সেই অদিতির জন্য অস্থিরতায় তার পুরো দুনিয়া ওলটপালট হয়ে যাচ্ছে। অদিতির সাথে প্রায় প্রতিদিনই কথা হয় আহনাফের। মাঝে মাঝে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আহনাফ অদিতির সাথে দেখা করার জন্য। আজ প্রায় 1 মাস ধরে অদিতি তার বাবার বাড়িতে আছে। অদিতির ভাবি জুই অন্তঃসত্ত্বা হওয়ার কারণে বাসার প্রায় সব কাজ অদিতিকেই করতে হচ্ছে। আহনাফ অবশ্য অদিতির মায়ের দেখাশোনার জন্য নার্স রাখতে চেয়েছিল, কিন্তু অদিতি রাজি হয়নি। সে নিজেই তার মায়ের যত্ন করতে পারবে। অদিতির সেবা যত্নে আমিনা বেগম এখন প্রায় অনেকটাই সুস্থ। আমিনা বেগমের জোরাজুরিতে অদিতি আজ শ্বশুর বাড়িতে ফিরে যাচ্ছে। অদিতির সাথে আহনাফের আজও ফোনে কথা হয়েছে, কিন্তু অদিতি ইচ্ছা করেই তার বাসায় ফিরে আসার কথা বলেনি। আহনাফকে অদিতি আজ সারপ্রাইজ দেবে। আজ প্রায় অনেক রাত করে বাড়ি ফিরেছে আহনাফ। বাসায় ফিরলেই মনটা অদিতি অদিতি করে। অদিতিকে ছাড়া থাকতে দম বন্ধ হয়ে আসে। তাই মনকে অন্যদিকে বিমুখ করার জন্য অফিসের কাজে যথাসম্ভব নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে আহনাফ। তবুও একটা সুপ্ত অনুভূতির কারণে বুকে চিনচিন করে ব্যথা অনুভূত হয়। বাসায় ফিরলে অদিতিকে কল করবে সে, সারা রাত কথা বলে কাটিয়ে দেবে। এটাই এখন রুটিন হয়েছে আহনাফ আর অদিতির। আহনাফ বাসায় এসে সরাসরি রুমে চলে যায়। অন্ধকারাচ্ছন্ন রুমে লাইট অন করারও প্রয়োজন বোধ করে না সে। ডিভানে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসে পড়ে আহনাফ। তখনই অদিতি এসে লাইট অন করে দেয়। সাথে সাথে আলোকিত হয়ে ওঠে চারপাশ। আহনাফ সচকিত হয়ে চোখ খুলে সামনে তাকায়। অদিতি আহনাফের দিকে মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে আছে। অদিতিকে দেখে এক মুহূর্তের জন্য থমকে যায় আহনাফ। বিভোর দৃষ্টিতে চেয়ে থাকে অদিতির দিকে। অদিতি আজ খুব সুন্দর করে সেজেছে। আহনাফের এনে দেওয়া লাল রঙের শাড়ি পরেছে। শাড়ির সাথে ম্যাচিং করে 2 হাত ভর্তি কাচের লাল চুড়ি পরেছে। লম্বা রেশমি চুলগুলো খুলে রেখেছে, যা তার কোমল কাঁধে নেমে এসে বাতাসে ভেসে ভেসে অনন্য এক আভা সৃষ্টি করছে। হালকা মেকআপেও অপরূপ সুন্দর লাগছে আজ অদিতিকে। আহনাফ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অদিতির দিকে। এক ঘোরের মধ্যে চলে গিয়েছে আহনাফ। কি দেখছেন এভাবে? আমার অদিতিকে। অদিতি দুষ্টু হাসি দিয়ে এগিয়ে এসে আহনাফের চোখের সামনে তুড়ি বাজাতেই সম্বিত ফিরে আহনাফের। আহনাফ অবাক কণ্ঠে শোধায়, 1 মিনিট, কখন এলে তুমি? আজই সকালে এসেছে। আহনাফ ডিভান ছেড়ে উঠে দাঁড়িয়ে অস্থির হয়ে জড়িয়ে ধরে অদিতিকে। কপালে গাঢ় চুমু এঁকে দিয়ে বলে, আমাকে বলনি কেন? আপনাকে সারপ্রাইজ দিলাম। আহনাফ শক্ত করে জড়িয়ে ধরে অদিতিকে। আই মিসড ইউ বৌবাকি। তুমি বললে আমি সকালে গিয়ে তোমাকে নিজের সাথে নিয়ে আসতাম, আর তাড়াতাড়ি বাসায়ও ফিরে আসতাম। কেন করো এরকম আমার সাথে? আমাকে জ্বালাতে খুব ভালো লাগে তোমার, তাই না? অদিতি দুষ্টু হাসি দিয়ে আহনাফের গলা জড়িয়ে ধরে। আহনাফ মিষ্টি হাসি দিয়ে অদিতিকে নিজের কোলে তুলে নেয়। রুমের দিকে তাকাতেই আরেক দফা বিস্মিত হয় আহনাফ। আহনাফের রুমটা আজ খুব সুন্দর করে ফুল আর লাইট দিয়ে ডেকোরেশন করেছে অদিতি। আহনাফ মৃদু হেসে অদিতির দিকে চেয়ে বলে, তো সারাদিন এগুলো করছো তাই না? অদিতি উচ্ছ্বসিত গলায় বলে, হ্যাঁ, কেমন লেগেছে আপনার? খুব 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 ভালো। আজ মনে হচ্ছে আমার জীবনে আবার শান্তি ফিরে এসেছে। আহনাফ খুশিতে আত্মহারা হয়ে অদিতিকে কোলে নিয়ে ঘুরতে থাকে। অদিতি খিলখিল করে হেসে ওঠে। আহনাফ গভীর দৃষ্টিতে চেয়ে থাকে অদিতির দিকে। আর কখনো হারিয়ে যেও না অদিতি, তোমাকে ছাড়া দম বন্ধ হয়ে আসে। হৃদস্পন্দন থমকে দাঁড়ায়। আমি তোমাকে আর কোনোদিন অবহেলা করব না বউ পাখি। ভালোবাসি অদিতি, ভীষণ ভালোবাসি। অদিতিও মিষ্টি হাসি দিয়ে বলল, আমিও ভালোবাসি, ভীষণ ভালোবাসি আপনাকে। আহনাফ গভীর দৃষ্টিতে চেয়ে অদিতিকে নিজের প্রশস্ত বাহু ধরে আগলে নিল। আজ আহনাফ আর অদিতি সম্পূর্ণরূপে খুঁজে পেয়েছে একে অপরকে। সকল জড়তা, অস্বস্তি, মান, অভিমান ভুলে গুরুত্ব দিয়েছে নিজেদের হৃদয়ের অনুভূতিকে। সকল মান অভিমান ভুলে আজ এক হয়ে যাবে আহনাফ আর অদিতি। ভালোবাসার রঙে রাঙিয়ে তুলবে একে অপরকে। যেখানে থাকবে না কোনো অপমান বা অবহেলা। এক নতুন জীবনের পথ চলা শুরু করবে তারা।